তো চলো তাহলে শুরু করা যাক আজকের সেশন। গতদিন আমরা যেগুলো করেছিলাম তো সেগুলো কি করেছো, রিভাইজ দিয়েছো সেগুলো? তো সেখানে বুঝতে কি কি প্রবলেম হয়েছে, বাবা কি কি ডাউট আছে সেগুলো বলো, তো সেগুলো থেকে আমরা আস্তে আস্তে এগোবো। চলো তাহলে তারপর থেকে শুরু করা যাক। তো আমরা মনে হয় ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম, তাই না? প্রথম দিন মানে গতদিন আর কি। আর তারপরে যে এমসিকিউ গুলো আছে ওগুলো তুমি নিজে নিজে দেখলে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তো আজকে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট। সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করবো। দেখো পেজ হচ্ছে, দেখো 1.85 এ রয়েছে, ঠিক আছে, যে রিসার্চ অ্যাপটিটিউড। এই যে এখান থেকে রয়েছে রিসার্চ। তো দেখো ফার্স্ট পেজে দেখো রয়েছে কি লার্নিং অবজেক্টিভ। এই যে পেজটা খুলে এখানে পেয়ে যাবে, দেখো পয়েন্ট ওয়াইজ যেগুলো আছে ওই জিনিসগুলো ফার্স্ট আর কি আমাদের বোঝা দরকার, যে লার্নিং অবজেক্টিভ মানে শেখার যে কারণ কি, শিখছি আমরা কেন, অবজেক্টিভ গুলো কি কি রয়েছে। তো ফার্স্ট দেখো রয়েছে রিসার্চ মিনিং, টাইপস এন্ড ক্যারেক্টারিস্টিক্স। তো রিসার্চ করার কি কি, গবেষণা আর কি, যেটা গবেষণার মধ্যে কি কি কারণ থাকে, মানে কি কি টাইপের হয়ে থাকে, কি কি ক্যারেক্টারিস্টিক্স এদের থাকে, তো এই জিনিসগুলো এখানে রয়েছে। মানে কি কি দেখো এই চ্যাপ্টারের মধ্যে আসছে, এই জিনিসগুলো কিন্তু ফার্স্ট এখানে রয়েছে। নেক্সট হচ্ছে তোমার পজিটিভিজম, মানে সদার্থকতা যেটা, তারপরে পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ, মানে একটা হ্যাঁ বোধক বা হ্যাঁ সূচক একটা সিস্টেম তোমার থাকবে বা মানসিকতা থাকা দরকার, এই জিনিসগুলো এখানে রয়েছে। তিন নম্বরে আছে হচ্ছে মেথডস অফ রিসার্চ, কোন কোন পদ্ধতিতে তোমার বিশ্লেষণ করা হবে বা গবেষণা, সেটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল থাকছে, ডেসক্রিপটিভ থাকছে, হিস্টোরিক্যাল থাকছে, ঠিক আছে? তো তোমরা তো বুঝতেই পারছো। তো নেক্সট হচ্ছে তোমার কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ মেথড, ঠিক আছে, কোন কোন ভাবে গণনা করে করে এগুলো করা যায় সেই জিনিসগুলো এখানে রয়েছে। অবজেক্ট নেক্সট হচ্ছে 5 নম্বরে আসছে তোমার স্টেপস অফ রিসার্চ, গবেষণার কি কি স্টেপ গুলো রয়েছে। তারপর হচ্ছে দেখো থিসিস আর আর্টিকেল রাইটিং, তো কি করে থিসিস লিখতে হয়, আর্টিকেল রাইটিং কি করে করতে হয় বিভিন্ন টপিকে, ঠিক আছে, এই জিনিসটা রয়েছে। নেক্সট আসছে দেখো ফরম্যাট অ্যান্ড স্টাইলস অফ রেফারেন্সিং, কি কি ফরম্যাটে এগুলো করা যায়, আর রেফারেন্সিং কি করে করতে হয়, রেফারেন্স কি করে দিতে হয়। রেফারেন্সিং মানে হচ্ছে কোন কোন জায়গা থেকে তুমি রেফার করলে, কোন জায়গা থেকে তুমি পড়লে, এই জিনিসগুলো বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ, ঠিক আছে, তো কি কি আইসিটি রিসার্চে কি কি সিস্টেম রয়েছে সেগুলো হচ্ছে এখানে রয়েছে, যেগুলো আমরা ডিটেলস ভিতরে দেখবো। নেক্সট হচ্ছে তোমার হচ্ছে রিসার্চ এথিক্স, রিসার্চ করার জন্য একটা নীতি মেনে চলা দরকার, নীতিগত দিক, তো সেগুলো কি কি। তো এই হচ্ছে রিসার্চের জিনিসগুলো এখানে মোটামুটি ওভারঅল আমাদের এখানে দেখতে হবে, ঠিক আছে। এখানে দেখো তারপরে পরের পেজে আমরা আসি। দেখো রিসার্চ কনসেপ্ট অ্যান্ড মিনিং, রিসার্চে তোমার কনসেপ্ট কি আর মিনিং কি। রিসার্চ মানে দেখো আমরা বুঝতেই পারছি, মানে গবেষণা কি, গবেষণা কাকে বলে, এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি এখানে বলছে, ঠিক আছে। তো এখানে তুমি এখানে দেখবে নিচের দিকে একটা প্যারা রয়েছে ব্লু কালারের, দেখো রিসার্চের মানে কি, ঠিক আছে, সেটা শর্ট ফর্মে বোঝাচ্ছে। এই জিনিসটা এইটুকু তুমি মাথায় রাখলে তোমার হয়ে যাবে, তাহলে বুঝতে পারবে শর্টে যে রিসার্চ আসলে জিনিসটা কি বোঝাচ্ছে, ঠিক আছে। রেশনাল ওয়ে অফ থিঙ্কিং, তারপরে হচ্ছে মানে RESEARCH, ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে এখানে বলছে যে এক্সপার্ট অ্যান্ড এক্সস্টিভ ট্রিটমেন্ট। এসে তোমার হচ্ছে সার্চ অ্যান্ড সলিউশন। নেক্সট হচ্ছে ইতে এক্সাক্টনেস, এতে হচ্ছে তোমার অ্যানালাইসিস। তো এগুলো মানে কি বুঝতে পারছো তো রাখি, যদি মানে না বুঝতে পারো আমাকে কিন্তু বলবে, ঠিক আছে। সিতে হচ্ছে তোমার ক্রিটিক্যাল অবজারভেশন, যদি কোনোটা মানে না বুঝতে পারো। অনেস্টি এন্ড হার্ড ওয়ার্ক, মানে তোমার সৎভাবে কাজ করতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো মানে কি বলতো, মানে এইগুলো পুরো যে রিসার্চ যে নামটা আছে না, তো এটা কোথা থেকে আসছে ডিটেলস এ, আর এ কি হচ্ছে, ইতে কি হচ্ছে, সেই জিনিসগুলো এখানে ফার্স্টে বলছে। তো এই টাইপের কোশ্চেন আসবে না, কিন্তু তুমি বোঝার জন্য কি, মানে রিসার্চ জিনিসটা কি, মানে এটা ডেপথ মিনিং, সোজা কথা হচ্ছে মানে ইনার মিনিং যেটা, ঠিক আছে, ইনার মিনিংটা কি সেটা বোঝানোর জন্য হচ্ছে এখানে বোঝাচ্ছে এটা। এরপরে দেখো যে রিসার্চের অবজেক্টিভ যেটা জিনিসটা রয়েছে, তো ওই জিনিসগুলো এখানে পরপর বলছে যে রিসার্চের মানেটা কি, রিসার্চের অবজেক্টিভ, তুমি রিসার্চ করা হচ্ছে কেন, ঠিক আছে। এটা হচ্ছে দেখো এই যে পয়েন্ট গুলো আছে এইগুলো হচ্ছে মাথায় রাখা দরকার, যে গেইন ফ্যামিলিয়ারিটি উইথ এ নিউ ফেনোমেনন অফ ডেভেলপ নিউ ইনসাইট ইনটু এ ফেনোমেনন। তো কোনো একটা নতুন জিনিসের মধ্যে ঢুকে এবং সেই জিনিসটা সম্পর্কে ডিটেলসে জানা, ঠিক আছে, এটা এখানে বোঝাচ্ছে। 2 নম্বরে রিভিউ অ্যান্ড সিনথেসাইজ দ্য এক্সিস্টিং নলেজ, তো যে একটা নলেজ সামনাসামনি আমাদের রয়েছে কিন্তু সেই জিনিসটাকে আরো গভীরভাবে জানা হচ্ছে হবে এর মাধ্যমে। 3 নম্বরে দেখো ইনভেস্টিগেট সাম এক্সিস্টিং সিচুয়েশন আর প্রবলেম, তো আমাদের সমাজে তো প্রচুর প্রবলেম রয়েছে, তো সেগুলো ইনভেস্টিগেট করা এবং সেটা কি করে সলিউশন বের করা যায় তার।
সেটাও কিন্তু এর মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে তোমার অফার সলিউশন টু এ প্রবলেম, ওই যে অফার সলিউশন মানে কোনো ধরনের প্রবলেম থাকলে সাথে সলিউশন বের করা। 5 দেখো এক্সপ্লোর অ্যান্ড অ্যানালাইজ মোর জেনারেল ইস্যু। তো সাধারণত যে ধরনের জিনিসপত্র অ্যাক্টিভিটি হয়ে থাকে তো সেগুলো বেশি করে এক্সপ্লোর করা, ঠিক আছে, তো সেই ব্যাপারটা এখানে রয়েছে। নেক্সট হচ্ছে কনস্ট্রাক্ট অর ক্রিয়েট এ নিউ প্রসিডিওর অর সিস্টেম, একটা নতুন সিস্টেম বা প্রসিডিওর তৈরি করা এবং সেই হিসাবে কিন্তু এগোনো। 7 নম্বর হচ্ছে জেনারেট নিউ নলেজ, মানে এই যে রিসার্চের মাধ্যমে তুমি কোনো একটা জিনিস নিয়ে গবেষণা করছো বা পড়ছো, তো তারপরে তুমি নতুন নতুন জিনিস জানতে পারবে। তো সেই জিনিসগুলোই হচ্ছে অবজেক্টিভ, এই জিনিসগুলো হচ্ছে তোমার বেসিক্যালি ইনার মিনিং, যে রিসার্চ লোকজন কেন করে। ঠিক আছে, জেনারেলি বিভিন্ন কারণ থাকে, কিন্তু যদি তুমি মিনিংটা বলো যে রিসার্চ করার আসল ব্যাপারগুলো কি, সেটা হচ্ছে এটা। এখন তো করে বেসিক্যালি রিসার্চ যে পিএইচডি তো কম্পালসারি হয়ে যাচ্ছে 22-24 পর থেকে, তো তা তো আমাদের করতেই হবে, ওই জন্য হচ্ছে করে, ঠিক আছে, ভালোবেসে খুব কম লোকজনই করে, না করার মতো আর কি, ঠিক আছে। আর করলে আমি তো কম্পালসারি যেহেতু হয়ে যাচ্ছে তাই করতে হবে, তো তো সেই জন্য আর কি করে বেসিক্যালি, ঠিক আছে, এটা হচ্ছে কারণ। যদি ইনার মিনিং বলা হয় যে কেন করছে লোকজন, ঠিক আছে, আর কোনো ই নেই। তো কিন্তু তাও তোমার এখানে কিন্তু এই জিনিসটা তো বলতেই হবে, তো সেই ব্যাপারটা রয়েছে যে কি কি কারণে করছে, অবজেক্টিভ গুলো কি কি, সেই ব্যাপারটা। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। নেট ক্লিয়ারের পর কিভাবে কলেজে অ্যাপ্লাই করা যায়? নেট ক্লিয়ারের পর হচ্ছে তোমার কলেজ সার্ভিস কমিশন থাকে, ঠিক আছে, তো তার ফর্ম ফিল আপ করতে হয় এবং সেখানে একটা ইন্টারভিউ হয়। মানে তুমি ওই ইন্টারভিউতে মানে ওখানে ফর্ম ফিল আপ করতে পারবে হচ্ছে তোমার নেট ক্লিয়ার থাকলে, নেট অথবা সেট। তারপর সেই ইন্টারভিউ ক্লিয়ার করতে পারলে তোমার হচ্ছে লিস্ট বেরোবে যে কারা কারা পেলো, ঠিক আছে, এই লিস্টে তোমার যদি নাম থাকে হয়ে গেল চাকরি, ঠিক আছে। মানে আমি সরকারি চাকরির কথা বলছি, ঠিক আছে, তুমি যদি সরকারি চাকরির কথা বলো, আর না হলে নেট সেট থাকলে এই আর কি, সেটার কি কোনো এক্সাম হয়? হ্যাঁ, ওই তো ওটাই তো এক্সাম, ইন্টারভিউটাই এক্সাম। এমনি মেইন এক্সাম হচ্ছে এটা, নেট অথবা সেট। সেট মানে হচ্ছে তোমার স্টেট এলিজিবিলিটি টেস্ট, ঠিক আছে। আর পাবলিক সার্ভিস কমিশন আছে, ঠিক আছে, মানে পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যেগুলো সরকারি কলেজ আছে সেইখানে পড়ানোর জন্য হচ্ছে তোমার আলাদা একটা, আগে শুধু ইন্টারভিউ হতো, এখন হচ্ছে একটা রিটেন এক্সাম হয়, ঠিক আছে। তো সেটা খালি এমসিকিউ থাকে, মানে নেট বা সেট এক্সাম পাস করার পরেও, ঠিক আছে, ওইটা দিতে হয়। তো সেখানে তোমার একটা রিটেন থাকবে, তোমার মোটামুটি ধরো 50 মার্কসের, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ওই একটা রিটেন থাকে, তারপরে আমার এটা নাম্বারে একটু হেরফের হয়, তারপর হচ্ছে আবার একটা ইন্টারভিউ হতে পারে, ঠিক আছে। তো তার উপরে হচ্ছে তোমার লিস্টটা তৈরি করে যে কারা কারা আলটিমেটলি তোমার পাবলিক সার্ভিস কমিশনের সার্ভিস পেল, মানে পাবলিক সার্ভিস কমিশন মানে বেসিক্যালি আমাদের এখানে যে ওয়েস্ট বেঙ্গলে যে সকল সরকারি কলেজ আছে, তো সেই জায়গায় কিন্তু করে করতে পারবে, সরকারি যেগুলো আছে কলেজ, তো সেখানে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে জয়েন করার জন্য। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমার স্টেটের কথা বললাম। আর তুমি যদি স্টেটের ব্যাপারে গেলো, ঠিক আছে, আমি যদি সেন্ট্রালে বলি, ধরো সেন্ট্রালে যে কোনো জায়গায় যেহেতু নেট পাস করলে, এটা হচ্ছে তুমি সেট পাস করলে এই জায়গায় দিতে পারবে, কিন্তু সেট পাস করলে দেশের অন্যান্য কোথাও তুমি পড়াতে পারবে না, ঠিক আছে। তো তার জন্য কি লাগবে, ধরো তুমি আসামে কোনো ইউনিভার্সিটিতে পড়াতে চাও, ঠিক আছে, তোমার নেট পাস অবশ্যই লাগবে। এবং সেখানে হচ্ছে তোমার যে জিনিসটা করতে হবে, তারপরে তোমার ওটা পাস করার পরে এখন হচ্ছে ওই যে তোমার ওই 24 আগে অব্দি যদি হয়, তাহলে ধরো এক একটা ফর্ম এই বেরোয়, ভ্যাকান্সি বেরোয়, ঠিক আছে, যে কোন কোন ইউনিভার্সিটিতে কতটা ভ্যাকান্সি রয়েছে। ধরো তুমি এই সাবজেক্টে দেখলে পলিটিক্যাল সায়েন্সে এই এই কটা ভ্যাকান্সি আছে, মানে ধরো ক্যাটাগরি অনুযায়ী থাকে, ঠিক আছে, মানে জেনারেলদের জন্য একটা রয়েছে, এসসি এসটি দের জন্য এত রয়েছে, ওবিসি দের জন্য, তো সেভাবে থাকলে তো দেখলে যে হ্যাঁ আমার ক্যাটাগরিতে এখানে আছে ভ্যাকান্সি, তারপর সাথে সাথে তুমি ফর্ম ফিল আপ করলে, ঠিক আছে, তারপর হচ্ছে সেখানে তোমার আলাদা কিন্তু ইন্টারভিউ মতো হবে, তো সেই জিনিসটা রয়েছে ওকে ইউনিভার্সিটিতে। তাছাড়া তোমার তো এই যে কলেজ সার্ভিস কমিশনে আর যেগুলো পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে যেগুলো রয়েছে, তোমার ইন্টারভিউ দিয়ে তোমাকে কিন্তু এখানে এ করতে হচ্ছে। তো মিনিমাম এলিজিবিলিটি লাগে হচ্ছে তোমার নেট অথবা সেট, ঠিক আছে। তো সেটের থেকে নেটকে বেশি দাম দেওয়া হয়, ঠিক আছে, তো সেই জিনিসটা রয়েছে। আর তারপরে তোমার যদি এখন নেট সেটও বেশি থাকে এখন পাস, কিন্তু মেইন হচ্ছে এখন তারপরে আবার পিএইচডি এখন দেয়, কম্পালসারি হতে নয়, এখনো 2 বছর আছে বাকি, কিন্তু তারপরেও যেহেতু এই একাডেমিক লাইনে যারা যায় জেনারেলি সবাই পিএইচডির জন্য অ্যাপ্লাই করে। তো দেখো তুমি ভাবো জাস্ট তোমারও নেট পাস তারও নেট পাস, কিন্তু সে পিএইচডি করা আছে, তুমি করোনি, তো কাকে নেবে? বুঝতে পেরেছো কথাটা? তো এই ব্যাপারটা রয়েছে। তারপরে নাম্বার মার্কশিট গুলো তো দেখে যে ওভারঅল তোমার গ্রাজুয়েশনে কত, পোস্ট গ্রাজুয়েশনে কত, তারপরে কোন টপিক নিয়ে করছো তুমি পিএইচডি বা কতদিন হয়েছে, ঠিক আছে, তো তারপরে সাবজেক্টের নলেজ কত, এই জিনিসগুলো তো দেখে। এগুলো কিন্তু আমি নেট পাস মানে করার পরের কথাগুলো বলছি, ঠিক আছে, নেট পাসের আগে এসব কোনো কিন্তু না। আর সেট দেওয়াটা কি, না 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 না, সেট দেওয়া কম, সেট তো স্টেটের, দেখো সেটের থেকে নেট অনেক বেশি
অ্যাপ্লিকেবল এবং অ্যাপ্লাই করা হয়। তো দেখো যেরকম দেখো প্রেসিডেন্সিতে পড়তে গেলে সেট দিয়ে কোনো ভ্যালু হয় না। মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তুমি ধরো পিএইচডি করতে চাও, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সে যে কোনো টপিকে, তো তাহলে ওরা সেটকে ভ্যালুই দেয় না। তোমার নেট ক্র্যাক করতেই হবে, ঠিক আছে, নেট পাস করতেই হবে। তারপরে হচ্ছে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে পিএইচডি তে ঢোকার জন্য। চান্স পাওয়া তো পরের কথা, অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে একটা ইন্টারভিউ হবে, ঠিক আছে। ইন্টারভিউ প্যানেলে ইন্টারভিউ নেবে যে তুমি এখানে চান্স পাচ্ছ, ইন্টারভিউ ক্র্যাক করলে তুমি অটোমেটিক্যালি তুমি কিন্তু ওখানে পিএইচডি করতে পারো। তো জেনারেলি যারা নেট পাস করে তারাই তো ওখানে যায়। তো এমনি ইন্টারভিউ নিয়ে কোনো প্রবলেম হয় না। তো নেটটা পাস করা দরকার যদি ধরো এরকম খুব নাম করা ইউনিভার্সিটিতে তোমার পিএইচডি করতে চাইলে। বুঝতে পেরেছো? আর এটা গেলো আমাদের এই লাইনে। আর পিএইচডি তুমি যদি ধরো চাও যে না, আমি আরো যা ভালো জায়গায় করতে, আমি আইআইটি তে করতে চাই, তখন কিন্তু সেখানে আবার রিটেন এক্সাম হয় এবং ইন্টারভিউ হয়, ঠিক আছে। মানে আমি ধরো তুমি আইআইটি খড়গপুরে কোনো একটা বিষয়ে সোশ্যাল সায়েন্সের বিভিন্ন টপিকে, ধরো আমি বললাম, ধরো সিম্পলি উদাহরণ দিচ্ছি, ধরো তুমি ওমেন স্টাডিজ নিয়ে পড়বে, ঠিক আছে, ওমেন স্টাডিজ নিয়ে পিএইচডি করবে। তো তখন কিন্তু আইআইটির আলাদা এন্ট্রান্স হয় পিএইচডির জন্য, ঠিক আছে। তুমি নেট পাস করলে ওখানে কোনো যায় আসে না। নেট পাস তো এমনি মিনিমাম এলিজিবিলিটি, মানে ওখানে এন্ট্রান্সে বসার জন্য, আইআইটির কথা বলছি, আইআইটি। তো ওখানে আইআইটি তে বসার জন্য মিনিমাম লাগবে তোমার হচ্ছে নেট পাস করা লাগবে। তারপর হচ্ছে রিটেন এক্সাম দিতে হবে। সেই রিটেন এক্সাম পাস করলে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ পাস করলে হচ্ছে তুমি পিএইচডির জন্য অ্যাপ্লাই ওখানে করতে, পিএইচডি সেখানে ভর্তি হতে পারবে। বুঝতে পেরেছো? তো ইনস্টিটিউট অনুযায়ী এরকম ডিফারেন্সিয়েট থাকে, যে স্ট্যান্ডার্ড যত হাই যেসব ইনস্টিটিউটের, তো তত তাদের কোয়ালিফিকেশন তত, মানে তুমি, হ্যাঁ, কোয়ালিফিকেশন তত বেশি চায়। যেরকম তুমি ধরো এখন যাদবপুরে করতে চাও, যাদবপুরে কিচ্ছু লাগে না, ঠিক আছে। যাদবপুরে খালি মাস্টার্সে ওই 55% নাম্বার পেলেই তুমি ওখানে ফর্ম দিতে পারবে পিএইচডি, ঠিক আছে। তো মানে কোয়ালিটি বুঝতে পারছো তো? তো এরকম বিভিন্ন ইউনিভার্সিটি এরকম আছে যে খালি নেটও লাগে না, সেটও লাগে না। তো ওখানে খালি একটা ইন্টারভিউ মতো হয়। তো ইন্টারভিউ মানে কি, ওই কিরকম কি নাম্বার পেয়েছো বা কি কি নিয়ে করবে, তো সেই হিসাবে। তো তার জন্য খুবই সহজ এখানে চান্স পাওয়া যাদবপুরে। তো আমি দেখো এরকম ইনস্টিটিউট ধরে ধরে বললাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার? আইআইটি তে সায়েন্স, না 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 না, আইআইটি, আইআইটি তে সোশ্যাল সায়েন্সও আছে, ঠিক আছে। তো এটা অনেকে ধারণা করে যে আইআইটি তে খালি সায়েন্সই পড়ায়, তো সেগুলো তুমি ওয়েবসাইটে ঢোকো, সব জিকেএসে পেয়ে যাবে। আইআইটি তে সোশ্যাল সায়েন্স হিউজ, বিশাল বড়, বিশাল বড় ই রয়েছে, সিস্টেম রয়েছে ওখানে। এবং আইআইটি সোশ্যাল সায়েন্স খুবই প্রেস্টিজিয়াস এবং খুবই নাম করা, ঠিক আছে। তারপর ওখানে তুমি অনেকে লও পড়া যায়, ঠিক আছে, ল পড়ে না, বিএলএলবি যেরকম, তারপরে এলএলএম, এগুলোও করা যায়। তো এগুলো অনেকে জেনারেলি জানে না, খালি সবাই ভাবে যে আইআইটি মানেই যেই এক্সাম দিয়ে ঢুকতে হবে, তাছাড়া পড়ার কোনো সিন নেই, তা কিন্তু না। সোশ্যাল সায়েন্সও পড়া যায়, প্রচুর পরিমাণে স্ট্রিম রয়েছে, এরকম প্রচুর স্ট্রিম রয়েছে যেগুলো ইউনিভার্সিটিতেও নেই। বিভিন্ন ভালো ভালো নাম করে ইউনিভার্সিটিতেও যে যে টপিক নিয়ে পড়া যায় না, ওখানে তা নিয়ে কিন্তু রিসার্চও করা যায়, ঠিক আছে। আর ওখানে আলাদা ই দেয়, মানে ওখানে কি বলে ওটাকে, স্কলারশিপ দেয়। ওই কলেজের থেকে, মানে আইআইটি থেকে আলাদা স্কলারশিপ পাওয়া যায়, ঠিক আছে। এমনিতেও ধরো তুমি পাচ্ছ আলাদা স্কলারশিপ, ওদের আলাদা থাকে সিস্টেমেটিক্যালি। ধরো তুমি কেউ ধরো নেট এক্সাম, ওখানে ধরো তুমি ধরো আইআইটি তে, তুমি যেটা বলছি, তুমি আইআইটি তে তুমি পিএইচডি করবে, ঠিক আছে, আইআইটি খড়গপুরে। তো ওখানে তুমি খালি নেট এক্সাম ক্র্যাক করেছো, মানে এলএস ক্র্যাক করেছো, জেআরএফ পাওনি, ঠিক আছে। তো এলএস ক্র্যাক করেছো, তার মানে সাথে সাথে হচ্ছে তুমি ওখানে এলিজিবল হচ্ছে এন্ট্রান্স এক্সামে বসার জন্য, মানে পিএইচডি এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে। তো তুমি পিএইচডি এন্ট্রান্স এক্সাম দিলে, তুমি ক্র্যাকও করে গেলে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার একটা ইন্টারভিউ হবে ওই টপিক নিয়ে, ঠিক আছে, মানে যে টপিক নিয়ে তুমি পিএইচডি করবে, তো সেটা নিয়ে ইন্টারভিউ দিলে। এরপরে হচ্ছে তুমি ওখানে ধরো ইন্টারভিউ খুব ভালো হলো, তুমি চান্স পেয়ে গেলে, কিন্তু তুমি জেআরএফ পাওনি, ঠিক আছে, তুমি কিন্তু এলএস পেয়েছো, মানে লেকচারারশিপ পেয়েছো। তো লেকচারারশিপ পেলে তো অন্যান্য কোনো ইউনিভার্সিটিতে তো টাকা দেয় না, ঠিক আছে, কিন্তু মানে খুব কম দেয় সেটা, ঠিক আছে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থাকে যেটা 8,000, সেই হিসাবে তো আর আইআইটি খড়গপুরে বা আইআইটি অন্যান্য জায়গাতে ওদের নিজস্ব স্কলারশিপ সিস্টেম থাকে। তো তুমি জেআরএফ এ যে টাকা পাবে, ঠিক আছে, জেআরএফ পেলে মাসে যে টাকা পাবে, সেম টাকা আইআইটি থেকে দেয়, ঠিক আছে। তার জন্য অ্যাপ্লাই করতে হয় ওখানে, ঠিক আছে। তুমি এলএস পেলে ওখানে তার জন্য অ্যাপ্লাই করতে পারো, তো ওখানে তখন কিন্তু তুমি পেতে পারো ওই টাকাটা। তো মানে অন্য কেউ জেআরএফ এ যে টাকা পাচ্ছে, তুমি ওখানে আইআইটি তে পড়ার জন্য তুমি কিন্তু ওখানে পেয়ে যাবে। তো অনেকে ধরো জেআরএফ ভালো স্টুডেন্ট হলেও সে চান্সও পেলো না, অথচ কেউ এলএস হয়ে তার সাবজেক্ট নলেজ খুব ডেপথ খুব ভালো আছে, তার সাথে সাথে ওই জন্য কিন্তু সে ওখানে পেয়ে ওই ইউনিভার্সিটির আইআইটির যে স্কলারশিপ, সেই স্কলারশিপ পেয়ে যাচ্ছে সেম অ্যামাউন্ট, জেআরএফ এর যে অ্যামাউন্ট, ঠিক আছে। তো অনেক সুযোগ সুবিধা, অনেক কিছু রয়েছে, তো এগুলো অনেকে জানে না, তো তার জন্য অনেক বুঝতে পারে না, ঠিক আছে। তো এখন এগুলো ঘাটতে হয়, ঠিক আছে, মোটামুটি অনলাইনে এই জিনিসগুলো দেখতে হয়, তাহলে সেই হিসেবে বুঝে জানা যাবে। আর তারপরে দেখো আইআইটি থেকে তুমি
যে কোনো ইনস্টিটিউট থেকে করা আর আইআইটি থেকে করা, তো সেই ব্যাপারটাও আছে, তো র্যাঙ্কিং এর একটা ব্যাপার আছে। আর ওখান থেকে জেনারেলি যারা করে তো তারপর আস্তে আস্তে ওখানেও ঢুকে যায়, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওই লাইনে ঢুকে গেল। ঠিক আছে, মানে ধরো তারপরে ইন্টারভিউ যখন হচ্ছে ইনস্টিটিউটে, তুমি দেখলো যে তুমি ওখান থেকে আইআইটি থেকে পিএইচডি করেছো, তো তোমার একটা তো এজ থাকে আলাদা, বুঝতে পেরেছো? তো এই ব্যাপারগুলো কিন্তু এইভাবে চলে। তো আস্তে আস্তে সেই হায়ার এডুকেশনটা ওভাবে যাচ্ছে। তারপর অনেকে দেখো পোস্ট ডকও করে, মানে যেটা 2.5 থেকে 3 বছরের থাকে। মানে ধরো পিএইচডি করলে তুমি 5 বছরের, ঠিক আছে, তারপরে অনেকে চাই যে আমি পোস্ট ডক্টরেটও করবো, তো সেটা তারপর ওখান থেকেও যদি চাই ওখান থেকেও করতে পারে, সেটা 2.5 থেকে 3 বছরের হয়। তো এই ব্যাপারগুলো রয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো নাকি? তো এই ব্যাপারগুলো বিভিন্ন ইনস্টিটিউট এরকম থাকে। আর কোনো কোনো দেখো লোকাল যে সকল কলেজ বা ইউনিভার্সিটি আছে, ধরো তুমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পড়বে, ঠিক আছে, বা যে কোনো মানে সেই রকম মানে র্যাঙ্কিং যেগুলো নেই, তো তোমার সেখানে তোমার খালি এমএ এমএ থাকলেই হয়ে গেল, এমনিতে 55% পেলে তুমি ওখানে এই জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, মানে পিএইচডির জন্য। তো তারপর ধরো সেখানে কেউ পরীক্ষা নিল কি নিল না, মানে বা একটা ওরালে কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করে তারপর নিয়ে নিল, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু তোমার পুরো নিজের টাকায় করতে হবে পিএইচডি, স্কলারশিপ পাচ্ছ না তো। তারপরে সেই স্কলারশিপের কিন্তু মানে সেই পিএইচডি অতটা বেশি ভ্যালু দেওয়া হয় না, কারণ কেউ জেআরএফ পেয়ে বা মানে কেউ নেট ক্র্যাক করে পিএইচডি করছে, আর কেউ নেট না পাস করে পিএইচডি করছে। তো ভ্যালু তো তাকে দেওয়া হবে না, ভবিষ্যতে যখন ইন্টারভিউ দিবে, যখন সে ধর কলেজে ইন্টারভিউ দিচ্ছে, কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য, বুঝতে পেরেছো? তো এই ব্যাপারগুলো কিন্তু না আমি কি বলতো, ওভাবে তো বাজে ভাবে বলা যায় না, মানে আমি বলছি মানে কোয়ালিটি র্যাঙ্কিং হিসেবে বলছি, মানে উদাহরণ দেওয়ার জন্য আমি বললাম, ঠিক আছে। তো এই ব্যাপারটা রয়েছে যে এরকম মানে র্যাঙ্কিং হিসাবে আর কি বোঝানোর জন্য তোমাকে, ঠিক আছে, হঠাৎ ওই নামটাই মনে পড়লো, বুঝতে পেরেছো? তো এই জিনিসটা কিন্তু এভাবে রয়েছে, তো এইভাবে ডিপেন্ড করে যে কোনো যেই কোয়ালিটি স্টুডেন্ট মানে যেই কোয়ালিটি ইউনিভার্সিটি যেরকম, তার উপর হচ্ছে ডিপেন্ড করে যে তাদের স্টুডেন্টরা কোন কোয়ালিটি হতে হবে। স্বাভাবিক ধরো কেউ তুমি জাস্ট ভাবো, কেউ ধরো সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বা সেন্ট জেভিয়ার্স থেকে ওখান থেকে কেউ মাস্টার্স করলো, তো সে নিশ্চয়ই গৌড়বঙ্গতে যাবে না, বা অন্যান্য কোনো দূরের কোনো ইউনিভার্সিটিতে তো যাবে না নিশ্চয়ই পিএইচডি করতে। তো তারা সেই নিশ্চয়ই চাইবে যে আমি ভালো যে সকল এলিট ইউনিভার্সিটি আছে সিইউতে বা অন্যান্য আরো ভালো জায়গাতে আমি করবো, বা সেন্টার সেন্টার অফ সোশ্যাল স্টাডিজ যেটা আছে, ঠিক আছে, কলকাতাতে, যেটা আমাদের সোশ্যাল সায়েন্সের জন্য সেন্ট্রালের ইনস্টিটিউট, ঠিক আছে। তো এইখানে কিন্তু সেই হিসাবে যাবে সে। তো সেরকম প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটে পড়তে রিটেন এক্সাম দিতে হয়, এরপর ইন্টারভিউ থাকে। তো ওই রিটেন এক্সামে বসার আগে তার এলিজিবিলিটি লাগে হচ্ছে তোমার নেট পাস লাগবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? সেট পাস করলে ঠিক আছে, কিন্তু নেট পাসটা দরকার, ঠিক আছে, বুঝতে পারছো এরকম। আর নেটের উপর নেটে তো তুমি টাকা পাবে না, আর নেটে পাবে ওই যে 8,000 করে। আর জেআরএফ পেলে কিন্তু টাকাটা তুমি তা তো কোথায় পাচ্ছ 8,000, আর ওটা কোথায় প্রায় 40,000, ঠিক আছে, এই ডিফারেন্সটা কিন্তু রয়েছে। মানে এই লাইনে কথা বলছি, তাও দেখো এখন পিএইচডির দিকে অনেকে এখন যেতে চায় না, বেসিক্যালি তার প্রবলেম হচ্ছে টাকাটা মাস দিয়েও ঠিকঠাক সেই হিসেবে দেয় না, মাঝে মাঝে প্রবলেম করে, ধরো অনেকদিন পর পর দিল, এই জিনিসগুলো করে থাকে সেন্ট্রালের থেকে। তো এইভাবে এই জিনিসগুলো কিন্তু এগোয়, ঠিক আছে, মানে এই লাইনে হায়ার স্টাডিজে। তো এই জিনিসগুলো রয়েছে, তো এগুলো ডিপেন্ড করে হচ্ছে ধরো কোন ক্যান্ডিডেট কোন ইনস্টিটিউটে পড়তে চায়, এবং তার থেকেও ডিপেন্ড করে যে ইনস্টিটিউট থেকে কার আন্ডারে পড়তে চায়, যে স্যার বা ম্যাম বা যে প্রফেসর এর আন্ডারে পড়তে চায়, তার ব্যাকগ্রাউন্ড কি, এই জিনিসগুলো দেখতে হয়, ঠিক আছে। ধরো পিএইচডি করতে হয় তো যে কোনো স্যার অথবা ম্যামের আন্ডারে, মানে স্যার বা ম্যামের আন্ডারে যার কাছে তুমি করলে, তো তার আগে তার ব্যাকগ্রাউন্ড দেখতে হয় যে তুমি উনি কি টপিকে পিএইচডি আছে কিনা করা, এবং কতজন আগে করিয়েছেন, এই জিনিসগুলো আগে দেখা হয়, ঠিক আছে। মানে তারপরে সেই ইউনিভার্সিটিতে ওই টপিকে অন্য 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 কোনো স্যার আছে কিনা, তো সেই জিনিসগুলো দেখে দেখে আর কি পিএইচডি তে তারপরে অ্যাপ্লাই করে। আর এগুলো সবই অনলাইনে অ্যাভেলেবল, তুমি ধরো পিএইচডি করার সময় এই জিনিসগুলো দেখা যায়, তুমি দেখে নিলে, ধরো যে যাদবপুর ইউনিভার্সিটিতে তুমি করবে, তো এখানে কোন কোন স্যার বা ম্যাম আছে এই টপিকে, তো সেগুলো তুমি দেখে নিলে, তুমি তো ঘরে বসেই দেখে নিতে পারছো, ঠিক আছে। তো তারপর সেই হিসাবে তোমার প্রিপারেশন নেওয়া শুরু করা দরকার সেগুলো, কারণ এটা হিউজ টাইম লাগছে না, 5টা বছর তোমার দিতে হচ্ছে অ্যাটলিস্ট, ঠিক আছে, অ্যাটলিস্ট 5টা বছর লাগছে তোমার এই কোর্সটা করতে। আবার অনেকে এটা এক্সটেন্ডও করে, কিন্তু এক্সটেন্ড করলে ধরো তুমি জেআরএফ নিয়ে তুমি এক্সটেন্ড করলে টাকাটা পাবে না, ওই 5 বছর অব্দি টাকাটা পাবে, তারপরে আর কিন্তু টাকা পাবে না, বুঝতে পেরেছো? আর তারপরে এরকম বেশি এক্সটেন্ড করাও ঠিক না, তো তার একটা তাহলে স্টুডেন্টের উপর একটা নেগেটিভিটি ভাব আসে যে যেটা 5 বছরের কোর্স এ টেনে টেনে 6-7 বছর বানিয়েছে, তার মানে স্টুডেন্ট কিরকম, বুঝতে পারছো? মানে এই ধরনের এই ব্যাপারগুলো আছে, এগুলো হায়ার স্টাডিজে। তো যেগুলো অন্যান্য লাইনে এসব কোনো ব্যাপার নেই, কিন্তু যেহেতু পিএইচডি জেনারেলি করে তো প্রফেসর হওয়ার জন্য, তাই না, তো সেই হিসাবে এই জিনিসগুলো চলে আসে অটোমেটিক্যালি। আর আমাদের ইউনিভার্সিটির সংখ্যাও কম, আর কোয়ালিটি প্রফেসর হওয়া খুব টাফ এখন, কারণ এক একজনের আন্ডারে যদি অনেক অনেক স্টুডেন্ট কোয়ালিটি মানে পিএইচডি করে, তো তাহলে তার সেই কোয়ালিটিটাও কিন্তু অনেকটা কমে যায়, কারণ সে ঠিকঠাক টাইমও তাদের দিতে পারে না, কারণ এটা খুবই হাই লেভেল হায়ার স্টাডিজ, তো সেখানে
যে গাইড থাকছে, তোমার গাইড মানে যে স্যার বা ম্যামের আন্ডারে তুমি করছো, তো তারও কিন্তু সেই সময় তোমার সাথে টাইম দেওয়া দরকার, কোথাও কি ভুল হচ্ছে বা দেখতে হচ্ছে এই জিনিসগুলো দরকার। আর তাতে এগুলোতেও ডিপেন্ড করে যে সেই প্রফেসরের যে, ধরো যে প্রফেসরের আন্ডারে তুমি করছো তার কি বলে ওটাকে প্রমোশনও ডিপেন্ড করে, যে আপনার আন্ডারে কতজন স্যার মানে কতজন স্টুডেন্ট পিএইচডি করেছে, কোন কোন ইয়ারে কোন কোন টপিকে, সেই জিনিসগুলো তখন দেখা হয় তার সিভিতে। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু এই লাইনে এই জিনিসগুলো প্রপার কাজ চলে থাকে। তো জন্য ধরো পিএইচডি যদি করতে হয় খুব ভালো ইনস্টিটিউটে করা ভালো, কারণ তুমি তোমার লাইফের এতগুলো বছর দিচ্ছ, সময় দিচ্ছ, শ্রম দিচ্ছ, তো সেটা ঠিক ঠিক জায়গায় করা উচিত। না হলে আলতু ফালতু জায়গায় করলে তোমার সময় নষ্ট, সবকিছুই নষ্ট, টাকা পয়সাও নষ্ট সবই, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে তুমি সেই তার ভ্যালুই পেলে না আলটিমেটলি, তাই না? বুঝতে পারছো? তো সেই জিনিস ধরো একটু টাইম বেশিও লাগলো, তুমি অনেক ভালো জায়গা থেকে চান্স পেলে, তো সেইখানে তারপরে করা ভালো। না হলে ধরো তুমি সবাই পাস আউট করে বললে আমি এখনই ভর্তি হয়ে যাবো, কিন্তু তাতে কিন্তু প্রবলেম হবে ভবিষ্যৎ। ঠিক আছে? তো তার জন্য খুব ভালো ইনস্টিটিউট থেকে করা দরকার। ঠিক আছে, টাইম নিয়ে, না হলে প্রবলেম আর কি। কারণ আস্তে আস্তে আর এরপরে তো পুরোটাই কম্পালসারি হয়ে যাচ্ছে, তখন তো করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। তারপরে ধরো পিএইচডি তুমি এত করছো, মানে এত বছর ধরে পড়া হচ্ছে, তো তুমি যদি ঠিকঠাক জিনিস নাই জানো, তাহলে তুমি ভবিষ্যতে যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে তোমার আন্ডারে এসে স্টুডেন্টরা কি শিখবে তাহলে? আর এখন অনেকে ওই যে 2 নম্বরিও করে, ধরো কারো লেখা থিসিস পেপার নিজের নামে লিখে দিয়েছে, ছাপিয়ে দিয়ে দেয়, তো সেটা আরো কি ডেঞ্জারাস জিনিস, তাই না? আর এখন তো সেগুলো তো বের করার কোনো ব্যাপার না, কারণ এটা ধরো 1980 সাল বা 1990 সাল না, যে আমি কারো লেখা জিনিস কেটে দিয়ে নিজের নামটা বসিয়ে দিলাম, স্যার বা ম্যাম ধরতে পারলো না। এখন কোথাও কোনো থিসিস পেপার লেখা বা রিসার্চ পেপার লিখলে সাথে সাথে সেই লেখাটা তোমার কম্পিউটারে দেওয়ার সাথে সাথে ওই লেখা কোনো জায়গাতে ছাপা করেছে কিনা বা টুকে দিয়েছে কিনা সাথে সাথে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তো এখানে ওটা কোনো এমবারাসমেন্ট রয়েছে না, তুমি যদি এরকম কেউ করে, এরকম প্রচুর স্টুডেন্ট করেও কিন্তু এরকম, যে ধরো কাজ করবে না বা ও অত কষ্ট করে লিখে, কারণ রিসার্চ পেপারে তোমার জেনারেলি বই লিখতে হয়, তাই না? অনেকগুলো, যে যে টপিকে তুমি করছো, তো একটা বই লেখা তো অত সিম্পল ব্যাপার না, ঠিক আছে? এবং মোটামুটি বই লিখতে রিসার্চ পেপারে যেটাকে বলো, ঠিক আছে? তো এই জিনিসগুলো এখানে খুবই ম্যাটার করে, যে তুমি অন্য লোকের জিনিসগুলো কপি পেস্ট করে দিলে সাথে সাথে মানে কম্পিউটার দেওয়ার সাথে সাথে স্ক্যান করে দিলে বোঝা যাবে যে তুমি কোন থেকে কপি, কোন কোন লাইন কোথা থেকে কি করেছো সব বেরিয়ে আসবে। তো এই জিনিসগুলো খুব এম্বারাসিং, আর এতে কিন্তু তোমার প্রোডাক্টিভিটিও ডাউন হচ্ছে, আর তারপরে পাবলিক এম্বারাসিং তো রয়েছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো খুবই ম্যাটার করে এই লাইফ, হায়ার স্টাডিজে। বুঝতে পারছো নাকি? তো তার জন্য খুব ভেবে চিন্তে ধরো পিএইচডি টপিক নেওয়া দরকার, যে হ্যাঁ আমি পিএইচডি যখন করতে যাচ্ছি আমার লাইফের এতগুলো বছর দেবো, তো খুব জেনে বুঝে টপিক খোঁজা দরকার, এবং সেরকম স্যার বা ম্যামের আন্ডারেও করা দরকার, যে ইউনিভার্সিটি আগে চুজ করা দরকার যে আমি এখান থেকে করবো, এই স্যার বা ম্যামের আন্ডারে করবো, তো সেই জিনিসগুলো আগে দেখে শুনে কিন্তু করা দরকার। ঠিক আছে? তাহলে একটু সুবিধা হবে, না হলে প্রবলেমেটিক হয়ে যাবে। আর ভবিষ্যতে তো তোমার কম্পালসারি হয়ে যাচ্ছে, তখন তো কম্পালসারি সবার লাগবে, তো ভালো জায়গা থেকে না করতে পারলে মানে প্রবলেম। তো এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। ঠিক আছে? আর আগে তো এমফিল ছিল, সেই এমফিল তো এখন তুলে দিয়েছে বেসিক্যালি, এমফিল কোনো মানেও নেই, খালি খালি যারা করবে এখন 2 বছর নষ্ট হবে। তো সেই তার জন্য এমএ পড়ার সময় থেকেই ধরো কেউ কেউ যারা প্রিপারেশন নিচ্ছে পিএইচডির জন্য, তো তারপর সেই হিসাবে দিয়ে নেট পাস করার পরে ইন্টারভিউ দিয়ে বা রিটেন এক্সাম দিয়ে তোমার পিএইচডি এর জন্য অ্যাপ্লাই করলো। বা আর দেখো সিটও খুব কম থাকে, খুব পিএইচডি সিট যেরকম কলেজের মধ্যে থাকে না, কলেজ বা ইউনিভার্সিটিতে যে পরিমাণে গাদা গাদা সিট এরকম থাকে না, কারণ এরকম হায়ার স্টাডিজে খুব বেশি স্টুডেন্ট যায় না, তো তার জন্য যারা যায় তাদের কোয়ালিটি চেক করে কিন্তু নেওয়া হয়, যে সত্যি এই করার যোগ্য না, নাকি খালি এখানে এলিজিবিলিটি রয়েছে যে পিএইচডি লাগবে তার জন্য ইয়ে করতে এসছে। তো এই জিনিসগুলো খুবই ম্যাটার করে। আর পিএইচডি করা থাকলে ধরো তার বেতন বেশি হচ্ছে, আর পিএইচডি না থাকলে তার বেতন একটু কম হচ্ছে সেই অনুযায়ী। ঠিক আছে? একটু না অনেকটাই কম হয়। তুই ব্যাপারটা রাখছি, বুঝতে পারছো? আর ইউনিভার্সিটিতে পড়ার জন্য তো এরপরে তোমার পিএইচডি কম্পালসারি লাগবে, আর কিন্তু কলেজে পড়ানোর জন্য কিন্তু পিএইচডি কম্পালসারি না, ওই যেটা 2024-এর পর থেকে। ঠিক আছে? তুমি খালি এমএ করেই ধরো তুমি নেট ক্র্যাক করে দিলে, তারপরে তোমার ইন্টারভিউ হলো কলেজে পড়ানোর জন্য, সেই ইন্টারভিউ ক্র্যাক করলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেলে। ঠিক আছে? কলেজে। কিন্তু ইউনিভার্সিটি যদি তুমি হতে চাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন কিন্তু তোমার পিএইচডি লাগছে কম্পালসারি 2024-এর পর। কিন্তু ধরো তুমি এখন করে নিলে, ধরো তুমি এবার নেট ক্র্যাশ করলে, ঠিক আছে, সাথে সাথে তারপরে যে তোমার ইন্টারভিউ থাকলে ইন্টারভিউ ক্র্যাক করে গেলে, তারপরে তুমি ধরো আমি বলছি যে সিম্পল তুমি বর্ধমান ইউনিভার্সিটিতে তুমি চাকরি পেয়ে গেলে ইন্টারভিউ দিয়ে,
ঠিক আছে, তাহলে কিন্তু তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখনই হয়ে যাচ্ছ, তোমার পিএইচডি এখন আর লাগছে না, কারণ যেহেতু 2024 এখন আসেনি। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে তুমি আস্তে আস্তে করে নিলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন সেটা কম্পালসারি না। ঠিক আছে, তো পিএইচডি করা থাকলে তুমি পরবর্তীতে করে তোমার মাইনেটা অনেক বাড়ে আর কি, আমার অন্যান্য যারা পিএইচডি করেনি তাদের থেকে হায়ার এডুকেশন। আর এমনি 2024-এর পর তো তোমার তো পিএইচডি কম্পালসারি লাগবেই, না হলে তুমি ইউনিভার্সিটিতে তুমি পড়াতে পারবে না, মানে মিনিমাম এলিজিবিলিটি। ঠিক আছে, যেরকম ধরো কলেজে পড়ার সময় মিনিমাম এলিজিবিলিটি লাগে না, যে তোমার উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 পাস করতেই হবে, ঠিক সেরকম ওই 24-এর পর তোমার যদি কলেজ ইউনিভার্সিটি প্রফেসর হতে চাও তুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাইরেক্ট, তো তাহলে তোমার পিএইচডি কম্পালসারি লাগবে যে কোনো টপিকে। ঠিক আছে, তো সেই জিনিসটা রয়েছে। আর তারপরে দেখো তুমি বলো যে স্যার অনেক তো ইউনিভার্সিটি ওপেন ইউনিভার্সিটি রয়েছে, তো আমি কি ওপেন ইউনিভার্সিটিতে করলে কি তাকে ভ্যালু দেওয়া হবে না? হ্যাঁ, ওপেন ইউনিভার্সিটিতেও তুমি করতে পারো, কিন্তু ওপেন ইউনিভার্সিটি থেকে তোমার পিএইচডি যদি করতে হয় রেগুলার ইউনিভার্সিটিতে করা ভালো। ঠিক আছে, তো সেই ব্যাপারটা রয়েছে। ইউনিভার্সিটি সব ঠিক আছে, কিন্তু ওপেন ইউনিভার্সিটি থেকে তোমার রেগুলার ইউনিভার্সিটিতে পিএইচডি করা ভালো। ঠিক আছে, তাকে এটা একটা অলিখিত নিয়ম যে তোমাকে ভ্যালু তাকে বেশি দেবে, কিন্তু এরকম কোনো, কিন্তু ধরো গ্রাজুয়েশন মাস্টার্স থেকে ওই ব্যাপার নেই যে তুমি ওপেন থেকে করলে তোমাকে ভ্যালু কম দেবে। কিন্তু ওই পোস্ট গ্রাজুয়েট মানে পিএইচডি অথবা পোস্ট ডক্টরেটে তোমার কিন্তু জেনারেল যে মানে রেগুলার আর কি, রেগুলার ইউনিভার্সিটি থেকে করা ভালো। বুঝতে পেরেছো পিএইচডিটা? ইগনুতে এখন তো পিএইচডির জন্য শুরু হচ্ছে, মানে অলরেডি চলছে। যাদের এমনি একটু করার ইচ্ছা থাকে তো তারা সেই হিসেবে করে, কিন্তু ধরো যেগুলো ওপেন ইউনিভার্সিটি থেকে করলো, কিন্তু যদি তোমার একাডেমিক লাইনে যাওয়ার ইচ্ছা থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভবিষ্যতে হওয়ার ইচ্ছা থাকে কলেজে বা ইউনিভার্সিটিতে, তো তখন কিন্তু তুমি রেগুলার যেগুলো ইউনিভার্সিটি আছে সেইখান থেকে কিন্তু করা ভালো, তাহলে আলটিমেটলি সুবিধা হবে। ঠিক আছে, ভ্যালুটা বেশি আসে। আর তারপর তোমার পিএইচডি করা থাকলে আর পিএইচডি না করা থাকলে কিন্তু তোমার যে মাইনের পরিমাণটা অনেকে থাকে 10,000 থেকে 11-12,000 টাকা কম পায়। ঠিক আছে, যাদের পিএইচডি নেই আর যাদের পিএইচডি আছে। বুঝতে পেরেছো, মানে মাইনের ক্ষেত্রে। উম, বুঝতে পেরেছো রাখি কি বলছি আমি? তো এই ব্যাপারগুলো হচ্ছে জেনারেলি রয়েছে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে তোমার পিএইচডি হচ্ছে তোমার এই হায়ার এডুকেশন এই জিনিসগুলো দেখা হয়। তো তার জন্য খুব ভেবে চিন্তে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে টাকানো দরকার, এবং সেই ইনস্টিটিউটের ব্যাকগ্রাউন্ড, যে ইনস্টিটিউটে তুমি ঢুকছো এবং সেই স্যার বা ম্যাম যাকে যেখানে ঢুকছো তাদের দেখা দরকার যে কোন কোন টপিকে রয়েছে, এবং সেই টপিকে আর আগে কারা কারা পিএইচডি করেছে, তো তারা কি কি আছে। ঠিক আছে, তো এই লাইনটা পুরোটাই আলাদা, যেটা ধরো অন্যান্য লাইনে এইসব ব্যাপারগুলোই নেই। ঠিক আছে, যেহেতু এখানে একাডেমিক লাইন তোমার, তার জন্য এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি মেনে চলতে হয়, মানে এই টার্মস এন্ড কন্ডিশন গুলো থাকে সেই হিসেবে এগোতে হয়। বুঝতে পেরেছো? ওকে, তো চলো তো এবার আমরা আবার টপিকে টপিকে আসি। আচ্ছা, হ্যাঁ, রিসার্চ অবজেক্টিভ আমরা করছিলাম যে জেনারেট নিউ নলেজ, সেই জিনিসটা গেল। এরপর দেখো নেক্সট পেজে আমরা চলে আসি এবার, যে স্টপ ওভার, যে ইন এভরি ফিল্ড রিসার্চ পারসুট প্রমোট সিস্টেমেটিক অ্যান্ড গ্রাজুয়াল অ্যাডভান্সমেন্ট অফ নলেজ, বাট ডিসকভারিজ আর রেয়ার। ঠিক আছে, মানে প্রত্যেক ক্ষেত্রে আমার যেটা দেখা যায় যে রিসার্চ বা গবেষণা করার সময় আস্তে আস্তে সিস্টেমেটিক ওয়েতে আমরা এগোই, এবং সেখানে নতুন নতুন জ্ঞান আমরা আহরণ করি বিভিন্ন বিষয়ে। ঠিক আছে, তো সেখান থেকে আরো কি কি জানতে পারি, দেখো যে রেজাল্ট ইজ এ কন্টিনিউয়াস ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন, তো যেই রেজাল্টটা আসলে হলো ক্রিটিক্যাল ইনভেস্টিগেশনের ফলেই সেই যে রেজাল্টটা আসে। But it is not a common to be able to think beyond a group channel। ঠিক আছে, তো যেই সিস্টেম রয়েছে তার বাইরে থেকে নতুন কোনো কিছু ভাবা এবং সেই হিসাবে সেইটা সাফল্য লাভ করা কিন্তু মানে সত্যি টাফ কাজ, সেই ব্যাপারটা এখানে বলা হচ্ছে। সাস্টেইন এক্সপেরিমেন্টাল ওয়ার্ক নিডেড ফর ডিসকভারি ইজ নট ইজি ফোর্থকামিং। ঠিক আছে, মানে এক্সপেরিমেন্ট তোমার করতে হবে, মানে গবেষণা করা, এক্সপেরিমেন্ট করা, এবং সেখান থেকে নতুন নতুন জিনিস যে ডিসকভারি করছো, উদ্ভাবন করছো, সেটা সত্যি কিন্তু কঠিন, সেই ব্যাপারটা বলা হচ্ছে। মোস্ট পিপল ল্যাক অফ ডেপথ অফ নলেজ নিডেড ফর ইট। তো কোনো ম্যাক্সিমাম লোকে যেটা দেখা যায় যে ডেপথের নলেজ তাদের খুব, মানে জ্ঞানের গভীরতা সেই হিসাবে কিন্তু থাকে না, সেই জিনিসটার কথা এখানে পরপর বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট এসে না এরপরে জিনিসটা আসছে, দেখো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি, যে মোস্ট পিপল ল্যাক অফ ডেপথ অফ নলেজ নিডেড ফর ইট। ঠিক আছে, এরপর দেখো যে ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ, রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। তো এখানে যে মেইন মেইন পয়েন্ট গুলো নাম বলবো, এগুলো নাম পয়েন্ট গুলো পড়লেই তুমি হচ্ছে বুঝতে পারবে
যে অবজেক্টিভিটি, ঠিক আছে, মানে একটা অবজেক্টিভ থাকে যে কোনো একটা বিষয় আমি কাজ করতে যাচ্ছি বা কিছু করছি, তো একটা তো অবজেক্টিভ থাকে যে এটা আমি কেন করছি, ঠিক আছে, তো সেটাই গিয়েই তোমার অবজেক্টিভিটি বলছে 1 নম্বরে। তো তার মধ্যে আবার প্রসিডিউরাল সেফগার্ড, তো সেই প্রসিডিউর মানে অবজেক্টিভিটি, সেই অবজেক্টিভ কাজ করতে গেলে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হলে যে প্রসিডিউরাল সেফগার্ড, তো সব জিনিসকে সেভ সেভ করে তারপর হচ্ছে তোমার এখানে করতে হবে, তো কোথাও কোনো প্রবলেম না হয় বা কোনো ঝামেলায় না হয়ে যায় তোমার, যাতে সব আবার বিগড়ে না যায়, এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু সিস্টেমেটিক্যালি এগোতে হবে। এখানে কিন্তু সেই কথা এখানে পরপর বলা হচ্ছে। তারপর তোমার দেখো স্ট্যান্ডার্ডাইজেশন, মানে হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে ইউনিফর্মালি তোমার কোনো ধরনের বিভিন্ন ধরনের ডাটা তোমার জোগাড় করে সেই হিসাবে সেটা তোমার রিসার্চের কাজে মানে গবেষণার কাজে সেগুলো ইউজ করতে হবে, ঠিক আছে, এবং সিস্টেমেটিক ওয়েতে ইচ্ছা মতন করলাম তা কিন্তু না, একটা প্রসিডিওর রয়েছে, সেই টার্মস এন্ড কন্ডিশন ফলো করে কিন্তু তারপর এগোতে হয়। ওকে, নেক্সট আসছে তোমার যে অপারেশনালাইজেশন অফ কনসেপ্ট। তো কোনো একটা কনসেপ্ট যেগুলো নেওয়া হয়েছে সেগুলো তোমার অপারেশনালাইজ করতে হবে, মানে কোনো একটা কনসেপ্ট তুমি শুনলে জানলে খুব ভালো কথা, কিন্তু সেটা তুমি যদি অ্যাপ্লাই না করো, অপারেশনাল না করো, তাহলে কিন্তু তার কোনো ভ্যালু নেই, তাই না? তো সেই ব্যাপারটা রয়েছে। ধরো তোমার মোবাইলে নেট আছে, ইন্টারনেট কানেকশন আছে, তুমি মানে রিচার্জ তুমি করেছো, কিন্তু তুমি শুধু ইন্টারনেটটা যদি ইউজই না করো, তাহলে তার কোনো ভ্যালু আছে? কারণ টাকাটা পুরো তোমার জলে গেল, ঠিক সেরকম অবস্থা। এরপর তোমার অ্যাভয়েডিং বায়াস, তো যেভাবে বায়াসনেস থাকার কোনো দরকার নেই, যে মানে পক্ষপাতিত্ব, বায়াসনেস যেন না থাকে কোনো কাজে বা কোনো ব্যক্তির উপরে, তো এই জিনিসটা তোমার মাথায় কিন্তু রাখতে হবে তোমার রিসার্চ করার সময়, ঠিক আছে। নেক্সট আসছে তোমার দেখো রিলেবিলিটি, এটা তোমার কনসিস্টেন্সি থাকা দরকার, মানে রিসার্চ বা গবেষণা করার সময় তুমি যে এক নাগাড়ে যেন করে যাও, হঠাৎ থেমে না যাও, বা ধরো করতে করতে খুব কষ্ট হয়ে গেছে কিন্তু তারপর না, হ্যাঁ অনেক কষ্ট হয়ে গেছে, আমি এসব লাইনে আর পারবো না, আমি করতে পারবো না, এই ধরনের মেন্টালিটি যেন না আসে এই ব্যাপারগুলো, সেটাকেই তোমার কিন্তু এই রিলেবিলিটি বলছে। কারণ ম্যাক্সিমাম এই টাইপেরই করে থাকে, যে পিএইচডি করতে এসে ধরো কিছুদিন করে আবার ছেড়ে দিই, কি দরকার এত ঝামেলা করার, ঠিক আছে। তো এই এই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে পরপর। নেক্সট আসছে দেখো যে ভ্যালিডিটি, তো ভ্যালিডিটি মানে কতদিন ধরে এটা ভ্যালিডিটি থাকবে, তুমি বুঝতেই পারছো, যেরকম ধরো কোনো একটা প্রোডাক্ট আমরা কিনছি, তো তারপর এখানে কিন্তু ভ্যালিডিটি থাকে যে বেস্ট বিফোর এত, যে বেস্ট বিফোর 90 ডেজ, বেস্ট বিফোর 120 ডেজ, ঠিক আছে, এইভাবে কিন্তু ডেট দেওয়া থাকে। তো এখানে কোনো ভ্যালিডিটি কথা এখানে বলা হচ্ছে যে যে জিনিস তুমি ভেবে তুমি এই লাইনে এসছো, তো সেই জিনিসটা যেন রেগুলার তোমার মাথায় আসে, মাথায় থাকে, না হলে কিন্তু তুমি এই যে ভ্যালিডিটিটা থাকবে না। ওকে, রাখি, বুঝতে পারছো তো আমি কি কি বলছি? এগুলো হচ্ছে মেইন মেইন পয়েন্ট আর কি, তোমার ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ, রিসার্চের পেছনে কি কি কারণগুলো রয়েছে। ওকে, ওকে, নেক্সট আসছে তোমার হচ্ছে ইন্টারনাল ভ্যালিডিটি, মানে হচ্ছে তোমার আমাদের ভিতর থেকে যে জিনিসগুলো আমরা ভাবি, এবং সেটা আমি কতদিন ধরো, প্রথম 2 দিন তুমি হেভি মোটিভেটেড রয়েছো, তারপরের দিন না, হবে না আমার দ্বারা, তো এই ধরনের জিনিস যেন না আসে, এটা কিন্তু সেই হিসেবে বলছি। তবে এক্সটার্নাল ভ্যালিডিটি মানে শরীর থেকেও তুমি যেন ঠিকঠাক তুমি এক্সপার্ট হও এবং শক্ত সামর্থ্য হয়ে কাজগুলো করা উচিত, তো সেই জিনিসটা বলছে যে বাইরের কোনো ফোর্স যেন তোমাকে তোমার যে ভবিষ্যতে লক্ষ্য আছে সেখান থেকে তোমার যেন দূরে সরাতে না পারে। তো এই ধরনের তোমার বাইরের ফোর্সের কথা বলা হচ্ছে, যে ইন্টারনাল ভ্যালিডিটি ইজ কল্ড ক্রেডিবিলিটি, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমার আস্তে আস্তে যে কোনো সিচুয়েশনে তুমি যাতে স্ট্রং থাকো এবং তোমার যে লক্ষ্য আছে সেই দিকে তুমি, এবং এই জিনিসটার কথাই কিন্তু এখানে পরপর বলা হচ্ছে। ফেস ভ্যালিডিটি এরপর আসছে, তো ফেস ভ্যালিডিটি বলতে তোমার যে জিনিসটা বলছে, কোন একটা বিষয় নিয়ে তুমি যখন রিসার্চ করছো, তো সেই জিনিসগুলো নিয়ে ফার্স্টে ভাবতে হয়, ঠিক আছে, ভাবে তারপর সেই অনুযায়ী কাজ করা হয়, এবং একটা লিমিটেড টাইমও কিন্তু দেওয়া থাকে, যে এই টাইমের মধ্যে তোমার যে রিসার্চের টপিক বা এই জিনিসটা তোমার করতে হবে, তোমার একটা শিডিউল টাইম দেওয়া থাকে, যে স্যার বা ম্যামের আন্ডারে তুমি করছো, তিনি কিন্তু বলে থাকেন যে এই টাইমের মধ্যে এই জিনিসগুলো করতে হবে, তো সেইভাবেই কিন্তু এগোতে হয়, ঠিক আছে। তো সেই হিসাবে এখানে পরপর বলা হচ্ছে। নেক্সট আসছে তোমার দেখো কন্টেন্ট ভ্যালিডিটি, যে কন্টেন্টটা তুমি ইউজ করছো সেটা তোমার নিয়ে কিনা, এবং যেটা ধরো তুমি কোনো কাছ থেকে নিয়েছো কিনে বা ইউজ করছো, তো সেটা কতদিনের জন্য সেটা তুমি নিতে পারবে, তার লাইসেন্স, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে ডিপেন্ড করে থাকে। তারপর হচ্ছে তোমার ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি, এখানে কিন্তু অনেক দেখো আগে থেকে যখন কোনো তুমি রিসার্চ করছো তখন তুমি আগে থেকে বুঝতে পারো যে এই জিনিসগুলো হবে বা এই জিনিসগুলো হতে পারে, তুমি সেভাবে কিন্তু প্রেডিক্ট করো, সেই প্রেডিক্টের উপর ডিপেন্ড করে আস্তে আস্তে আমরা এগোই, এই জিনিসের কথা কিন্তু রয়েছে। তারপরে
তারপর দেখো পোস্ট অ্যাক্টিভ ভ্যালিডিটি, ধরো তোমার কোনো কাজ হয়ে গেল, সেটার পর তোমার কোনভাবে সেগুলো এগোনো দরকার, কি কি স্টেপ তুমি ফলো করছো সেটা দেখা। নেক্সট হচ্ছে তোমার কনকারেন্ট ভ্যালিডিটি। কনকারেন্ট ভ্যালিডিটিতে তোমার দেখো এইখানে ধরো তুমি একটা রিসার্চ করলে, তো সেটা তোমার করতে যে পরিমাণে শ্রম বা খরচ তোমার হয়েছে, তো সেটা আবার অন্য জায়গা থেকে করলে তুমি কিন্তু কম শ্রম বা কম খরচে কিন্তু সেটা করে ফেলতে পারো। তো এই জিনিসটাই এখানে পরপর বোঝানো হচ্ছে। তারপরে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, তো কনস্ট্রাক্ট ভ্যালিডিটি বলতে এখানে তোমার ইন্ডিকেটর মেজার্স বোঝাচ্ছে যে কোন ভাবে কিন্তু এটা ফলো করা যায় এবং কোন কোন ডিরেকশন এগুলো চলছে, এই জিনিসগুলো কিন্তু এখানে দেখো। ঠিক আছে, নেক্সট আসছে তোমার দেখো অ্যাকুরেসি। তো অ্যাকুরেসি মানে তোমার যে যে রিসার্চটা করছো এটা কত 100% অ্যাকুরেসি কিনা, মানে তোমার নিজস্ব কন্টেন্ট কিনা বা অন্যান্য কারো থেকে এ করা। ওই যে যে জিনিসটা আমি একটু আগেই বললাম যে আমাদের এখন রিসার্চ সিস্টেমে কিন্তু অনেক রকম এরকম চলছে। তো এই জিনিসটা কিন্তু এখানে দেখা হয়ে থাকে। ঠিক আছে, যে যে ডাটা গুলো তুমি ইউজ করছো সেগুলো অথেন্টিক কিনা এবং কোন কোন জায়গা থেকে নিচ্ছ বা কোন বই থেকে পড়ছো, তো সেই জিনিসগুলো এখানে ডিটেলস এ করা। আর তখন যখন তুমি কারো রিসার্চ বা তুমি ধরে টুকে লিখে নিয়ে আসলে, তো তাহলে কিন্তু তুমি সাথে সাথে কিন্তু ধরা পড়ে যাবে, কারণ প্রত্যেকটা ধরো রিসার্চ পেপারে একটা নাম্বার থাকে আলাদা আলাদা নিজস্ব, এবং সেখানে কি কি ব্যাপ্তি নিয়ে যে যে জিনিসগুলো হচ্ছে সবই আগে থেকে জানা থাকে। আর সেগুলো তুমি তো গুগলে দেওয়ার সাথে সাথে বা ইন্টারনেটে দেওয়ার সাথে সাথে বের করে দেবে যে কোথা থেকে এই লাইন পেস্ট করেছে বা কপি করেছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট থাকে। আচ্ছা, এরপর দেখো এক্সপাইরিক্যাল রিসার্চ। তো এখানে হচ্ছে তোমার ডাইরেক্ট এক্সপেরিমেন্টস করা হয়, হ্যাঁ এক্সপেরিয়েন্স করা হয় ডাইরেক্ট। ধরো কোনো একটা বিষয় তুমি হচ্ছে রিসার্চ করছো, তো ডাইরেক্ট তুমি নিজে সেটা এক্সপেরিয়েন্স করো যে আমার উপর দিয়ে সেই জিনিসটা কিরকম ভাবে যায় বা সোসাইটির উপর দিয়ে কিভাবে যাচ্ছে, এবং সেখান থেকে তার উপর ভিত্তি করে তুমি যখন এইখানে তোমার ভ্যালু দিচ্ছ এবং সেই জিনিসগুলো ইউজ করে লিখছো, তো সেটা কিন্তু অন্যরকম লেভেলে হয়, কারণ তুমি নিজে এটা নিজের উপর প্রয়োগ করেই দেখেছো। ঠিক আছে, নেক্সট আসছে তোমাদের সিনথেমেটিক। তো সিনথেমেটিকে এখানে কিন্তু বলছে যে এটা একটা রিসার্চ অর ক্যারেক্টার সিস্টেম যেটা কিন্তু আমাদের ফলো করা হয়। এইখানে যে জিনিসটা করা হয় একটা পিরিয়ড অফ টাইম আগে থেকে ফার্স্টে তোমার সেট করে রাখা হয় যে এই সময় এই জিনিসগুলো করতে হবে। ঠিক আছে, এবং তারপর হচ্ছে যে সিস্টেমেটিক ওয়েতে আছে এটাই ফলো করতে হবে, যে ইচ্ছা মতো আমি করলাম তা কিন্তু এখানে হবে না, এই জিনিসটা এখানে মাথায় রাখতে হবে। তারপর দেখো কন্ট্রোল ফ্যাক্টর। ধরো আমাদের রিয়েল লাইফে আমরা কখনো কোনো কাজ যখন আমরা করছি, আগে থেকে আমাদের লাইফকে আগে কন্ট্রোল করে নিচ্ছি, আমি এইদিকে আমরা যাচ্ছি বা এইদিকে কাজ করছি, তো সেটা অন্য কাজটা যাতে সঠিকভাবে হয়, তো তাহলে অন্যান্য যে কারেন্ট সিচুয়েশনের সাথে রিলেটেড যারা আছে বা যে জিনিস আছে তাদের সেই হিসাবে কিন্তু ঠিকঠাক করে রাখা। তো এই জিনিসগুলো কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা পালন করে। তারপর তোমার সাইক্লিক্যাল। ঠিক আছে, তোমার এখানে বেসিক্যালি তোমার কোন একটা প্রবলেম কি করে তৈরি হচ্ছে এবং সেটা প্রবলেমটা কি করে সলিউশন বের করে সেটা আমরা সেই প্রবলেমটার ইতি ঘোষণা করছি, সেটা কিন্তু এখানে সাইক্লিক্যালে বলা হচ্ছে। এরপর লজিক্যাল থাকে যে কোন একটা জিনিস লজিকের মাধ্যমে ঠিকঠাক দেখা হয় যে সেটা ঠিকঠাক কারণ ভাবে চলছে কিনা। ঠিক আছে, এরপরে আসছে তোমার দেখো রিপ্লিকেবল। তো রিপ্লিকেবল হচ্ছে তোমার যেখানে বলা হচ্ছে যে সিস্টেমটা বা যে সিচুয়েশনটা এখানে কিন্তু আগে ছিল সেটা কিন্তু রিপ্লেস করা হচ্ছে, এবং দেয়ার বাই বিল্ডস এ সেকেন্ড বেসিস অফ ফর ডিসিশন, এবং ভবিষ্যতে এখানে কি ডিসিশন নেওয়া হবে তো সেটা পরবর্তীতে কিন্তু ঠিক করা হবে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে পরপর বলা হচ্ছে, বুঝতে পারছো রাখি। নেক্সট আসছে পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ টু রিসার্চ। মানে পজিটিভিস্টিক অ্যাপ্রোচ মানে সদার্থক ভাবক যে সকল তোমার অ্যাপ্রোচ রয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখানে সম্পর্কে পরপর বলা হয়েছে। তো রিসার্চ মেথড বলতে কি জিনিসগুলো বোঝায়, এই একটা তুমি যদি ছবিটা দেখো তুমি কিন্তু তাহলে পুরো ক্রিস্টাল হয়ে যাবে। তুমি 2.5 এর এই যে যে ছবিটা আছে, এই ছবিটা একটু মন দিয়ে এখন দেখো, তাহলে বুঝতে পারবে যে রিসার্চ কি জিনিস। দেখতে পাচ্ছ যে কি কোন ভাবে এই যে তোমার রিসার্চ মেথোডলজি চলছে, মানে রিসার্চ করার যে সিস্টেম সেটা কোন ভাবে কিন্তু গঠিত হয়, এই যে এই যে একটার সাথে একটা যেভাবে কানেক্টেড, আর এই যে কোর মাঝখানে যে কোর এরিয়া, এটাই হচ্ছে তোমার রিসার্চের জিনিস। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের কানেক্টেড জিনিস থাকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডাটা কিন্তু নিয়ে তারপর হচ্ছে ওই একটা জিনিস, ছোট্ট একটা জিনিস তৈরি হচ্ছে। তো এটা একদম শর্টে বোঝানোর জন্য স্টুডেন্টদের, তো এখানে এই ছবিটা এখানে কিন্তু এভাবে আঁকা হয়েছে। ওকে, তো এরপর দেখো এই যে পজিটিভিস্টিক অ্যাপ্রোচ বলছে মানে সদার্থক ব্যাপারগুলো থাকবে যেখানে
যে অ্যাপ্রোচে, যেখানে তোমার এখানে বিভিন্ন ধরনের তোমার বিভিন্ন ফরেন রাইটারদের নাম আছে বা বিভিন্ন টাইপের যে সকল ইম্পর্টেন্ট জিনিস সেই জিনিসগুলো কিন্তু এখানে পরপর এখানে রয়েছে। যে ধরো তোমার আগস্টে কামটের লেখা তোমার কার্সেস অফ পজিটিভ ফিলোসফি 1829, এলিমেন্টারি ট্রিটিস ইন আয়ুর্বেদিক সেঞ্চুরি 1843, ট্রিটিস অফ পপুলার অ্যাস্ট্রোনমি 1844। তো এই জিনিসগুলো কিন্তু পরপর এখানে আসছে এবং সেই হিসাবে কিন্তু আমরা এগোচ্ছি পজিটিভিটি অ্যাপ্রোচের মাধ্যমে। এরপরে দেখো ড্রব্যাকস অফ পজিটিভিজম। তো পজিটিভিজমের যে সকল, আচ্ছা কি কোশ্চেন আছে, হ্যাঁ বলো। বলো ওটা কি? পোস্ট পজিটিভিজম, পজিটিভিজমের যে পরের স্টেজ যেখানে সদার্থক মানসিকতা থাকছে, ঠিক আছে, যে যে কোনো টাইপের যা যা প্রবলেম হোক না কেন রিসার্চটা গড়ে তুলতেই হবে, বিভিন্ন ধরনের তোমার প্রবলেম আসবে, ঠিক আছে, তখন মনে হবে যে এই জিনিসটা ভাবে আর এখনো ঠিক হবে না, কিন্তু তারপর তোমার পজিটিভিটি বজায় রেখে কিন্তু তোমার আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে। তো এই ব্যাপার জিনিসগুলো এখানে বলছে। তো পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচটা সামনের দিকে রয়েছে, আমরা এখনো কিন্তু ওই অবধি যাইনি, ঠিক আছে, আমরা এখন আছি কিন্তু পজিটিভ অ্যাপ্রোচে। এই পজিটিভ অ্যাপ্রোচে কি কি থাকবে ওটা হচ্ছে তোমার পরের পেজ মানে নেক্সট টপিকের ওটা রয়েছে, ঠিক আছে, ওই অবধি আমরা এখনো যাইনি। এখন হচ্ছে আমরা ড্রব্যাক অফ পজিটিভিজম, মানে পজিটিভিজমের কি কি প্রবলেম রয়েছে। যে পজিটিভিজম রিলিজ অন এক্সপেরিয়েন্স অ্যাজ এ ভ্যালিড সোর্স অফ নলেজ, এরা সবসময় এক্সপেরিয়েন্সকে বেশি দাম দেয় পজিটিভিজম, এটা হচ্ছে এখানে ড্রব্যাক বলা হচ্ছে। বা তারপরে অল টাইপ অফ প্রসেস ক্যান বি পারসিভড অ্যাজ এ সার্টেন ভেরিয়েশন অফ অ্যাকশন ইন্ডিভিজুয়াল অর রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল। তো বিভিন্ন জিনিসের উপর এই জিনিসটা কানেক্ট করে। আচ্ছা, হুম হুম। যে অ্যাডপশন, যে অল টাইপ অফ প্রসেসেস থাকে, বিভিন্ন টাইপের বা বিভিন্ন বিষয়ের কিন্তু প্রসেস থাকে যেগুলো থেকে সার্টেন জিনিসগুলো আমরা মানে সার্টেন স্টাইলে আমরা অ্যাকশন নিই, যে এইভাবে যদি আমরা এই জিনিসটা করি তাহলে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল, বা অন্যান্য ব্যক্তির সাথে আমাদের কিরকম রিলেশন, তো তার উপর এখানে কিন্তু ডিপেন্ড করে থাকে যে সে কোন ভাবে সেই জিনিসগুলো ইউজ করবে বা ঠিকঠাক ভাবে করবে, এই ব্যাপারটা রয়েছে। নেক্সট হচ্ছে অ্যাডপশন অফ পজিটিভিজম ইজ বিজনেস স্টাডিজ অ্যান্ড আদার স্টাডিজ ক্যান বি ক্রিটিসাইজ ফর রিলায়েন্স অন স্ট্যাটাস কো, ঠিক আছে। অ্যাডপশনের পজিটিভিজমের উপর অ্যাডপশন থাকছে এখানে। এরপর দেখো যে বিজনেস স্টাডিজ গুলো করা হয়, ঠিক আছে, সেটা কোন কোন স্টাইলে করা হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু এখানে ডিপেন্ড করে থাকে। নেক্সট তোমার দেখো যে সামটাইম পজিটিভিজম ইজ এ রিজেকশন অফ মেটাফিজিক্স, ইট ইজ এ পজিটিভ দ্যাট হোল্ডস দ্যাট দ্য গোল অফ নলেজ হুইচ ইজ সিম্পলি টু ডিসক্রাইব দ্য ফিনোমিনন দ্যাট উই এক্সপেরিয়েন্স। তো এখানে তোমার পজিটিভিজম যেটা দেখা যায় যে মাঝে মাঝে এই প্রবলেমটা হতে থাকে যে আমাদের গোল হচ্ছে নলেজ অ্যাকোয়ার করা, মানে কি আমাদের যে লক্ষ্য হচ্ছে বেশি করে আমি কি করে জ্ঞান অর্জন করতে পারি এবং সেই জ্ঞানটা সঠিকভাবে ইউজ করে সেটা ভবিষ্যতে সিস্টেমেটিক্যালি সোসাইটির জন্য সেটা আমরা ইউজ করতে পারি। তো এই যে যে মোটিভ, তো এই জিনিসগুলো কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো ফোকাস করে থাকে, অন্যান্য সব জিনিসকে বাদ দিয়ে দেয়। তো এখানে এই জিনিসগুলোকে ড্রব্যাক হিসেবে কিন্তু দেখাচ্ছে। এইবার আসছে তুমি যে জিনিসটা জিজ্ঞেস করলে যে পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচটা কি জিনিস, ঠিক আছে, এই দেখো 2.6 পেজে কিন্তু এই জিনিসটা রয়েছে রাখি, যে পোস্ট পজিটিভিজম কি জিনিস। দেখো যে অ্যাকর্ডিং টু কলেজ উই ক্যান ক্যাটাগরাইজ 4 সোশিওলজিক্যাল ট্র্যাডিশন, চারটে সমাজতান্ত্রিক মানে সমাজবিদ্যা আর কি, সমাজতান্ত্রিক না সোশ্যালিজম সেটা চলে গেল। এটা হচ্ছে তোমার সোশিওলজিক্যাল মানে হচ্ছে তোমার সমাজবিদ্যা। সোশিওলজিক্যাল ট্র্যাডিশন যে জিনিসটা হচ্ছে ট্র্যাডিশন আর কনফ্লিক্ট, ট্র্যাডিশন অফ কনফ্লিক্ট মানে কি, কনফ্লিক্ট মানে কি দ্বন্দ্ব, ঠিক আছে, যে দ্বন্দ্বর যে ট্র্যাডিশন, ঠিক আছে, যে রীতিনীতি সেই জিনিসগুলো এখানে কথা বলা হচ্ছে। যে সোসাইটি ইজ ইনহারেন্টলি কনফ্লিকচুয়াল, ঠিক আছে, মানে সোসাইটি মানে সমাজ হচ্ছে আমাদের সবসময় দ্বন্দ্বের মধ্যে দিয়ে থাকতে চায় বা দ্বন্দ্বের মধ্যে দিয়ে চলছে, কোন জায়গায় কোনো সুস্থতা কিন্তু বজায় থাকে না জেনারেলি, তো সেখানে কোনো না কোনো টাইপের দ্বন্দ্ব কিন্তু রয়েছেই। সেই ব্যাপারটা এখানে বলা হচ্ছে। তোমার ইউটিলিটারিজম রেশনালিস্টিক নেশন, ঠিক আছে, মানে উপযোগিতাবাদ এখানে বেশি দেখা যায় কোনো প্রোডাক্টের উপর,
ওম্যান বিংস আর র্যাশনাল, মানে যে মানুষরা হচ্ছে সাধারণত র্যাশনাল, মানে র্যাশনাল মানে কি বোঝাচ্ছে, মানে তারা নিজস্ব চিন্তা চেতনা বুদ্ধি রয়েছে এবং তার উপর ভিত্তি করে সে আর কি পদক্ষেপ গ্রহণ করে ভবিষ্যতের জন্য কোনটা ঠিক হবে অথবা কোনটা ভুল হবে। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে ফলো করা হয়ে থাকে। নেক্সট তোমার দেখো যে হলিস্টিক ট্র্যাডিশন যেগুলো বলছে এখানে, হলিস্টিক ট্র্যাডিশন মানে হচ্ছে সব ধরনের জিনিসগুলো সম্পর্কে জানা, যে ভ্যালু, ল্যাঙ্গুয়েজ, মানব জীবনে কোন কোন জিনিসগুলো উন্নতি হবে সেই জিনিসগুলো কাছে রাখা। আর তারপর যে টপিকে এরা করছে, ধরো থিসিস করছে অথবা তোমার বিশ্লেষণ করছে অথবা জ্ঞান লাভ করছে, তো সেগুলো যেন সিস্টেমেটিক ওয়েতে হয় সেই জিনিসগুলো দেখা। এরপর তোমার দেখো মাইক্রো ইন্টারাকশনালিস্ট, তো এখানে কিন্তু এখানে বলছে যে মাইক্রো লেভেলে থাকে, মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রে কিন্তু তোমার রিলেশনশিপটা তৈরি করা হয় এবং সেই হিসেবে এগোতে হয়। কারণ এখানে যে ডেপথে যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসই খুব ডেপথে পড়তে হয় এবং সেই জিনিসগুলো অ্যানালাইজ করতে হয় এবং তারপরে এমন ভাবে করতে হয় যেটা যেন ভবিষ্যতে কেউ যদি পড়ে তো সেগুলো সাথে সাথে বুঝতে পারে। ঠিক আছে, এবং তারপরে কিন্তু অনেক নাম্বার গুলো কিন্তু ডিপেন্ড করে থাকে। তো এই হচ্ছে ডেপথে জিনিস, যেটা তোমার পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচের মধ্যে আসছে। ঠিক আছে, নেক্সট আসছে দেখো মেথড অফ রিসার্চ, মানে কি রিসার্চের মেথড, মানে রিসার্চ মানে গবেষণা কোন কোন মেথডে করা যায়। তো এইখানে কিন্তু তুমি হচ্ছে 2.7 পেজ করলো, এখানে মেথড অফ রিসার্চ কিন্তু তুমি পেয়ে যাবে যে কোন কোন উপায় বা কোন কোন সিস্টেমে রিসার্চ করা দিয়ে থাকে। ঠিক আছে, যেখানে তোমার দেখো অবজেক্টিভ এর কথা বলেছে যে কোন কোন কারণে তোমার কি কি অবজেক্টিভ রয়েছে এই জিনিসটা করার বা এই কাজ করার। সেখানে তোমার দেখো ডেসক্রিপটিভ কারণ দেখাচ্ছে, কোরিলেশনাল কারণ দেখাচ্ছে, এক্সপ্লোরেটরি কারণ দেখাচ্ছে, এক্সপেরিমেন্টাল দেখাচ্ছে। মানে সে ধরো হায়ার স্টাডিজে যাচ্ছে বা রিসার্চ করতে যাচ্ছে, গবেষণা করতে যাচ্ছে, তো সেগুলো কারণ কি, তো সে কারণ দর্শানোর সময় কিন্তু এইভাবে এই কারণগুলো কিন্তু দর্শানো যেতে পারে বা দর্শাতে হয়, মানে দেখাতে হয়। ঠিক আছে, মানে ডেসক্রিপটিভ কারণ দেখাচ্ছে, তারপরে তোমার কোরিলেশনের কারণ দেখাচ্ছে, তারপরে এক্সপ্লানেটরি কারণ দেখাচ্ছে, আর হচ্ছে তোমার যেটা এক্সপেরিমেন্টাল কিন্তু কারণ এখানে দেখা হচ্ছে। আচ্ছা, যদি কোথাও কোনো প্রবলেম হয় বা বুঝতে প্রবলেম এই জিনিসগুলো কিন্তু বলো। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো কিন্তু খুব বেসিক জিনিস এবং ডেপথের জিনিস। ঠিক আছে, তুমি যখনই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে তুমি সহজে বুঝতে পারবে, ধরো অপশন গুলো চুজ করতে পারবে। কারণ দেখো নেট এক্সামে তো আমাদের কিছু লেখার নেই, সব হচ্ছে তোমার কোশ্চেন থাকবে এমসিকিউ। তো ধরো কোশ্চেনে তোমার এই যে টপিক গুলো থাকলো বা এই পয়েন্টের নামগুলো থাকলো, তো তুমি যদি সেটা পড়ে নাই বুঝতে পারো তাহলে তুমি তো অ্যান্সারও ঠিকঠাক মানে অপশনই বুঝতে পারবে না। যে ধরো কোশ্চেনের যে টপিকটা রয়েছে তো সেটার মানে তুমি জানো না, তো তাহলে তুমি অ্যান্সার কি করে বের করবে, তাই না? তো কোশ্চেনটার মানেই তুমি বুঝতে পারছো না। তো এখানে কোশ্চেনটা এরকম কিন্তু টার্ম ধরে ধরে দিয়ে দেয় এক একটা, যে এই টার্মের মানে কি, তো সেই টার্মের আর সেটা খালি ইংলিশে মানে কি সেই হিসেবে বলে হবে না, যে সাবজেক্টিভ ওইতে কি মানে বোঝাচ্ছে সেই জিনিসটা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং তারপরে কিন্তু এগোনো খুবই দরকার। ওকে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর রাখি প্রিভিয়াস ইয়ারের ওই যে আর বাকি যে বইগুলো কথা বলেছে আমার খেয়াল ছিল না, বাকি বইগুলো কি কিনেছো সব, মানে এসছে? মানে দেখো যেটা আমি বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের যে পেপার অনের যে কোশ্চেনের বই, তারপরে আমাদের সাবজেক্টের যে বই, তুমি বলছিলে যে এখনো আসেনি। এখনো আসেনি? কিসে অর্ডার দিয়েছো? সে তো কবের কথা বলছে যে আসেনি। জেনারেলি দেখো একটা জিনিস ধরে এখন তো ম্যাক্সিমাম তোমার 7 দিনের বেশি আচ্ছা তো লাগার কথা না ম্যাক্সিমাম। হ্যাঁ, অ্যামাজনই বলছি। অ্যামাজন প্রাইম থাকলে না পরের দিন যেদিন অর্ডার দিচ্ছে সেদিন দিয়ে দিচ্ছে, আর না হলে জেনারেলি তো তোমার 3 থেকে 4 দিন টাইম লাগে বা তোমার 2-3 দিন টাইম লাগে কলকাতার আমাদের এখানে। আচ্ছা, তোমার ওখানে কি বাড়িতে অনেক টাইম লাগে? ওখানে যে কোনো প্রোডাক্ট যখন অর্ডার দাও তুমি জেনারেলি কতদিন লাগে তোমার আসতে অ্যামাজনে? কত টাইম লাগে তুমি তো জিজ্ঞেস করছি। কারণ আমি কিন্তু অনেকদিন আগে বলেছিলাম, তুমি তখন আমার মনে আছে 2 সপ্তাহেরও বেশি আগে বোধহয়, হ্যাঁ 2 সপ্তাহ যে আগে। হ্যাঁ স্যার আমি অর্ডার দিয়েছি, আসছে, কিন্তু সেটা কবের কথা? 8-9 দিন লাগে? ওকে ওকে, এরকম লাগা তো উচিত না। তুমি দেখবে, দেখো এখানে কিন্তু অপশনে তো দেখা যায় না যে এক্সাক্ট লোকেশন কোথায় আছে, সেগুলো দেখবে মাঝে মাঝে। আর যখন কাছাকাছি আসবে তোমার দেখবে ওখানে কিন্তু নাম্বার দিয়ে দেয়, তাই না? তুমি যেহেতু অবভিয়াসলি শপিং করো তুমি তো জানোই। তো ওখানে কিন্তু নাম্বার দিয়ে দেয় যে যে লোক এসে দিয়ে যাচ্ছে সেই জিনিসটা, তো সাথে সাথে তাকে ফোন করে দেখতে বললে যে আগে আগে দিয়ে যেতে। মানে এতদিন লাগবে তো প্রবলেম। আর তারপরে যদি আরো লেট করে তাহলে তো আরো খারাপ সমস্যা। আচ্ছা, তুমি ফ্লিপকার্টেও কিন্তু একটু দেখতে পারো। না, ফ্লিপকার্টে সব জিনিসটা আবার পাওয়া যায় না, অ্যামাজনের জিনিসগুলো ভ্যারাইটি বেশি, বুঝতে পেরেছো? মানে বেশি জিনিস পাওয়া যায় অ্যামাজনে। মানে যে এমন এমন প্রচুর জিনিস আছে যেগুলো তুমি খালি অ্যামাজনেই পাবে, অন্যান্য জায়গায় পাবে না, কারণ ওদের মার্কেট বিশাল। আর তো সেই জিনিসটা রয়েছে।
তো আস্তে আস্তে জিও আসছে, জিও মার্ট টেক্কা দিতে, তোমার রিলায়েন্সের জিও মার্ট, এটা হচ্ছে তোমার অ্যামাজন আর ফ্লিপকার্টকে পাল্লা দেওয়ার জন্য কিন্তু এরা আসতে চলেছে। তো আস্তে আস্তে সেটা খুব রেভলিউশনারি হবে, তো দেখা যাক আস্তে আস্তে। ওকে, তারপর দেখো এখানে আউটকামের কথা বলছে যে যে কোনো একটা জিনিসে তোমার রিসার্চে আউটকাম একটা থাকে, সেই আউটকাম গুলো কি, ফান্ডামেন্টাল আউটকাম আর হচ্ছে অ্যাপ্লাইড আউটকাম। ঠিক আছে, লজিক এখানে দেখাচ্ছে যে ডিডাকটিভ আর ইন্ডাকটিভ, যে কোনো বিষয় যদি আমরা লজিকের কথা বলি, সেটা পজিটিভ ওয়েতে বা আমি ইউজ করবো অথবা নেগেটিভ ওয়েতে আমরা ইউজ করবো, তো সেটা সম্পূর্ণভাবে নিজেদের উপর ডিপেন্ড করে, এবং সেইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ডিসিশন গুলো নিয়ে এগোতে থাকি। ওকে, এরপর দেখো প্রসেসের কথা বলা হচ্ছে যে কোয়ান্টিটিভ প্রসেস আর হচ্ছে তোমার কোয়ালিটেটিভ প্রসেস। নেক্সট আসছে তোমার যে ইনকোয়ারি মোড, যে স্ট্রাকচার্ড আর আনস্ট্রাকচার্ড, এই দুই ভাগে কিন্তু ভাগ করা যায় যে হাংরি মোডকে। এটা কি মুখস্থ করতে হবে চার্টটা? না দেখো, আমি চার্টটা দেখে পরপর ভাবে বলছি যে রিসার্চটা, হ্যাঁ মুখস্থ করতে পারলে এটা ভালো হয়। ঠিক আছে, কারণ এটা হচ্ছে তোমার বেসিক জিনিস, তোমার রিসার্চের মেথড গুলো কি, আমি দেখো ওই জন্য পরপর এখানে টপিক ধরে ধরে বললাম। এটা মুখস্থ করতে পারলে, মুখস্থ দেখো বারবার এমনি পড়ো তাহলে আইডিয়া হয়ে যাবে। আর এই জিনিসগুলো প্রত্যেকটা ওয়ার্ডে মানে কিন্তু যাওয়া দরকার, যেখানে ধর আইডিয়া আর কনসেপ্ট, মানে এখানে কি বোঝাচ্ছে, আইডিয়া বলতে তোমার কোন একটা বিষয়ের জ্ঞান, ঠিক আছে, তাই না, আইডিয়া, তো এখানে কনসেপচুয়াল ব্যাপার তখন চলে আসছে। আর একটা দেখো এমপিরিক্যাল, মানে ভেবে ভেবে কোন জিনিসটা নিয়ে অনুধাবন করা, তো সেই হিসাবে কিন্তু সেটা নিয়ে করা এবং সেইভাবে এগোনো, তো সেই কারণগুলো কিন্তু এখানে ডাইরেক্ট থাকে। তো এইভাবে যে কোনো ভাবে কিন্তু তোমার কিন্তু ম্যানেজ করে কিন্তু এ করতে হবে। মানে অনেকগুলো কনসেপ্ট দেখো, যে বেসিক অফ ক্লাসিফিকেশনের যে কনসেপ্ট, তোমার দেখো এখানে 6 ধরনের কনসেপ্টের কথা বলা হয়েছে, আর একটা একটা কনসেপ্টের আন্ডারে কতগুলো ডিটেলস রয়েছে, যেরকম অবজেক্টিভের মধ্যে ডেসক্রিপটিভ, কোরিলেশনাল, এক্স এক্সপ্লোরেটরি আর হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল, এতগুলো কিন্তু পার্থক্য এখানে পরপর রয়েছে। নেক্সট আছে দেখো কি, যে টাইপস অফ ডেসক্রিপটিভ রিসার্চ আর ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ অবজেক্টিভ। তো অবজেক্টিভের উপর ভিত্তি করে কিন্তু এদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চ মানে কি, সোজা হিসেবে দেখো যে ডেসক্রিপটিভ মানে হচ্ছে, আমরা ওদের বলি না যে ডেসক্রিপটিভ ওয়েতে লেখো, মানে খুব বড় করে, মানে খুব বড় করে, আবার হচ্ছে কি পড়লো রে, মানে খুব বড় করে, আর হচ্ছে ডেসক্রিপটিভ মানে খুব ডিটেলসে লেখা, ঠিক আছে, সেটাকে হচ্ছে তোমার ডেসক্রিপটিভ মেথডের রিসার্চ বলা হয়। ধরো কোনো একটা টপিকে তুমি পুঙ্খানুপুঙ্খ করে যতটা সিম্পল হতে বলা যায় সেই জিনিসটা তুমি ডেসক্রিপটিভ ওয়েতে লিখবে, ঠিক আছে। আরেকটা থাকে হচ্ছে তোমার যেটা যে ডেসক্রিপটিভ গেল, তো ডেসক্রিপটিভের পরে থাকে তোমার হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, মানে হচ্ছে তুমি এক্সপেরিমেন্ট করছো। এক্সপেরিমেন্ট জেনারেলি তোমার সায়েন্সের ক্ষেত্রে ভাবে দেখা যায়, মানে ধরো বিভিন্ন বিষয়ে টপিক নিয়ে করা হয়, এক্সপেরিমেন্ট করা হয়। যে কোনো একটা জিনিস তুমি তৈরি করছো, নতুন করে উদ্ভাবন করছো, ধরো নতুন করে একটা বিক্রিয়া করা হচ্ছে, বা নতুন করে একটা জিনিসের দেখা হচ্ছে যে এটাই যদি আমি এইভাবে করি তাহলে কি রিয়াকশন দিতে পারে, ঠিক আছে, তোমার প্রোডাক্ট তৈরিতে। তো সেই জিনিসগুলো এইভাবে দেখা হয়, তো সেটা আসছে তোমার এক্সপেরিমেন্টাল। আর ডেসক্রিপটিভ রিসার্চের পার্ট গুলো হচ্ছে দেখো, যে সার্ভে স্টাডিজ করতে হয়, মানে ওই দেখো বিভিন্ন জায়গায় সার্ভে করতে যায় না, দেখো এই জিনিসটা কিন্তু তোমার যদি জিওগ্রাফি থাকে 9-10-এ নিশ্চয়ই করে থাকবে, 9-10-এও যখন জিওগ্রাফি ছিল আহ তখনও কিন্তু এরকম সার্ভে করতে যেতে হতো, মনে করে দেখো, না তোমার জিওগ্রাফি ছিল কিনা তা তো যাই হোক, তো এরকম সার্ভে করতে যেতে হয়। তো এই তোমার যখন রিসার্চ তুমি করবে, তখন কিন্তু তোমার যে টপিক নিয়ে তুমি করো সেইগুলো টপিকের উপর নিয়ে কিন্তু তোমার রিসার্চ করতে হবে, ঠিক আছে, মানে সার্ভে করতে হয় যে এই জায়গায় এই জিনিসগুলো রয়েছে এবং সেখানে কি কি সুবিধা অসুবিধা রয়েছে, এবং সেগুলো আমরা নির্মূল করার জন্য আমরা কি কি করতে পারি, তো সেগুলো সার্ভের মাধ্যমে জেনে সেগুলো কিন্তু অ্যান্সার সেগুলো করতে হবে এবং এভাবে এগোতে হবে। ঠিক আছে, তারপর দেখো কো রিলেশনাল স্টাডিজ, মানে একজনের সাথে আরেকজন কিন্তু রিলেশনাল থাকে, ঠিক আছে, ধরো এই তুমি যে টপিক নিয়ে পড়ছো বা যে বিষয় পড়ছো, তো তার সাথে অন্যান্য বিষয় টপিকের সাথে কিন্তু রিলেশন থাকে, ঠিক আছে। তো এবং একটা জিনিস আরেকটা জিনিসের সাথে ইন্টারডিপেন্ডেন্স থাকে, মানে একটার সাথে অন্যটা ওতপ্রোতভাবে জড়িত থাকে। তো তোমার সেখানে দেখতে হবে যে আমার কোন কোন ভাবে সেই রিসার্চের টপিকে সেটা কাজে লাগবে, সেইভাবে কিন্তু তোমার জিনিস বেছে এবং তার অনুযায়ী পরপর কিন্তু এগোতে হবে, তাতে আলটিমেটলি দুইজনেরই কিন্তু লাভ হবে। তো এখানে কিন্তু কো রিলেশন স্টাডিজ এর কথা এইভাবে বলছি পরপর। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার বেসিক্যালি ইম্পর্ট্যান্ট। তারপর তোমার হিস্টোরিক্যাল রিসার্চ, অ্যানালিটিক্যাল রিসার্চ, ওই একই জিনিস বারবার বারবার এখানে বলছে যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ যদি লাগে তো সেখানে দেখানো, মানে ওই জিনিসটা বেসিক্যালি তোমার যে রিসার্চ পেপার এখানে বেস্ট ভালো করার জন্য কোন কোন জিনিসগুলো তুমি ইনক্লুড করতে চাও বা ইনক্লুড করো, তো সেই জিনিসগুলো কিন্তু করতে পারো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পরপর এখানে বলা হচ্ছে।
নেক্সট যেটা বললাম তোমার এক্সপেরিমেন্টাল রিসার্চ, মানে হচ্ছে তোমার গবেষণা করে হচ্ছে তারপরে এক্সপেরিমেন্ট করছো যে এটা ঠিকঠাক আছে কিনা বা এটা সদা সত্য কিনা, বা তার উপর ডিপেন্ড করে হচ্ছে যে এক্সপেরিমেন্টাল রিসার্চ করা হয়। তো এই যে এইটা কিন্তু যে জিনিসটা হয় যে এক্সপেরিমেন্টাল রিসার্চ কিন্তু ম্যানিপুলেট করা যায় বিভিন্ন সময়, তুমি যে স্টাইলে এক্সপেরিমেন্স করবে তো সেই টাইপের উপর কিন্তু ফল আসবে। সেই জিনিসটা গেল যে ওন অল আদার ভেরিয়েন্টস এক্সেপ্ট দ্য ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর হেল্ড কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, হ্যাঁ। বিভিন্ন টাইপের জিনিস থাকে কোনো একটা ধরনের রিসার্চ করার ক্ষেত্রে কিন্তু, যেগুলো অরিজিনাল এবং অরিজিনালিটি থাকে, তো তাকে যে স্টাইলে যেভাবে নিয়ে যাও না কেন তার কিন্তু আর নতুন করে অ্যাক্টিং করতে হয় না, তো যেরকম সব জায়গায় ছিল এক জায়গায় কিন্তু সেরকম থাকে। ঠিক আছে, তো এই জিনিসটাকে মাথায় রাখা খুবই দরকার। নেক্সট হচ্ছে তোমার দ্য এফেক্ট অফ ম্যানিপুলেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ অবজার্ভ। তো ম্যানিপুলেশন করা কি, ধরো ম্যানিপুলেশন করা এখানে কি বোঝাচ্ছে, ধরো তুমি আর তোমার বন্ধু ঘুরতে বেরোবে, ঠিক আছে, কিন্তু তোমার হঠাৎ করে মনে হচ্ছে আমি বেরোবো না, ইচ্ছা করছে না, কিন্তু তোমাকে জোর করে করে অনেক ভালো ভালো বলে বা সেভাবে আহ ম্যানিপুলেট করে, মানে তুমি যেতে চাইছো না কিন্তু জোর করে তোমাকে রাজি করিয়ে তারপর নেওয়া হচ্ছে, তো সেটাকে হচ্ছে তোমার এখানে ম্যানিপুলেশন আসে। এই ম্যানিপুলেশন এক্সপেরিমেন্ট রিসার্চও কিন্তু রয়েছে, যে লাইনে যেতে চাইছে না কিন্তু তারপরেও জোর করে নিজের জন্য কিন্তু সেই ম্যানিপুলেট করা, মানে যাতে আমার স্বার্থ সিদ্ধি হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে এক্সপেরিমেন্টাল রিসার্চে চলে আসছে, যে ম্যানিপুলেট করা ইন্ডিপেন্ডেন্টলি, যখন কোনো কাজ ইন্ডিপেন্ডেন্টলি করা হয় তখন কিন্তু ভাবে ম্যানিপুলেট করে দেখা হয় যে ঠিকঠাক পথে এটা এগোচ্ছে কি এগোচ্ছে না। ওকে, এইগুলো কিন্তু তোমার এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো অংশ। তো এখানে এই যে থ্রি ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ এর কথা বলা হচ্ছে, মানে তিনটে ক্যারেক্টারিস্টিক্স বা গুণ কি কি আছে তোমার এখানে। ম্যানিপুলেশনে, যে ম্যানিপুলেট করা মানে নিজে যা অন্যকে কি বলছে ঠিক আছে কিন্তু আমি যেটা চাই সেইভাবে তাকে আমি রাজি করাবো ম্যানিপুলেট করে, তো সেটা কিন্তু এর মধ্যে চলে আসে। তারপর তোমার কন্ট্রোল, নিজেই সবকিছু আমি কন্ট্রোল করবো। তারপর হচ্ছে তোমার র্যান্ডম অ্যাসাইনমেন্ট, ইচ্ছা খুশি মতন যখন যা খুশি অ্যাসাইনমেন্ট করা, তো সেই জিনিসগুলো এখানে করছি। এবার হচ্ছে তোমার রিফ্লেক্সিবিলিটি, তো এটা তুমি কত ফ্লেক্সিবল হতে এই কাজগুলো করতে পারো, এই রিসার্চটা করতে পারো যেখানে আর কোনো প্রবলেম না হয়, বা কোন কোন জিনিসগুলো যদি আমি ফলো করি তাহলে ঠিকঠাক হবে, ঠিক আছে, সোসাইটির জন্য বেস্ট হবে, সেই জিনিসগুলো সেইভাবে এগোনো। তো দেখো এখানে বেসিক্যালি এই চ্যাপ্টারগুলোতে রিসার্চ করার জন্য যতগুলো এসছে সব চোখের সামনে আসে বা আসতে পারে, তো সেগুলো কিন্তু কিছুই বাদ দেওয়া নেই। ওই জিনিসগুলো কিন্তু ধরে ধরে শেখানো হচ্ছে এখানে, যে রিসার্চ করার জন্য বা ওই লাইনে যারা ওই কোন কোন জিনিসগুলো তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। তো তার জন্য ধরো তুমি এই যে পিএইচডি করতে যাচ্ছ কোথাও বা কোনো প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে, তো তুমি এইখানে এই জিনিসগুলো যেহেতু অলরেডি পড়া থাকছে যে কিভাবে ম্যানিপুলেট করতে হচ্ছে বা কিভাবে করতে হয়, তো সেই জিনিসগুলো দেখে কিন্তু তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে যে তাহলে কিন্তু হঠাৎ করে তোমাকে ম্যানিপুলেট করা যাবে না। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে খুবই ভাইটাল এখানে। কারণ না হলে তুমি ধরো কোনো বিষয়ে রিসার্চ করছো, অন্য কেউ তোমার চেনা জানা কেউ তার রিসার্চে যাতে সুবিধা হয় তার জন্য তোমাকে ডেকে নিয়ে গেল বা সেই কাজে তোমাকে লাগিয়ে দিল, তো আলটিমেটলি তোমার যে অবস্থান আছে সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, তাই না? এই জিনিসগুলো কিন্তু এখানে খুবই এখানে ম্যাটার করে থাকে। তারপর তুমি যে এক্সপেরিমেন্টাল রিসার্চের যেটা আমরা কথা বললাম, তারপর প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, মানে এক্সপেরিমেন্টের আগেও এক্সপেরিমেন্ট করা, যেটা ঠিকঠাক আসছে তুমি যে আমরা তো এক্সপেরিমেন্ট করবো, তো সেখানে আবার যদি কোনো প্রবলেম না হয়, যেরকমই যা কিছু হয়ে যায়, তো সেই জিনিসটা দেখার জন্য কিন্তু আরো সিকিউরিটি কিন্তু এখানে বলা হচ্ছে এখানে পরপর কথা, যে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। তারপর ট্রু এক্সপেরিমেন্ট, তো সেটা করার সময় কি কি এক্সপেরিমেন্ট তোমার হচ্ছে, যে তুমি যখন রিসার্চ পেপারটা তৈরি করছো তো সেখানে নিজস্ব এক্সপেরিমেন্স কি নিজে কি বলতে চাও, তো এই ব্যাপারটা কিন্তু এখানে পরপর এখানে আসছে। পোস্ট টেস্ট অনলি কন্ট্রোল গ্রুপ ডিজাইন, তো এই ব্যাপারগুলো দেখো একই জিনিস এখানে বারবার বলছে যে রিসার্চ ডিজাইনটা কিভাবে করতে হবে এবং তার জন্য কি কি স্টেপগুলো তোমার অবশ্যই ফলো করা দরকার। তো এইটা যদি আমরা এতক্ষণ আমরা যদি দেখছি, আমরা যে যে জিনিসটা ডিসকাস করলাম বা যে জিনিসগুলো বুঝলাম, তো এই জিনিসটাই হচ্ছে তোমার ফার্স্ট, তারপরে পেজে একদম চার্ট ওয়াইজ দেওয়া রয়েছে, যেটা তুমি কিন্তু দেখলে সহজেই কিন্তু পুরো যে ট্রিটা পুরোটা সম্পূর্ণভাবে কিন্তু বুঝে যাবে, যে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এই যে এতক্ষণ ধরে 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 আমরা যা যা করলাম সেই জিনিসটা কিন্তু এইখানে শর্টে তোমার কিন্তু লিস্ট করে দেওয়া রয়েছে, সেটা কোথায় 2.10 যে পেজ রয়েছে এখানে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু সেইভাবে করা। ওকে, এরপর দেখো যে যে তুমি দেখো এই যে লিস্টটা কিন্তু অবশ্যই মাথায় রাখি, এই লিস্টটা মাথায় রাখা খুবই দরকার, কারণ পুরো যা যা আমরা পড়েছি যে এক্সপেরিমেন্টাল রিসার্চে, তো সেই জিনিসগুলো কি করে তৈরি হচ্ছে, কিভাবে আসছে এবং তার ব্যাকগ্রাউন্ডে কি কিভাবে যাওয়া দরকার, এই জিনিসগুলো এখানে কিন্তু মোস্ট প্রমিনেন্ট জিনিস।
নেক্সট আসছে তোমার, দেখো যে ডেসক্রিপটিভ রিসার্চ ভার্সেস এক্সপেরিমেন্টাল রিসার্চ, এই যে দুটোর মধ্যে পার্থক্য কি। তো এক্সপেরিমেন্টাল রিসার্চ আর ডেসক্রিপটিভ মানে পুরোটাই হাতে লেখা হচ্ছে, আর এক্সপেরিমেন্ট হচ্ছে তুমি নিজে এক্সপেরিমেন্ট করে তারপর ভিত্তি করে হচ্ছে লেখা আর কি তৈরি করছো। তো এইখানে দেখো একদম বেসিক বেসিক জিনিসগুলো তোমার কিন্তু এখানে বলা হচ্ছে যে স্কিল ইন গ্যাদারিং ডাটা অফ এ সার্টেন পপুলেশন, যেটা তোমার ডেসক্রিপটিভ রিসার্চ যখন করছে যে বিভিন্ন লোকের কিন্তু প্রচুর পরিমাণে ডাটা এখানে নেওয়া হয়, তো সেই জিনিসটা রয়েছে। নেক্সট হচ্ছে তোমার স্কুল ইন ফাইন্ডিং আউট দ্য কজ এফেক্ট অফ ক্যাজুয়াল রিলেশনশিপ কোরিলেশন, ঠিক আছে। তো এইখানে এক্সপেরিমেন্টাল রিসার্চে কোন কোন জিনিসগুলো তোমার মাথায় আনা দরকার, ক্যাজুয়াল রিলেশনশিপ মানে কোনো একটা বিষয় সম্পর্কে কিরকম তোমার ধ্যান ধারণা, ওই জিনিসটা কিভাবে আনা দরকার বা আগে কি করে বাড়ানো যায়, এই টাইপের জিনিসগুলো নিয়ে কিন্তু এখানে পরপর বলা হচ্ছে। নেক্সট আসছে তোমার এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যখন যে ইউজেস বোথ কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ মেথড। তো এটা কোনো একটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি কিন্তু দুটোই মানে পরিমাণ এবং তার কিরকম প্যাটার্ন, সেই জিনিসগুলো দেখে কিন্তু এখানে সেই হিসেবে নেওয়া হয়। আর তারপর প্রাইমারিলি ইউজেস কোয়ান্টিটেটিভ মেথোডোলজি। তো এক্সপেরিমেন্টাল রিসার্চে সাধারণত তোমার কোয়ান্টিটেটিভ মেথোডোলজি কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো দেখো কোনটার ক্ষেত্রে কোন কোন জিনিসটা ইউজ করা হয়, তুমি এমনি খালি এখানে তো তোমার পুরো লিস্ট করে দেওয়া হয়েছে, লিস্টটা দেখে বুঝতে পারবে। এই যাতে এতক্ষণ ধরে আমরা যেটা বললাম এই যে লিস্টে এইভাবে, এই যে এখানে কিন্তু এটা পরপর বলে দেওয়া রয়েছে যে ডেসক্রিপটিভ রিসার্চ আর এক্সপেরিমেন্টাল, মানে এক্সপেরিমেন্ট করে করে যে জিনিসগুলো করা হচ্ছে, আর যেগুলো ডেসক্রিপটিভ জিনিস তুমি নিজে পড়ে তারপর ভিত্তি করে করছো, তো দুটো জিনিস আকাশ পাতাল ব্যাপার, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখা খুবই দরকার। নেক্সট আসছে কি, দেখো যে ক্লাসিফিকেশন অফ রিসার্চ অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে কিন্তু তোমার এখানে রিসার্চের জিনিসগুলো ক্লাসিফাই মানে বিভিন্নত করা হবে। যে অ্যাডিশন টু নলেজ হচ্ছে তোমার সলিউশন টু এক্সিস্টিং প্রবলেম, ডিসকভারি অফ ডিসকভারি অর ইনভেনশন, এটাকে তোমার ইনোভেশন অর অ্যাপ্লিকেশন বলছে। মোস্টলি একাডেমি এটাকে তোমার প্র্যাকটিক্যাল ইউজ ইন সলভিং এ প্রবলেম, ঠিক আছে। মোস্টলি একাডেমিক এটা যে কোনো ধরনের প্রবলেম যদি থাকে তো সেটাকে সলভ করা হচ্ছে আলটিমেটলি উদ্দেশ্য হবে। নেক্সট হচ্ছে তোমার এক্সটেন্সিভ ইন ফিউচার, তো ভবিষ্যতে এটা আরো খুব দৃঢ়ভাবে কিন্তু সেগুলো এগোনো। আর নেক্সট হচ্ছে তোমার ইন ইন্টেন্সিভ ইন নেচার, ঠিক আছে। ওই যে যে জিনিসটা করা হচ্ছে ওটা হচ্ছে তোমার নেচার বা প্রকৃতির জন্য খুবই ইউজফুল, তো সেই হিসেবে কিন্তু ভাবে দেখা হচ্ছে, মানে তারা সব জিনিসগুলো ফলো করে আর এরা ফলো করে না, এইভাবে কিন্তু একটা ডিফারেন্সিয়েট ভাবে করা হচ্ছে, ঠিক আছে। তারপর তোমার ক্লাসিফিকেশন অফ বেসিস অফ লজিক, তো লজিক কাকে বলে সেই জিনিসটা হচ্ছে নীতি আর কি নীতি জ্ঞান, এই জিনিসটা কিন্তু এখানে পরপর বোঝানো হচ্ছে যে কোন কোন অ্যাপ্রোচ এখানে রয়েছে, ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, তারপর ডিডাকটিভ অ্যাপ্রোচ, যে যে দুই দুই ধরনের যে সকল অ্যাপ্রোচ গুলো রয়েছে এখানে কোন কোন ভাবে কিন্তু যে কারেন্ট ইনফরমেশন দেওয়া হচ্ছে সেই কারেন্ট ইনফরমেশনকে আমি আপডেট করতে পারি। ধরো আমি এই বিষয়ে পিএইচডি করতে আছি, তো সেখানে কারেন্ট ইনফরমেশন কিন্তু অলরেডি দেওয়া হচ্ছে যে যেটা তোমার ফলো করা উচিত। তো সেখানে বহু পুরোনো জিনিস থাকলেও তুমি সেইখানে তুমি তোমার সুবিধা মতো করে, যাতে তুমি ভবিষ্যতে কি কি চেঞ্জ আসতে পারবে, এখন কি কি চেঞ্জ এসেছে যেটা 10 বছর আগে ছিল সেই জিনিসগুলো তুমি কিন্তু ইমপ্রুভ করতে পারছো। তো সেই হিসেবে কিন্তু সেটা খুবই আরো হেল্পফুল হবে। আর ইন্ডাকটিভ অ্যাপ্রোচে তোমার দেখো যে অবজার্ভ ডিফারেন্ট ফিনোমেনা ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী বিভিন্ন দেশে বিভিন্ন স্টাইলে এই জিনিসটা ফলো করা হয়ে থাকে। সার্চ ফর এ প্যাটার্ন ইন হোয়াট ইজ অবজার্ভ, তো মেক এ জেনারেলাইজেশন অ্যাবাউট হোয়েন ইট অকারিং। তো মোটামুটি ধরো এই অ্যাপ্রোচ যখন তুমি ফলো করছো তখন তুমি কোন একটা বিষয় জানো, তো সেটা তার আলটিমেটলি রেজাল্ট যখন আসবে তো অটোমেটিক্যালি কিন্তু এটা পরপর ঘটতে থাকবে জেনারেশন পর জেনারেশন। তো এই জিনিসটাই কিন্তু এখানে পরপর বলা হচ্ছে, ঠিক আছে। মানে এক্সেসিভ ডেপথ হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারগুলো কিভাবে ঘটছে বুঝতে পারছো তো, মানে প্রত্যেকটা জিনিস ঘটার পেছনে যে মেইন মেইন ছোট ছোট সিম্পল কারণ আছে না, সেই জিনিসগুলো কিন্তু এখানে এই বইটাতে করানো হচ্ছে। তো তার জন্য এত এত ডেপথে চলে যাচ্ছে আর কি। যে জেনারেলাইজেশন লজ এন্ড থিওরিজ, তো সেগুলো কোথা থেকে আসছে, অবজারভেশন এন্ড ফ্যাক্টস, আর হচ্ছে তোমার এক্সপ্লানেশন এন্ড প্রেডিকশন, ঠিক আছে। এটা জেনারেলাইজেশন লজ এন্ড থিওরিজ কে ভাবে ডিফারেন্সিয়েট ভাবে করা হচ্ছে, মানে একদিক দিয়ে ইন্ডাক্ট করা হচ্ছে মানে যুক্ত করা হচ্ছে, একদিক দিয়ে যুক্ত করা আর একদিক দিয়ে তোমার সেগুলো বের করে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর দেখো যে ক্লাসিফিকেশন অন দ্য বেস অফ এনকোয়ারি বুক, মানে কোন একটা জিনিসটা তুমি এনকোয়ারি করছো, যেরকম পুলিশের এনকোয়ারি করে না, সেখানে রিসার্চের হয়তো হচ্ছে তোমার এনকোয়ারি করতে হবে। সেই জিনিসটা হচ্ছে যে স্ট্রাকচার, হয়তো তুমি একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে কাঠামো ফলো করে তুমি
এটা করবে, অথবা তুমি কোনো স্ট্রাকচার এখানে থাকবে না, সেই জিনিসটা তুমি ফলো করবে। ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ কোয়ান্টিটেটিভ রিসার্চ, মানে কি কি কোয়ান্টিটিতে তুমি করবে, কালেকশন কি করে করবে, যে ডাটাগুলো তুমি সেখানে ইউজ করছো সেগুলো কোনভাবে ইউজ করছো, কোথা থেকে ইউজ করছো, কারো জিনিস কপি পেস্ট করছো কিনা, এই জিনিসগুলো কিন্তু এখানে এখানে শো করা হবে বা এগুলো দেখা হবে। ঠিক আছে, এখানে কিন্তু এইভাবে তোমার কোয়ান্টিটেটিভ যে অ্যাপ্রোচের কথা আমরা একটু আগে এই যে পার্টে বিভক্ত হয়ে আমরা বলছিলাম, সেই জিনিসটা কিন্তু এখানে বলতে বলতে সেই জিনিসটা কিন্তু চলে এসছে। ঠিক আছে, তো এখানে যে কোয়ালিটেটিভ রিসার্চের কথা বলা হচ্ছে, এখানে ইন্ডিয়ার 3টা গ্রুপ থাকছে, ফোকাস গ্রুপ থাকছে, তারপরে ন্যারেটিভ রিসার্চ থাকছে, ফেনোমেনোলজি থাকছে এখানে, তারপরে ইথনোগ্রাফি থাকছে, কেস স্টাডি থাকছে, কনসেপ্ট অ্যানালাইসিস থাকছে, নেক্সট হচ্ছে তোমার গ্রাউন্ডেড থিওরি। তো এই জিনিসগুলো কিন্তু পরপর এখানে রয়েছে। ওকে, এখানে কিন্তু মাথায় তোমার রাখতে হবে যে ধরো কোনো ধরনের কোনো তুমি যখন রিসার্চটা করছো, সেইখানে কোন কোন টাইপের জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। যে একটা তোমার গ্রুপ থাকবে নিজস্ব, যে তারা একসাথে মিলে কাজ করছো, কারণ পিএইচডি তো কেউ কোনো কোনো জায়গায় বা গবেষণাতে এক বিষয় একা তো করে না, আরো সাথে কয়েকজন থাকে, তো তাদের সাথে একসাথে করা, তারপরে তারা কি কি ধরনের ওই জিনিসটা করার সময় কি কি জিনিসগুলো ভাবছে তারা, সেগুলো তাদের সাথে শেয়ার করা। তারপরে হচ্ছে তোমার কেস স্টাডি করা, যে এই জিনিসটা যদি এখানে ফলো করা হয় বা যেটা ঘটানো হয়, তাহলে কি কি সমস্যা বা সুবিধা আসতে পারে, সেই জিনিসগুলো চেক করা। এরপরে তোমার কন্টেন্ট অ্যানালাইসিস, যে তুমি কন্টেন্টটা যেটা লিখছো বা তৈরি করছো, তো সেটা অ্যানালাইজ করা, যে এটা কতটা অ্যাপ্লিকেবল হচ্ছে, এই জিনিসটা দেখাও কিন্তু এর মধ্যে চলে আসছে। নেক্সট হচ্ছে তোমার গ্রাউন্ডেড থিওরি। তো গ্রাউন্ডেড থিওরি বলতে এখানে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে, যেটা ডাটা সম্পর্কে কিন্তু তোমার ডিটেলসে এখানে ধারণা দিয়ে দেবে, যে গ্রাউন্ডেড থিওরিতে। ওকে, নেক্সট হচ্ছে দেখো যে কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে পার্থক্য, তো এটা অতটা কিন্তু খেয়াল রাখা তোমার দরকার নেই। অ্যাকশন রিসার্চের কথা এবার বলা হচ্ছে, ধরো কোনো একটা তোমাকে ধরো এখানে অ্যাকশন রিসার্চের মধ্যে তুমি কোনো একটা জিনিস ঠিক করে যে তুমি এটা করবে, তো সেখানে কোনো একটা জিনিস যদি তুমি করতে চাও নিজের লাইফে, তো তাহলে তার আগে কিন্তু আগে ডিসিশন নিতে হয় যে আমি এইদিকে যাবো বা এইভাবে করবো। তো সেখানে যাদা বাধা বিভক্তি বা আসুক, তুমি সেগুলো বার করে আমি এই জিনিসটা করবো। তো এই ধরনের যে মোটিভটা, এটাই কিন্তু এখানে তোমার অ্যাকশন রিসার্চের কথা বলা হচ্ছে। তো তুমি যখন রিসার্চ করে করতে যাচ্ছ, তো সেখানে বাইরের অ্যাকশনটা অন্যরকম রয়েছে। ঠিক আছে, তো সেই তার উপর ভিত্তি করে কিন্তু ডিসিশন নিয়ে তারপরে এগোতে হবে। আর তারপর বিভিন্ন যারা তোমার সাথে যারা রিসার্চ করছে, তাদের সাথে আলাপ আলোচনা করা, যে হ্যাঁ তারা কোন স্টাইলে করছে বা তারা কি ভাবছে এই টপিক নিয়ে, তোমার সেখানে কি খামতি আছে বা কোন কোন ভাবে করলে ঠিক হয়। আলটিমেটলি তো যে যে স্যার বা ম্যামের গাইডেন্স রয়েছে তোমার, তো সেই জিনিসটা তো তাদের সাথে ডিবেট ডিসকাশন হলে সেটা তো সম্পর্কে আরো বেশি সুবিধাজনক হবে। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো কিন্তু এখানে অ্যাকশন রিসার্চের মধ্যে কিন্তু পরপর চলে আসছে। নেক্সট তোমার মিক্স রিসার্চ আছে। মিক্স রিসার্চে যে জিনিসটা বলছে যে বোথ কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ রিসার্চ আর নট এক্সক্লুসিভ। তো কোয়ান্টিটেটিভ রিসার্চ মে এন্ড উইথ hypothesis that can be extensively used later. তো এখানে ক্লাসিফিকেশন অফ মিক্সড রিসার্চ বলছে, মানে দুই জিনিসটা তোমার মিক্স করা থাকবে। ঠিক আছে, সিঙ্গেল ওয়েতে কিছুই থাকবে না, দুজনে এটাও মিক্স ওটাও মিক্স, তো একজনে একসাথে মিক্স করে থাকলে তাহলে তোমার যে টাইপের তুমি যে জিনিসটা চাও না কেন, তো দুই টাইপের থিওরি তুমি কিন্তু এক জায়গায় একসাথে পেয়ে যাচ্ছ। তো সেটা একটা অন্যতম পজিটিভলি এটা ইম্প্যাক্ট করবে। তো সেই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু এই সিদ্ধান্তটা এখানে নেওয়া হচ্ছে এইভাবে। এরপরে তোমার দেখো এখানে যে মেইন জিনিসটা আছে তোমার এখানে স্টেপস অফ রিসার্চ। রিসার্চ করার কি স্টেপ গুলো তোমার মাথায় রাখা দরকার বা কি কথাগুলো থাকে, তো এইখানে কিন্তু অলরেডি লিস্ট করে দেওয়া রয়েছে। এই লিস্ট গুলো দেখো কিন্তু তোমার মুখস্থ করতে হবে, যে কোন কোন লিস্টের মধ্যে কি কি আসছে। যে ফরমেশন অফ রিসার্চ প্রবলেম, তো রিসার্চ প্রবলেমের মধ্যে কি কি আসছে, লিটারেচার রিভিউ, ফরমেশন অফ ফাউন্ডেশন অফ অবজেক্টস, আইডেন্টিফাই রিসার্চ, তারপর ভেরিয়েবলস এন্ড মিনিং স্কেলস, ফর্মুলেটিং হাইপোথেসিস। এই জিনিসগুলো কিন্তু এখানে পরপর এখানে মাথায় রেখেছে। যে রিসার্চ বুঝতে হবে যদি আমরা দেখি, তাহলে এই জিনিসগুলো কিন্তু অলরেডি পেয়ে যাবো। ঠিক আছে, এখানে দেখো পরপর এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে, যে 2.15 পেজে যে এখানে এই যে লিস্টটা না, এই যে এই লিস্টের কথা কিন্তু আমি বলছি এখানে। নেক্সট তুমি দেখো, নেক্সট পরে যে জিনিসটা আছে, দেখো এই চ্যাপ্টারটি এমনি অনেক বড়, কারণ প্রচুর জিনিসপত্র রয়েছে। আর ওই যেটা বলে না যে রিসার্চ করার আগে সেই রিসার্চ জিনিসটা কি,
খালি এই ওয়ার্ডটা বোঝার জন্য এত 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 ডিটেলস এখানে কিন্তু জিনিসগুলো দেওয়া রয়েছে। তো অনেক সময় দেখো যেহেতু বেশি ডেপথে দেওয়া রয়েছে না, যে ধরো বেশি ডেপথে দেওয়ার সময় এটা প্রবলেম হয় যে আমি কোন জিনিস দিয়ে শুরু করেছিলাম ওইটাই পরে আর খেয়াল থাকে না, মানে বেশি ডেপথে চলে গেলে যেরকম হয়। তো এইখানে চ্যাপ্টার গুলো হচ্ছে সেইভাবে করা। তো তার জন্য সব ওইভাবে অতটা ডেপথে করা যাবে না, যে যে জিনিসগুলো তুমি নিজে দেখো করবে নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা এক্সামে জেনারেলি এসেছিল ওখান থেকে আসতে পারে, আর এই জিনিসগুলো আসবে না বা আসেনি এই জিনিসগুলো। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে খুবই এফেক্ট করে থাকে। এই যে দেখো যে ফর্মুলেশন অফ দ্য রিসার্চ প্রবলেম, যে কি কি ফর্মুলেট করতে কি কি জিনিসগুলো তোমার মাথায় মাথায় অবশ্যই রাখতে হবে, যে স্টেপ অফ ফর্মেশন অফ এ রিসার্চ প্রবলেম, সেখানে তোমার আইডেন্টিফাই ব্যাড এরিয়া অফ ইন্টারেস্ট, তো এখানে আইডেন্টিফাই করতে হবে যেখানে কি তোমার ইন্টারেস্ট তেমন নেই আর কি। ঠিক আছে, এখানে জায়গাটা ব্যবহার করা, ডিভাইডিং বোর্ড এরিয়াজ ইনটু সুবারিজ। ঠিক আছে, সুবারিজ, হ্যাঁ, যে ব্রড যে তোমার এরিয়া আছে যে টপিকে বা যে বিষয় তুমি কিন্তু করতে চাইছো, তো সেইখানে আরো তার বিষয়টা আরো বেশি ব্রড করা, তো তাহলে কিন্তু একটা সিস্টেমেটিক ওয়ে আসবে। এই জিনিসটা বোঝানো হচ্ছে যে ফোকাসিং অন দা অন অ্যান্ড দা সিলেক্টিং অ্যান্ড এরিয়া অফ ইন্টারেস্ট, তো তোমার নিজস্ব কাজে তোমার কিন্তু ফোকাস থাকা দরকার, বা তুমি যে জিনিসটা ভবিষ্যতে হতে চাও সেই হিসেবে রেগুলার কাজ করে থাকা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ। নেক্সট হচ্ছে তোমার আইডেন্টিফাইং দা গ্যাপস অ্যান্ড দা রেইজিং রিসার্চ কোশ্চেন্স। রাখি, এই জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ তো আমি যে যে পয়েন্ট গুলো বলছি, কারণ এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তোমার আর সামনে যদি তোমার সাথে এই সামনে জিনিসগুলো থাকে তাহলে কিন্তু তুমি ধরতে আরো সুবিধা হবে তোমার। তার জন্য আমি দেখো পেজ নাম্বারও কিন্তু আমি বলে দিচ্ছি যে কোন কোন জায়গা থেকে কোন কোন জিনিসগুলো এখানে রয়েছে। এই কোন কোন জিনিসগুলো খুবই ভাইটাল, অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা কিন্তু সেই জিনিসগুলো নিয়ে বলছি, না হলে লাইন বাই লাইন শুরু করলে তোমার একটা চ্যাপ্টার শুরু করতে, মানে একটা চ্যাপ্টার শেষ করতে তোমার 6 মাস বা কি আরো বেশি লাগবে। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার। তার জন্য মেইন মেইন যেগুলো পয়েন্ট গুলো বা মেইন মেইন ধরো কোনো একটা এরিয়ার সাথে রিলেটেড যে জিনিসগুলো যেখানে রয়েছে সেই জিনিসগুলো কিন্তু মাথায় নিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে এগোনো, এই জিনিসটা কিন্তু করা দরকার। এই যে তোমার দেখো যে ফোকাসিং এন্ড সিলেক্টিং এরিয়া অফ ইন্টারেস্ট, তারপরে ফরমেশন অফ বোর্ড অবজেক্টিভ, তারপরে অ্যাসেসিং এন্ড রিভিউইং অবজেক্টিভ, এই জিনিসটা গেল এখানে পর। মানে তুমি ধরো কোনো কোনো টপিকের জিনিস করছো, তো সেগুলো সেই অবজেক্টিভ গুলো কি কি সেগুলো রিভিউ করা, যে সেখানে আবার অন্য কোনো রাইটারে লেখা জিনিস চলে এলো কিনা, বা প্রেজেন্টেশন কিরকম থাকছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। ধরো তুমি যখন কোনো একটা টপিকে হায়ার এডুকেশন যাচ্ছো বা পিএইচডি করছো, তো তখন পিএইচডি করার পর কিন্তু তোমার, বা পিএইচডি করার সময়ও কিন্তু ছোট ক্লাসে তোমার কিন্তু পাঠানো হয় যে সেখানে ক্লাস নিতে। ধরো বিএ তে, এমএ তে, এমফিল এ, তো এইসব জায়গায় কিন্তু তাদের কিন্তু পাঠানো হয়। তো সেই হিসাবে কিন্তু তাদের সেখানে খুবই হেল্পফুল হয়। এরপরে দেখো যে এক্সটেন্সিভ লিটারেচার রিভিউ। তো এখানে লিটারেচার রিভিউ বলতে মানে লিটারেচার মানে কি, লিটারেচার মানে হচ্ছে তোমার সাহিত্য বোঝানো হয়ে থাকে। তো এখানে লিটারেচারে কি কানেকশন রয়েছে সেই জিনিসগুলো এখানে পরপর বলছে। দেখো, ইট ব্রডেন্স দ্য নলেজ এন্ড রিসার্চ অ্যাবাউট দ্য রিসার্চ প্রবলেম, তো যে টপিকে তোমরা রিসার্চ করছো তো সেখানে তার সাথে রিলেটেড কিন্তু যে জিনিসগুলো এখানে মাথায় রাখা দরকার, যে ইজ ব্রডেন দ্য নলেজ। তো তুমি যখন অন্য কোনো একটা বিষয়ে তুমি রিসার্চ করছো, গবেষণা করছো, তো আলটিমেটলি সেই জিনিসের সম্পর্কে তোমার কিন্তু ধারণাও বেড়ে যায়, এবং যেগুলো তুমি ম্যাক্সিমাম জিনিসগুলো তুমি জানতে পারো। কারণ জিনিস বেসিক্যালি তুমি যখন পিএইচডি এখানে যাচ্ছ, তো তাহলে বা গবেষণা করতে যাচ্ছ, তখন আলটিমেটলি তোমার দেখতে জানতেই হবে, কিছু করার নেই, তাই না? তো সেই জিনিসটা আরো যত করে ভালো হিসেবে করা যায় সেটাই হচ্ছে মেইন মোটিভ থাকে। ওকে, তো এই ব্যাপারটা, ওকে ওকে, ঠিক আছে। এরপর দেখো তোমার ফর্মুলেশন অফ অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি, দেখো ম্যান-মেড অবজেক্টিভ থাকে আর সাবজেক্টিভ অবজেক্টিভ থাকে। তো আগে কোন ধরনের কাজ তুমি করতে চাচ্ছ বা কি টাইপের কাজ, কতদিন ধরে থাকবে, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু ডিটেলস আগে মাথায় রাখা দরকার, তাহলে কিন্তু সেটা সেই হিসেবে সুবিধা হবে। এরপর মেন কন্ট্রাডিকশনস এন্ড সিলেক্টিং এ রিসার্চ প্রবলেম। কোনো একটা তুমি রিসার্চ কোনো একটা বিষয় করতে চাও, তো সেটা ঠিক করার আগে কিন্তু অবশ্যই কিছু কিছু জিনিস কিন্তু তোমার মাথায় রাখতে হয়, যে সেটা তোমার ইন্টারেস্ট কিরকম আছে, আদৌ আছে কিনা। তারপরে ম্যানেজেবল ম্যাগনিটিউড, যেটা কিন্তু আমাদের এখানে আমাদের এই চ্যাপ্টার শুরুতে আমি বলেছি যে পিএইচডি করা কিন্তু যে খালি অরিজিনাল কেউ মন থেকে ভালোবেসে করা সেরকম লোক কিন্তু এখন খুবই কম। ঠিক আছে, তো সেই জিনিসটা বোঝার, তো ওটাই কিন্তু এখানে পরপর চলে এসছে।
যে কনফিডেন্স মেজারমেন্ট, কনসেপ্ট মেজারমেন্ট, যখন কেউ পিএইচডি তে করছে তো ওই টপিকে নিশ্চয়ই তার খুব ভালো কনসেপ্ট রয়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে ফলো করে সেভাবে কিন্তু এগোনো হয়েছে। লেভেল অফ এক্সপার্টাইজ তোমার দেখো রয়েছে, অ্যাভেলেবিলিটি অফ ডাটা, যে যে তুমি যে টপিকটা করতে চাও তো সেটা ডাটা ঠিকঠাক আছে কিনা। ধরো তুমি এমন একটা টপিক চুজ করলে সেটা সম্পর্কে নেটে কোনো ডাটাই নেই, তো তাহলে তোমার সেই সব জিনিসগুলো খুঁজতে কতটা প্রবলেম হবে। তো এই জন্য এই যে সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার যে ফিউচারে কোন কোন জিনিসগুলো ওয়েট করছে এবং কোন কোন স্টাইলে সেই জিনিসগুলো আমি কিন্তু মাথায় রেখে কিন্তু এগোতে পারি। এই জিনিসটা কিন্তু এখানে খুবই ভাইটাল কাজ করে থাকে। ওকে, তারপর দেখো কনসেপ্ট এন্ড ভ্যারাইটিস, যেটা বললাম যে কনসেপ্ট হচ্ছে মানে কোনো বিষয় ঠিকঠাক করে জানা, পুরো রূঢ় তত্ত্ব যেটা, আর হচ্ছে তোমার ভ্যানিশ বলতে হচ্ছে তোমার যেই জিনিসটা কিন্তু শর্টে এখানে বলছে যে কনসেপ্ট অফ ভেরিয়েবলস। তো ভ্যারি করছে কি করে, বিভিন্ন টাইপে কিন্তু ভ্যারি করে, যে কোনো একটা বিষয়ে কোন একটা কোন জায়গায় সেটা উপস্থাপন করা হচ্ছে, কোন কোন জিনিস তার পেছনে রয়েছে, এই জিনিসগুলো কিন্তু ভ্যারি করে, তো তার জন্য তার মূল্য কিন্তু সেই হিসাবে কিন্তু ডিপেন্ড করে থাকে। তো ভেরিয়েবল বলতে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলছে, তারপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কারো উপর নিয়োজিত নয় বা কারো উপর কারো আন্ডারে নেই, সেটা তোমার যখনই থাকছে তোমার সেটা তোমার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, আর যখন কারোর উপর ডিপেন্ডেন্ট থাকছে তো সেই জিনিসটা তোমার কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এর আন্ডারে কিন্তু এখানে চলে আসছে। তো এখানে একটা সিম্পল সিস্টেম করে দিয়েছে যে স্মোকিং থেকে কি হয়। স্মোকিং থেকে এখানে তোমার দেখো টিস্যু ড্যামেজ হচ্ছে, আমাদের দেহের যে সকল টিস্যু আছে সেই এখানে এগুলো কিন্তু ধ্বংস হচ্ছে, তারপরে তোমার লাং ক্যান্সার হচ্ছে আলটিমেটলি, মানে আলটিমেটলি ধরো কেউ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর খেয়ে গেল, কিন্তু আলটিমেটলি কিন্তু এক টাইমে এই প্রবলেম গুলো কিন্তু তার হবে এই স্মোকিং বা ধূমপানের ফলে। তা কি বুঝতে পারছো তো আমরা কি কি বলছি, কি কি জিনিসগুলো রয়েছে, কারণ এখানে কিন্তু সবই হচ্ছে ডেপথের জিনিস, আর এগুলো ধরো আমরা ধরো পলিটিক্যাল সায়েন্স পড়ার সময় যে যে জিনিসগুলো আমরা পড়েছি এগুলোর সাথে এখানে কোনো মিলই নেই, মানে এগুলো পুরো পুরো বেসিক্যালি অন্য একটা জগতের মধ্যে দিয়ে আছে, আর সেই হিসেবে কিন্তু এগোচ্ছে। ঠিক আছে, এগুলো তুমি ধরো পলিটিক্যাল সায়েন্স আমরা গ্রাজুয়েশনে গ্রাজুয়েশনে যা যা করেছি তার সাথে কিন্তু কোনো ধরনের কোনো কানেকশন এখানে নেই, পুরোটাই মানে অন্য টাইপের রয়েছে এখানে, তো সেই কারণে সেই জন্য তোমার এখানে সেইভাবেই দেখতে হবে। মানে ওখানে ধরো আমরা গ্রাজুয়েশনে পোস্ট গ্রাজুয়েশনে যেভাবে পড়েছি বা যেভাবে যেগুলো ভেবেছি কোন টপিক, ওখানে রিসার্চ এর ব্যাপারে হচ্ছে কথা বলা হচ্ছে, তো তার জন্য সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, তো ওইভাবে কিন্তু এটা নিতে হবে। এরপর তোমার দেখো যে জিনিসটা হচ্ছে মেজারিং ভেরিয়েবলস, তুমি এখানে কি করে মেজার করছো, নমিনাল স্কেল, তারপরে তোমার অর্ডিনাল র্যাঙ্কিং, ইন্টারভেল স্কেল, রেশিও স্কেল। এর মাধ্যমে কি এই জিনিস মানে বেসিক্যালি কোন একটা জিনিসকে নর্মালি ভাগ ভাগ করা। ঠিক আছে, এখানে তোমার দেখো মেজারিং ভ্যারিয়েবলস তোমার নর্মাল স্কেল নর্মালি ভাগ করা, ধরো এখানে ছেলে বা মেয়ে, সেখানে দেখো যে বলা হচ্ছে যে সেক্স ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু সাব ক্যাটাগরিজ, মেল এন্ড ফিমেল, সেই হিসাবে ভাগ করা হচ্ছে, মানে ডিভাইড করা, মানে সোসাইটিকে বা কোনো একটা টপিককে তুমি যখন করছো যাতে তোমার কাজের সুবিধাজনক একটা পর্যায়ে যাও এবং দ্রুত দেয়, তো তার জন্য যত জিনিস তুমি যত তাড়াতাড়ি ডিভাইড করতে পারবে তত সেই জিনিসগুলো বুঝতে এবং সেইগুলো নিয়ে কাজ করতে কিন্তু সুবিধা হবে, নাহলে একটার সাথে আরেকটা মিলে যাবে না, তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে খুবই ম্যাটার করে থাকে। তারপর তোমার ইন্টারভেল স্কেল, তো এখানে কোনো একটা নিজস্ব ইন্টারভেল থাকছে এবং সোশ্যাল রেশিও স্কেল থাকছে, কোন কোন জায়গাতে কি কি টাইপের কাজ কিভাবে করা হচ্ছে এবং সেখানে কারা কারা উপস্থিত রয়েছে এবং উপস্থিতি হচ্ছে কোন কোন টাইমে, এই জিনিসগুলো কিন্তু দেখার জন্য। ঠিক আছে, নেক্সট তোমার দেখো টাইপস অফ অ্যাটিটিউডাল স্কেল বলা হচ্ছে, এখানে ধরো কোনো একটা অ্যাটিটিউড স্কেল বলতে কি বোঝানো হচ্ছে, ধরো কোনো একটা টপিকে কেউ কোনো এরকম পিএইচডি করতে চায় বা গবেষণা করতে চায়, তো সেখানে সেইটা করার আগেও কিন্তু তার আলাদা, ওই যেটা বললাম না যে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তো ইন্টারভিউ নেওয়ার কারণ কি, তো এখানে কিন্তু ধরো যে করতে চাইছে সে আদৌ কি করতে চায় না কোনো কারণে তার দরকার, তো সেই হিসেবে তো সেটা কি কিভাবে যেটা বের করা যাবে সেটা দেখো এখানে, যে নোজ দা সাবজেক্ট রোল, এখানে দেখো নিচে কিন্তু লিস্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে উইলিং টু সলভ স্টুডেন্ট প্রবলেম, তো স্টুডেন্টদের যা যা প্রবলেম হচ্ছে সেটা তারা সলভ করতে কিন্তু আগ্রহী কিনা সেই জিনিসটা। হ্যাভ পুয়ার কমিউনিকেশন স্কিল, তো পুয়ার কমিউনিকেশন স্কিল যদি খুব পুয়ার থাকে তো সেটাও কিন্তু একটা এফেক্ট করে এখানে। এরপর হচ্ছে তোমার ইজ হার্ড টু অ্যাপ্রোচ, তো অ্যাপ্রোচ করা করতে খুব টাফ,
এই জিনিসটা এখানে বলা হচ্ছে। কোনো একটা জিনিস নতুন করে শুরু করা, এটা কি খুব টাফ জিনিস? নেক্সট হচ্ছে তোমার গুড টিচিং স্কিল, যে খুব ভালো একটা টিচিং স্কিল কিন্তু থাকা দরকার এখানে। এই যে এটাই তার জন্য দেখো 5 নম্বরে বলছে, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ রাখি যে 5 নম্বরে বলছে যে গুড টিচিং স্কিলস, এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 6 নম্বরে তোমার লাইকিং অর ডিসলাইকিং, যে আলটিমেটলি তুমি সেটা পছন্দ করছো কি করছো না। যেরকম তোমার ফেসবুকে থাকে, তো ঠিক সেরকম অনেকটা জিনিস, কারণ যেহেতু এটা তোমার পুরোটাই কিন্তু এই অ্যাটিটিউডাল স্কেলে কিন্তু চলে আসছে, যে কোন কোন ভাবে অ্যাটিটিউড কিন্তু রাখা যাবে বা রাখা যাবে না, তো সেই জিনিসটা এখানে কিন্তু রয়েছে। ওকে, এখানে দেখো যে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট এন্ড এক্সট্রাডিউয়াস ভেরিয়েবলস ইন ক্যাজুয়াল রিলেশনশিপ। তো এখানে ক্যাজুয়াল রিলেশনশিপে কি কি সিচুয়েশন হয়, তো তুমি এটা এক্সট্রানিয়াস ভেরিয়েবলস এই জিনিসটা দেখলে কিন্তু, এই যে জিনিসটা দেখলে এবং তার মধ্যে যে সাব পয়েন্ট গুলো আছে, এই জিনিসটা সাব পয়েন্ট গুলো দেখলে কিন্তু তুমি পরপর এখানে বুঝতে পারবে যে কিভাবে এই জিনিসগুলো কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড হচ্ছে, যে রিলেশনশিপ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট আর এক্সট্রানিয়াস ভেরিয়েবল। এরপর তুমি দেখো ফর্মুলেটিং হাইপোথিসিস, ঠিক আছে। এখানে হাইপোথিসিসের কথাও কিন্তু বলা হচ্ছে, যে হাইপোথিসিস বলতে এখানে কি বলা হচ্ছে দেখো এখানে। ওকে, তো হাইপোথিসিস বলতে এখানে ধরো কোন একটা থিসিস মানে গবেষণা থাকছে কোন একটা বিষয়ের উপর গবেষণা, তো সেইখানে তুমি যখন থিসিস নিয়ে যখন গবেষণা করছো কোনো, তখন ওই জিনিসটা নিয়ে খুব ভালো করে জানছো বা বুঝছো। তো এখানে ধরো কোশ্চেনের সাথে রিলেটেড যে জিনিসগুলো সেগুলো তোমাকে দেখা হচ্ছে, কিন্তু তারপরে আরো ডেপথে কিন্তু যে জিনিসগুলো দেখা হয়, যে হাইপোথিসিস তার মধ্যে মানে আরো বেশি তুমি ডেপথে ওই জিনিসটা জানছো বা বোঝার জন্য স্টেপ নিচ্ছ, এবং তার জন্য যে যে স্টেপগুলো দরকার সেই জিনিসগুলো কিন্তু এখানে ফলো করা হচ্ছে। যে এখানে ইট ক্যান বি টার্মড অ্যাজ এ এডুকেটেড গেস অ্যান্ড অ্যাসাম্পশন অ্যাবাউট সাম ফেনোমেনন, তো ইনফরমেশন দ্যাট উইল এনেবল টু কনক্লুড অফ আওয়ার হেন্স ওয়াজ রাইট। তো এইখানে কোনো একটা টপিক সম্পর্কে যে কতটা সেটা ঠিকঠাক হচ্ছে বা হচ্ছে না, আর ধরো জেনারেলাইজ করতে হবে, মানে এমন ভাবে কোনো একটা জিনিসে ধরো তুমি রিসার্চ করছো বা গবেষণা করছো, খালি তুমি বুঝলে তো হবে না, ধরো বা যে স্যার বা ম্যামের আন্ডার করছো সেও বুঝলে হবে না, যে সাধারণ সাধারণ মাস পাবলিক যত যেন তারা সেটা ঠিকঠাক ভাবে ভাবতে পারে, বুঝতে পারবে এবং সেভাবে কিন্তু স্টেপ নিতে পারে, এই জিনিসটা তাদের জানানো কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য। তো তার মানে এই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার। নেক্সট পেজে তুমি চলে যাও, যে 2.20 তোমার 2.20 প্রিপেয়ারিং রিসার্চ ডিজাইন অ্যান্ড স্টাডি ডিজাইন, পেয়েছো? রিসার্চ ডিজাইন আর স্টাডি ডিজাইন কি করে করতে হবে। রিসার্চ বা গবেষণা ক্ষেত্রের সময় কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে therefore research design involved in following consideration: অবজেক্টিভ অফ রিসার্চ স্টাডি, মানে এই রিসার্চ স্টাডি বা রিসার্চ গবেষণা করা হচ্ছে, এর অবজেক্টিভ মানে মেইন কারণটা কি, কেন করছি আমরা। নেক্সট হচ্ছে তোমার সিলেকশন অফ মেথড অফ ডাটা কালেকশন, যে ডাটাগুলো আমরা কালেকশন করেছি, তো সেটা সিলেকশন কি করে করতে হবে, সেখানে কি কি মেথড এখানে ফলো করা হবে। সোর্সেস অফ ইনফরমেশন, তো ইনফরমেশন সোর্স করার সিস্টেম কি, মানে কোনো একটা জিনিস দেখো, যখন তুমি কোনো একটা বিষয় তুমি এখানে যখন গবেষণা করতে যাচ্ছ, তো সেখানে তো তোমার বিভিন্ন জিনিস সম্পর্কে আরো ডিটেলসে জানতে হবে, তো সেটা সোর্স কি, যেখান থেকে তুমি এই জিনিসগুলো জানছো বা পড়ছো বা বুঝছো, তো সেই জিনিসটা সোর্স সম্পর্কে কিন্তু তোমার ওয়াকিবহাল ক্লিয়ারলি থাকা দরকার। তো সেই জিনিসটা কথা এখানে কিন্তু বলা হচ্ছে। এরপর তোমার দেখো ডাটা অ্যানালাইসিস এর কথা বলা হচ্ছে, যে কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ, তো কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ যে ডাটা অ্যানালাইসিস এর ডাটা সম্পর্কে এখানে কিছু কিছু জিনিসগুলো থাকবে, এই সম্পর্কে কিন্তু বেসিক্যালি এইভাবে মাথায় রাখা দরকার। এরপর দেখো যে ইভলভিং ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট, তো ডাটা কালেকশন বলতে জেনারেলি কি বোঝাচ্ছে, কোনো একটা বিষয় বা জিনিস সম্পর্কে তথ্য যেটা সন্নিবিষ্টভাবে এক জায়গায় রাখা হয়, সেটাকেই হচ্ছে তোমার ডাটা বলে, মানে এই সাবজেক্ট অনুসারে। তো এখানে তোমার ডেভেলপিং ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট, তো ডাটা দ্রুত বেশি করে আনার জন্য এবং ডাটা জানার জন্য সেখানে কিন্তু দ্রুত এখন স্টেপ নেওয়া দরকার। যে এখানে ইফ ডাটা এন্ড প্রেডিকশন আর ইনকনসিস্টেন্ট, hypothesis is not supported and is rejected, তো এখানে যে দেখো কানেকশনটা রয়েছে, যে রিসার্চ করার সময় যে তুমি ডেপথে তোমার কোনো বিষয় জানা দরকার এবং সেখানে তার সাথে রিলেটেড জিনিসই সেই সময় এগোনো দরকার, অন্যান্য কোনো সব জিনিসের সাথে কিন্তু সেইভাবে কানেক্ট করা কিন্তু উচিত না। তো সেই ব্যাপারটা বলছি, যে ডেভেলপিং ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট, তো সেটা ঠিকঠাক করার জন্য কি কি ইনস্ট্রুমেন্ট দরকার হবে, তো এইটা কিন্তু এখানে পরপর এখানে বলা রয়েছে। প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা, তো প্রাইমারি ডাটা তোমার কি কি এখানে,
এটা কিন্তু মাথায় রাখা দরকার যে প্রাইমারি ডাটা হচ্ছে তোমার অবজারভেশন, অবজার্ভ করছো তুমি কি করে, অবলোকন করছো কিভাবে। আর ইন্টারভিউ থাকছে, তো ইন্টারভিউর মধ্যে কি কি থাকছে দেখো, ইন্টারভিউর মধ্যে হচ্ছে তোমার মেইল, ফোন আর পার্সোনাল, এই তিন জিনিসে তুমি কিরকম সেই জিনিসটা দেখার জন্য কিন্তু এটা করা হচ্ছে। এরপর দেখো তোমার অবজেক্টিভ ডাটা অ্যান্ড সাবজেক্টিভ ডাটা। তো অবজেক্টিভ ডাটা যে জিনিসগুলো রয়েছে তোমার রিসার্চের কাজে লাগবে অবজেক্টিভ হতে, তো সেটা থাকলো। আর যদি ব্রড টাইপের থাকে বা সিলেক্টিভ ডাটা থাকে, তাহলে তার সাথে রিলেটেড যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো তোমার অবশ্যই এখানে ইনক্লুড করতে হবে। এইটাই কিন্তু বেসিক্যালি রয়েছে। কারণ দেখো এইখানে যে জিনিসগুলো এত ডিটেলসে রয়েছে আর গাদা গাদা লাইন, প্রচুরটা টপিক নিয়ে প্রচুরটা ওয়ার্ড নিয়ে, তো সেই হিসাবে সব তুমি যদি লাইন বাই লাইন করতে যাও তাহলে কিন্তু প্রবলেম, মানে প্রবলেম পারবে না তুমি কমপ্লিট করতে। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা কিন্তু এখানে মাথায় রাখা দরকার যে আমি কোনটা স্টাইলে আমি এগোবো। রাখি, বুঝতে পারছো আমরা কোন কোন জিনিসগুলো বলছি? কারণ এত ডিটেলসে রয়েছে না, মানে মাঝে মাঝে মনে হয় যে আমি কি টপিক নিয়ে বলছিলাম সেটাও মাথায় থাকবে না, এরকম একটা অবস্থা। কিন্তু অনেক জিনিস রয়েছে, মানে রিসার্চ করার জন্য কোন কোন জিনিস তোমার টু দা পয়েন্টে মাথায় রাখতে হয়। মানে যেরকম ধরো আমরা ঘর থেকে বাড়িয়ে বলি যে ধরো আমি রাস্তায় যাচ্ছি, তো রাস্তায় যেতে যেতে ঘরে যেতে যেতে আমি কি কি করলাম, কোন কোন জিনিস নিলাম, কোন কোন ভাবে যেখানে কার দিকে তাকালাম বা কি কি করলাম, এইখানে হাতটা রাখলাম, গাছের এখানে এই পাতাটা পড়ে যাচ্ছিল, মানে আমি চোখে দেখলাম যে এই গাছে এই পাখিটা বসেছিল, সেটা দেখতে দেখতে আমি সামনের দিকে এগোলাম। এতটাই ডিটেলস এখানে থাকে, বুঝতে পারছো? মানে এতটাই ডিটেলস এই বইতে রয়েছে, তো তার জন্য মনে হতে পারে বোরিং মনে হতে পারে যে এত জিনিস, মানে একই জিনিস বারবার বারবার এখানে কেন বলছে। আচ্ছা কানেকশন, মানে তোমার বোরিং লাগতে পারে যে এত সিম্পল জিনিস বোঝাই যাচ্ছে যে এক্সপেরিমেন্ট করে হচ্ছে বা গবেষণা করে জিনিসটা জানছে, তো তার মধ্যে এত জানা জিনিসটা এত বারবার বারবার রিপিট কেন করছে, মানে ঘুরিয়ে ফিরে এক কথা বারবার কেন বলছে, ঘুরিয়ে ফিরে, তাই না? তুমি দেখতে পাবে যে একই জিনিস বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছে, তো তার কারণ হচ্ছে তাই, ঠিক আছে? তো এই জন্য তুমি যত শর্টে জিনিসগুলো মাথায় রাখতে পারো তত তোমার সুবিধা হবে। সেটাই তো বলছি। ওই জন্য বললাম না যে ধরো তুমি ঘরের থেকে বেরিয়ে তুমি ধরো তোমার ঘরের সামনে একটা রাস্তা চলে গেছে, ওটাই যাচ্ছ। তো এই বইতে এমন ভাবে রয়েছে যে হ্যাঁ আমি ঘরে থেকে আমি খাট থেকে নামলাম, নামার সময় আমার ডান পাটা সামনে দিলাম, তারপরে আমার এই ডান আঙুলে বুড়ো আঙুলটা উপরের দিকে ওঠানো ছিল, মাঝখানেরটা নিচের দিকে ছিল, তারপরে হাতটা আমি এ পাশে রাখলাম, এইভাবে এগোলাম। মানে এত এত ডিটেলসে রয়েছে। সামনে দিয়ে জোরে একটা হাওয়া চলে এলো, এই হাওয়াটা এরকম আসছে, মানে বুঝতে পারছো ব্যাপারটা? তো তার জন্য হচ্ছে তোমার এত এত এক্সটেন্সিভলি ডিটেলস রয়েছে এখানে, যেটা তার জন্য মনে হতো যে আমি সোজা তো এখান থেকে বাড়িতে বেরিয়ে সামনে রাস্তায় গেলাম, তো তার মধ্যে এত কিছু বলার কি দরকার, যেহেতু বুঝতেই পারছো ওখানে যাচ্ছি, এত একই জিনিস বারবার বারবার ঘোরানোর কি আছে। কিন্তু এইটা কিন্তু এখানে বইতেই ভাবে করা, বুঝতে পারছো? তো তার জন্য মানে মাঝে মাঝে তোমার বিরক্ত লাগতে পারে যে এই জিনিসগুলো কি, এটা একই জিনিস বারবার ঘুরিয়ে ফিরে কেন বলছে। কিন্তু বেসিক্যালি এখানে হচ্ছে এত ডেপথে রয়েছে, বুঝতে পারছো? তার জন্যই কিন্তু আমরা আস্তে আস্তে এইভাবে এগোচ্ছি, মানে একই জিনিস সামনে পেছনে ঘুরিয়ে ঘুরিয়ে একই জিনিস দেখাচ্ছে। ওই যেটা বললাম যে ঘর থেকে আমি রাস্তা যাওয়ার জন্য জায়গায় আছি, কোন কোন ভাবে যাচ্ছি, কোন কোন স্টাইলে যাচ্ছি, কি কি হচ্ছে তার মধ্যে, সেগুলো বোঝাচ্ছে বা সেগুলো দেখাচ্ছে, সেগুলোই পর 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 বলছে। তার জন্যই এতটাই কিন্তু টাইম গুলো লাগছে। কিন্তু তারপরে আমি কিন্তু বেছে বেছে যে যে জিনিসগুলো মোস্ট প্রমিনেন্ট আর ইম্পর্টেন্ট জিনিস সেগুলো নিয়ে বলছি, কিন্তু তারপরেও সেগুলো এত এক্সেসিভ হয়ে যাচ্ছে, তার জন্য বেসিক্যালি কিন্তু তোমার এখানে টাইম লাগছে। তো তোমার তাও বেছে বেছে জিনিস দেখা দরকার। তুমি যখন এখানে বুঝতে পারছো যে হ্যাঁ এই যে এই জায়গাটা এই জিনিসগুলো আমার একটু দেখতে হবে, তাহলে তোমার ঠিক আছে। আর তারপরে যদি তুমি দেখতে পাচ্ছ যে এই একই ডাটা বারবার বারবার বলছে একই জিনিসগুলো, তখন একটু নয় তুমি কমিয়ে ওটা বাদ দিয়ে আবার সামনের দিকে এগো। ঠিক আছে, টপিক বাদ না যায় যেন, কিন্তু যখন তুমি দেখতে পাচ্ছ একই জিনিস বারবার বলছে, তখন সেটা কিন্তু একটু আলাদা করে রেখে তারপরে কিন্তু, বুঝতে পেরেছো আর কি? তো এই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। তো তার জন্য এত মানে মাঝে মাঝে ধরো পড়ার সময় বোরিংও লাগতে পারে যে এই জিনিসটা কেন এরকম করছে, বা এত ডিটেলস এখানে বলার কি আছে। তো এটা খালি এই চ্যাপ্টারের ক্ষেত্রে না, এই সব চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু এই জিনিস হচ্ছে। তার জন্যই দেখো বইটার সাইজ এই পরিমাণ, ঠিক আছে? এই কারণেই হচ্ছে বইটা এরকম সাইজ রয়েছে। খুব বেশি কিন্তু জিনিস টপিক তো দেখো আমরা চ্যাপ্টারে ঢোকার আগে কিন্তু আমরা দেখলাম যে কি কি জিনিস রয়েছে, কিন্তু তারপরেও দেখো সেই জন্য কিন্তু এতটা বড় আর কি এখানে। ওকে, এরপরে হচ্ছে আমরা কোন জিনিসটা যাচ্ছি। হ্যাঁ, এরপরে তুমি দেখো 2.22 2.22 তে আসো, যে এখানে বলছে দেখো প্রাইমারি ডাটা। তো প্রাইমারি ডাটার মধ্যে কি কি আসছে, অবজারভেশন, তারপর হচ্ছে ইন্টারভিউ। তো ইন্টারভিউর মধ্যে তোমার বিভিন্ন টাইপের যেতে পারে এখানে। তোমার মেইলে হতে পারে ইন্টারভিউ, তারপরে ফোনে হতে পারে, পার্সোনালে হতে পারে, ডাইরেক্ট সামনাসামনি হতে পারে। এই বিভিন্ন ভাবে কিন্তু ভাগ করা যায়।
সার্ভে মেথড দেখো, সার্ভে কি করে করতে হয় কোনো একটা বিষয় নিয়ে। ধরো কোনো একটা গ্রামে তুমি গেলে দেখতে যে সেই গ্রামে কতজন লোক আছে, তারা কোন কোন রোগে আক্রান্ত বা তাদের পেশা কি, সেই যে ডাটা, এইগুলোকেই তোমার বেসিক্যালি সার্ভে বলা হয়ে থাকে। তো স্ট্রাকচারাল সার্ভে আর আনস্ট্রাকচারাল সার্ভে, যেটা স্ট্রাকচারাল ওয়েতে তুমি করছো সিস্টেমেটিক ওয়েতে, সেটা স্ট্রাকচারাল থাকছে। আর যেটা স্ট্রাকচারাল ওয়েতে বা এই যেগুলো টার্মস এন্ড কন্ডিশন তুমি ফলো করছো না, সেটা কিন্তু তোমার আনস্ট্রাকচারাল হয়ে যাচ্ছে এখানে। এখানে পার্সোনাল মানে, পার্সোনাল পার্সোনাল মানে, পার্সোনাল মানে তোমার ব্যক্তিগত। মানে ধরো এখানে দেখো যে অপশন গুলো রয়েছে। ইন্টারভিউ, ইন্টারভিউ মানে কি? তো ইন্টারভিউ মানে তো বুঝতে পারছো ইন্টারভিউ কি জিনিস। তো ইন্টারভিউ বিভিন্ন টাইপের কিন্তু হয়। মানে ধরো তুমি কাউকে মেইল পাঠালে, মেইল মানে হচ্ছে তোমার ইমেইল, ঠিক আছে, ইমেইল বা জিমেইল আমরা পাঠাই না। ধরো কারো কাছ থেকে কোনো কিছু জানতে চাও বা কিছু শিখতে চাও, তো সেই জিনিসটা মেইল পাঠিয়ে পাঠিয়ে করলে, সেটা একটা প্যাটার্ন থাকলো। আর ফোন মানে ফোনে কারো ইন্টারভিউ নিলে, যেরকম কিন্তু এখন ফোনে হয়ে থাকে। ধরো এই যে ভিডিও কলিং এ অনেক সময় দেখবে বিভিন্ন কোম্পানির ইন্টারভিউ হয়, ঠিক আছে। ভিডিও কল করছে, সামনে কোম্পানির মালিক রয়েছে আর সামনে ক্যান্ডিডেট রয়েছে, ভিডিও কল করা রয়েছে অনে অন করা। তারপরে তারা কিন্তু সেইভাবে তাদের কানেকশনটা করছে বা তারা ইন্টারভিউটা নিচ্ছে। আর পার্সোনাল মানে হচ্ছে সামনাসামনি দেখা করা, সামনাসামনি গিয়ে। ধরো তুমি কোনো একটা অফিসে ইন্টারভিউ দিতে গেলে, তোমার সামনে বস রয়েছে আর তার আশেপাশে দু তিনজন লোক রয়েছে আর তুমি তার সামনে রয়েছে, তখন যে তখন যে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে সেটাকে তোমার পার্সোনাল ইন্টারভিউ বলা হয়। নাকি তোমার কানেকশনে খুব প্রবলেম হচ্ছে, বুঝতে পারছো রাখি কি সিচুয়েশন? আর তোমার কানেকশনে কিন্তু খুব প্রবলেম করছে, দেখো বারবার ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে এখানে, তো সেটা একটু দেখো। পার্সোনাল মানে বুঝতে পারছো, মানে সামনাসামনি, যেটা সোজা কথা। ওই যে বিভিন্ন টাইপের ইন্টারভিউ হয়, যে ফোনে মেল করলাম, কাউকে ইমেল করলাম, তো সেই স্টাইলে তুমি একজন একবার মেল করলে একটা কোশ্চেন করে, তারপরে সে কিছুক্ষণ পরে ওই ইমেলটা জবাব দিল আবার একটা মেলে করে। এই একটা গেল ইন্টারভিউ প্যাটার্ন। আর একটা থাকছে ওই যে তোমার ফোনে, ফোনে করলে, যেটা আমি বললাম যে ভিডিও কলে ইন্টারভিউ। ধরো কোনো কোম্পানির বস, ধরো ইনফোসিস কোম্পানির বস নতুন করে একটা এমপ্লয়ি নেবে তার কোম্পানি, তো সে চাইলো যে এ, ধরো এখন করোনা চলছে, বাড়ির থেকে বাইরে বেরোনো যাচ্ছে না, তো তখন সে ক্যান্ডিডেট সেজে গুজে একদম পুরো তার মোবাইলের ভিডিও ক্যামেরা অন করলো, এবং বা ধরো ধরো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলো, ঠিক আছে। আর যে মালিক সেও করছে ভিডিও কল, তো সেই হিসেবে সে তার যা কোয়ারি থাকলো বা যা যা কোশ্চেন করা হচ্ছে সেভাবে সে ইন্টারভিউটা নিয়ে নিল। এইটা হচ্ছে থাকছে তোমার ফোনে। আর পার্সোনাল হচ্ছে তোমার সামনে গিয়ে ডাইরেক্ট তুমি ইনফোসিসের কোম্পানির যে ব্রাঞ্চ, কলকাতা ব্রাঞ্চ, সেখানে গিয়ে ওইখানে ইনফোসিস মালিকের সামনে এবং অন্য যারা স্টাফ আছে তাদের সামনে বসে যে ইন্টারভিউটা দিচ্ছ, পার্সোনালি ইন্টারভিউ, ঠিক আছে। যেটা পার্সোনালি টেস্ট, যেখানে চেক করা হচ্ছে তোমার পার্সোনালি একদম সামনাসামনি, সেটা হচ্ছে তোমার পার্সোনাল বলা হয়ে থাকে, ঠিক আছে। বুঝতে পারছো রাখি কি বলছি, যে এটা মানে ডিফারেন্সটা আর কি। সবগুলোই একই কাজ করবে কিন্তু বিভিন্ন ওয়েতে আর কি। কোনোটা ইমেইলের মাধ্যমে, কোনোটা ফোনের মাধ্যমে, আবার কোনোটা ভিডিও কলের মাধ্যমে, বা ফোনে বা ভিডিও কলের মাধ্যমে, অথবা একটা হচ্ছে তোমার সামনাসামনি গিয়ে। ওকে, ঠিক আছে। তো এই ব্যাপারটা গেল, তো এইভাবে করতে করতে হবে। নেক্সট আসছে তোমার, দেখো যে জিনিসটা এখানে ভাইটাল আসছে তোমার, টেলিফোন গ্রুপ ইন্টারভিউ, ওই জিনিসগুলো নিয়ে বলছে যে সিলেক্টিং স্যাম্পল। দেখো 2.24 চলে আসছো, তুমি স্যাম্পল ঠিক করো, ঠিক আছে। ধরো কোনো একটা বিষয় নিয়ে তুমি কিন্তু রিসার্চ করছো, তো সেখানে কোন কোন জিনিসগুলো ইউজ করছো, তো সেটা আলটিমেটলি প্রোডাক্টটা তৈরি আগে একটা স্যাম্পল তৈরি করা, তাই না? যেটা, হ্যাঁ ঠিক আছে, কোনো একটা স্যাম্পল তৈরি করা। ধরো তুমি একটা, ধরো যেটা আমরা দেখতে পাচ্ছি যে টাটা মোটরস এর একটা ইলেকট্রিক ভেহিকেল আসছে 2024 সালে। তো সেটা কিরকম হবে, সেটা ডেমো ভার্সন, যেটা সোজা ভাষা বলি। তো এখানে কিন্তু ডেমো ভার্সনের যে কাজ করে, সেই জিনিসটা কিন্তু এখানে স্যাম্পল ঠিক করা হিসেবে কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে, যে এই টাইপের জিনিস আমরা করতে চাইছি। এবং সেইটা তুমি তার ডেমো হিসেবে দেখালে, এবং সেই হিসেবে কিন্তু পরপর করতে থাকে জিনিসগুলো, তো সেটাই কিন্তু এখানে স্যাম্পলের ব্যাপারটা কিন্তু এই জিনিসটা এখানে বলছে পরপর, ঠিক আছে। তারপর দেখো রাইটিং এ রিসার্চ প্রপোজাল। তো এবার হচ্ছে তোমার কোনো একটা বিষয় সম্পর্কে তুমি হচ্ছে রিসার্চ করবে, ঠিক আছে, এবং তারপরে ওটা কি করে হবে এবং প্রপোজালটা কি হবে তার উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার একটা রিসার্চ প্রপোজাল লিখতে হয়। তো এখানে তোমার রিসার্চ প্রপোজাল তুমি যখন লিখতে চাইছো, মানে রিসার্চ গবেষণা করার জন্য একটা প্রপোজাল, প্রস্তাব, সেখানে কি কি থাকবে? নিড অফ এ স্পেসিফিক রিসার্চ প্রজেক্ট, একটা নির্দিষ্ট স্পেসিফিক টপিক থাকবে, তার উপর করতে হচ্ছে। বেনিফিট এন্ড বেনিফিশিয়ারিজ, এর মধ্যে এটা করার সময় কি কি বেনিফিট হচ্ছে এবং তার দ্বারা কিনা কারা কারা বেনিফিটেড হচ্ছে, কোন স্টাইলে সেটা হচ্ছে সেটা দেখাতে হবে। দ্য টাইপ অফ ডাটা টু বি কালেক্টেড, তো এই রিসার্চটা করার সময় কি কি টাইপের ডাটা তুমি কালেক্ট করবে বা কালেক্ট করা হবে,
সেই জিনিসগুলো জানানো, আর তার টাইপস অফ অ্যানালাইসিস, তো এইভাবে কোন কোয়েশ্চেনে তুমি অ্যানালাইসিস করবে সেই বিষয়টা। এরপর তোমার দেখো যে হেল্প রিকোয়ার্ড ফ্রম আদার অর্গানাইজেশন, তুমি তো নিজে করতে পারবে না, একসাথে তোমাকে কে কে হেল্প করবে, কারা কারা হেল্প করবে, তাদের ব্যাকগ্রাউন্ড কি সেটা ডিটেলসে জানা। তারপর হচ্ছে তোমার ডিউরেশন, ফ্যাসিলিটিস এন্ড রিকোয়ারমেন্ট অফ ফান্ডস, তো তুমি কতদিন ধরে রিসার্চটা করছো বা করবা, কি কি ফ্যাসিলিটিস তোমাকে দিতে হবে, অথবা ধরো তুমি রিসার্চ করার জন্য তো ফান্ড তো লাগবে, মানে টাকা পয়সা তো লাগবে, যে কোনো একটু কাজ করতে কত টাকা পয়সা দরকার, তো সেটা কারা দেবে, এই জিনিসটা এখানে রয়েছে। নেক্সট হচ্ছে প্রোফাইল অ্যান্ড ক্রেডেনশিয়ালস অফ দ্য প্রপোজালস, তো ধরো যারা প্রপোজালটা করছো, মানে তুমি প্রপোজাল করছো, তো সেখানে তোমার ক্রেডিবিলিটি রয়েছে, মানে তুমি কি আদৌ এই রিসার্চ করার যোগ্য, নাকি এমনি ওই যে ফার্স্ট টাইম দেখো চাপটা শুরুর সময় আগে আমি যেটা বলছিলাম যে এখন রিসার্চ কেউ ইচ্ছা করে করে না, ওই যে জবে দরকার হচ্ছে, চাকরিতে দরকার কম্পালসারি করছে তার জন্য করে, তো সেটা কিন্তু এখানে চুজ করছে, ঠিক আছে, যেটা আমি বলছিলাম আমাদের সেশনের শুরুর সময়, সেটা কিন্তু এই যে এখানে কিন্তু এই সেম জিনিসটাই এখানে বলছে। আর তোমার প্রোফাইল, প্রোফাইল মানে কি বলছে, প্রোফাইল মানে তোমার ব্যাকগ্রাউন্ড, করো কোথা থেকে তুমি পড়াশোনা করেছো, কত পার্সেন্ট কি কি নাম্বার পেয়েছো, কেন এই লাইনে আসছো, তো এই জিনিসগুলো আর কি দেখা, ইন্ট্রোডাকশন। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার এই রিসার্চ প্রপোজাল তুমি যখন লিখছো, তখন কিন্তু এই জিনিসগুলো তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখানে তারপর দেখো প্রসেসিং এন্ড অ্যানালাইজিং ডাটা, তুমি কোন কোন ডাটাগুলো ইউজ করছো এবং সেগুলো অ্যানালাইজ করা এবং সেই হিসাবে ঠিকঠাক করে লেখা, এবং সেগুলো যেন কোয়ালিটি লেখা হয়, মানে আলতু ফালতু জিনিস তুমি লিখে দিলে না, সেটা কিন্তু হবে না, কারণ এগুলো রিসার্চ ডাটা হচ্ছে, তাই না, রিসার্চ করে করে গবেষণা করে লিখছো কোনো একটা বিষয় সম্পর্কে বিশেষভাবে জানা, তারপর হচ্ছে তোমার এই গবেষণাটা হচ্ছে, তাই না, তো সেটা আরো অথেন্টিক হয় এবং কোনো ধরনের কোনো ক্রিস্টাল ক্লিয়ারিটি থাকে, সবাই যেন সেটা বুঝতে পারে, এবং আলটিমেটলি সেটা সোসাইটির জন্য উন্নতি হয় বা সোসাইটির জন্য হেল্পফুল হয়, এই জিনিসগুলো দেখা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট কাজ এখানে। তো সেইভাবে কিন্তু তোমার সেই প্রসেসিং আর অ্যানালাইজিং ডাটাগুলো কিন্তু এইভাবে কিন্তু রাখতে হবে তোমার, ঠিক আছে। তো এখানে ক্লাসিফিকেশন অফ ডাটার কথা এখানে বলা হচ্ছে, যে ক্লাসিফিকেশন ডাটা কি কি টাইপের হয়ে থাকে, তো ধরো তোমার যে ক্যান্ডিডেট আসছে, ধরো অনেকগুলো ক্যান্ডিডেট এসে এখানে রিসার্চ করবে, তো তাদের ব্যাকগ্রাউন্ড গুলো কি, কোন কোন জায়গা থেকে তারা কি পড়াশোনা করেছে, কত পার্সেন্ট কি নাম্বার পেয়েছে, তো এই জিনিসগুলো দেখা হচ্ছে তোমার এই ক্লাসিফিকেশন অফ ডাটা ওয়াইজ তুমি কিন্তু ভাগ করছো, ধরো এই ক্যান্ডিডেট এই কয়জন ছেলে আছে, কয়জন মেয়ে আছে, বা এইগুলো এই কয়জন ট্রান্সজেন্ডার আছে, এরপরে হচ্ছে এরা এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এখানে ধরো এই গ্রাজুয়েশনে পোস্ট গ্রাজুয়েশনে এখানে এত এত নাম্বার পেয়েছে এই সাবজেক্টে, তো সেইভাবে যে ডিফারেন্স যে জিনিসগুলো থাকে বেসিক্যালি, তো সেটার কথা কিন্তু এখানে পরপর বলা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ ডাটার ক্ষেত্রে। এরপরে দেখো মেইন যে জিনিসটা রয়েছে পাশে, কোয়ান্টিটিভ ডাটা অ্যানালাইসিস, তো এভাবে ডাটা অ্যানালাইসিস করা, যে ওই যে যে ডাটাগুলো কথা বললাম, যা এতক্ষণ ধরে যে যে ডাটাগুলো নেওয়া হচ্ছে, তো সেটা ঠিকঠাক ভাবে ইউজ করা হচ্ছে কিনা সেটাও কিন্তু এখানে পরপর দেখা হয়। তারপরে দেখো যে এখানে টেস্টিং অফ হাইপোথিসিস, তো হাইপোথিসিস এর কথা বললাম, যে থিসিস এর আরো বেশি ডেপথে গিয়ে জিনিসটা দেখা, যে জিনিসটা এখানে বলা হচ্ছে যে পপুলেশন প্যারামিটার আর স্যাম্পল স্ট্যাটিস্টিক্স, পপুলেশন প্যারামিটার তো কোন কোন জায়গায় কি টাইপের পপুলেশন রয়েছে এবং তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করা, যে কোন কোনটা পপুলেশন কোন কোন ভাবে হেল্পফুল হবে বা হবে না, আলটিমেটলি সোসাইটির ক্ষেত্রে কোনটা বেস্ট হবে বা হবে না, এই জিনিসগুলো নিয়ে আসছে তোমার এইখানে অল্টারনেটিভ হিপনোথিসিস, এখানে এটার কথা কিন্তু এখানে যাওয়া হচ্ছে। তারপরে তোমার নন ডাইরেকশনাল টেস্ট, তো এই জিনিসগুলো করার আগে তোমার কিন্তু টেস্টও কিন্তু নেওয়া কিন্তু দরকার রয়েছে, তো সেই জিনিসটার কথা এখানে বলা রয়েছে, ঠিক আছে। এরপরে তোমার ওই যে টেস্টের কথা যেটা বললাম, যে প্যারামেট্রিক টেস্ট আর হচ্ছে তোমার নন প্যারামেট্রিক টেস্ট, তো এখানে ঠিক আছে, তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু প্যারামিটার রয়েছে, তো সেই প্যারামিটার অনুযায়ী কিন্তু এখানে পরপর এগোতে হবে, ওই যেটা বললাম যে ওই যে কার কোন ব্যাকগ্রাউন্ড, কোন কোন জায়গায় কত কি নাম্বার পেয়েছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে পরপর এখানে চলে আসছে, যে প্রসেসিং অ্যানালাইজিং ডাটা, তো এখানে এখানে ডাটা দেখা হচ্ছে, ধরো বিভিন্ন ধরনের ক্যান্ডিডেট রয়েছে, বিভিন্ন ক্যান্ডিডেট এখানে পিএইচডি করছে, তো করার সময় কার কি ধরনের ক্যান্ডিডেটরা, কোন ক্যান্ডিডেট ভালো, কোন ক্যান্ডিডেট ভালো বলতে কোন নাম্বার কোন কোন স্টাইলে ভালো পেয়েছে, ধরো গ্রাজুয়েশনে কে ভালো পেয়েছে, পোস্ট গ্রাজুয়েশনে কে ভালো পেয়েছে, ওভারঅল কে ভালো পেয়েছে, বা এখন পিএইচডি তে যে এক্সাম হচ্ছে সেখানে কি কি ভালো পাচ্ছে, মানে তোমার এখানে হায়ার এডুকেশনে যাওয়ার সময়, তো এই জিনিসগুলো কিন্তু এখানে এভাবে প্রসেসিং করা হচ্ছে আর অ্যানালাইজ করা হচ্ছে, এবং কোন জেন্ডার তারা ভালো করছে, মানে ছেলেরা ভালো করছে বা মেয়ে ভালো করছে, বা ট্রান্সজেন্ডার টাইপের যারা আছে তারা ভালো করছে, সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো দেখো এই যে আমি বিভিন্ন জায়গায় ট্রান্সজেন্ডারের কথা বলছি, তো এটা কিন্তু রিসেন্টলি গত কয়েক বছর আগে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে আগে ছিল শুধু মেল ফিমেল এই দুটোই পার্ট ছিল কিন্তু ফর্মে, এখন কিন্তু ট্রান্সজেন্ডারও কিন্তু ফর্ম রয়েছে প্রত্যেকটা ফর্মে, ধরো ইউনিভার্সিটিতে বা কলেজে পড়ার ক্ষেত্রে, তো যেগুলো আবার সব ইউনিভার্সিটিতে মানে সব কলেজে মানে না, কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু মানা হয়, তো সেই হিসেবে কিন্তু থাকে সেই ডিভিশন গুলো,
ঠিক আছে, যেরকম তুমি জানো যে মানবী মুখোপাধ্যায়ের নাম তুমি নিশ্চয়ই শুনেছো। উনি কিন্তু আহ, যেরকম ফার্স্ট ছিলেন হচ্ছে তোমার ট্রান্সজেন্ডার প্রফেসর আর কি, ঠিক আছে, যেটা কিন্তু দেখা হয়েছিল। তো এই জিনিসগুলো কিন্তু আগে এই যে ডিভিশনটা ছিল না, এখন কিন্তু ডিভিশন গুলো করা রয়েছে যে মেল ফিমেল ট্রান্সজেন্ডার। তো সেই হিসাবে কিন্তু রয়েছে, যেরকম ধরো যেগুলো তুমি এমিনেন্ট ইউনিভার্সিটিতে তুমি করতে চাও, তুমি কিন্তু এরকম অপশনও কিন্তু পাবে ফর্ম ফিল আপের সময়। তো এখানে কিন্তু সেই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে যে জেন্ডার কি কি রয়েছে। তো আমি এই যে অ্যানালাইজিং যে ডাটা, তো সেই হিসেবে বোঝানোর জন্য বলছি যে সব ধরনের কিন্তু ডিফারেন্সিয়েট কিন্তু তোমার করে সেইভাবে কিন্তু এগোনোর সিস্টেম আর প্রসিডিউর কিন্তু এখানে পরপর রয়েছে, ঠিক আছে। যে যে প্যারামিটার গুলো, তো তারা কোন কোন ভাবে কাজ করছে, কোন কোন স্টাইলে, দেখো এই যে যে এখানে পুরো তোমার মোড দেওয়া রয়েছে। দেখো 2.29 যে যে জিনিসগুলো বলছে যে তাদের যে আমি অ্যানালাইজ করবো যে কারা ভালো বা কারা একটু খারাপ, মানে খারাপ বলতে তাদের থেকে একটু কম আছে, বা কোন কোন ক্ষেত্রে কে ভালো হতে, আলটিমেটলি কাকে নিলে আলটিমেটলি বেস্ট হবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমার ডাটা তোমার কিন্তু দেখে থেকে কিন্তু এভাবে করতে হবে, যে বুঝতে হবে যে এই এখানে কিন্তু এই ডাটার মধ্যে এটা চলে আসছে যে প্রসেসিং এন্ড অ্যানালাইজিং ডাটা। তো এইভাবে কিন্তু অ্যানালাইজ করছে যে কে কোনটা বেস্ট, কোন কোন ক্ষেত্রে কে বেশি পেয়েছে। ধরো কি গ্রাজুয়েশনে বেশি পেয়েছে, পোস্ট গ্রাজুয়েশনে বেশি পেয়েছে, তো কাকে কোন কোন শ্রেণী নেওয়া হবে, বা আগে তাহলে তোমার আলটিমেটলি উন্নতি হবে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে পরপর ইউজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে গ্রাফ অনুযায়ী এগুলো পরপর দেখা হচ্ছে যে কোন কোন স্টাডিজ এই যে স্টুডেন্টরা স্কোরিং করেছে। দেখো 77 মার্কসের উপরে, যেটা বললাম যে কি কিরকম মার্কস পেয়েছে, দেখো 2.30 পেজ রাখি পেয়েছো। মানে কোন স্টুডেন্ট ভালো বা একটু কম পেয়েছে, যেটা আমি একটু আগে বললাম, ওই জিনিসটা কিন্তু তোমার পিকচারাইজেশনের মাধ্যমে এখানে কিন্তু তুমি পেয়ে যাবে 2.30 পেজে। এই জিনিসগুলো হচ্ছে তোমার অ্যানালাইজিং ডাটা, মানে ডাটা অ্যানালাইসিস করা হয়ে থাকে যে কে কিরকম সেটা মানে পুঙ্খানুপুঙ্খ বোঝার জন্য, বুঝতে পারছো। তো এইভাবে কিন্তু এই জিনিসটা রয়েছে। তো এইভাবে এই পার্টটা গেল। নেক্সট আসছে তোমার রাইটিং এ রিসার্চ রিপোর্ট, স্টেপ 8। তো মানে রিসার্চ রিপোর্ট হচ্ছে তোমার কি করে লিখতে হয়, সেই জিনিসগুলো পরপর এখানে রয়েছে। যে রিসার্চ রিপোর্ট লেখার আগে তোমার যে যে জিনিসটা এখানে মাথায় রাখতে হবে, যে একটা ফরম্যাট থাকে। তো সেই ধরো একটা টাইটেল লিখতে হবে রিসার্চ প্রজেক্টের, যে তুমি একটা রিসার্চ রিপোর্ট লিখবে, তো টাইটেল দিলে তারপরে নাম অফ দ্য রিসার্চ, রিসার্চের নাম আর কি থাকবে, নাম কি, তারপরে তোমার এই রিসার্চ প্রজেক্ট তুমি কেন করছো, এই জিনিসগুলো কিন্তু পরপর দিতে হবে। তারপরে তোমার এখানে ইন্ট্রোডাকশন থাকছে, তারপরে তোমার কন্টেন্ট থাকছে। দেখো যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 কি কি থাকবে, এগুলো স্টেপ বাই স্টেপ লেখা। মানে তুমি ধরো সোজা কথায় যে ধরো তুমি একটা বই লিখছো, বই লেখার সময় কিন্তু জিনিসগুলো থাকে, সূচিপত্র থাকে, সূচিপত্রে কোন কোন চ্যাপ্টারে কি আছে, কি কি বিষয় নিয়ে তুমি আলোচনা করবে, সেই জিনিসগুলো পেজ নাম্বার সহ এখানে পরপর দিয়েছিল। ঠিক সেম জিনিস হচ্ছে এখানে রয়েছে, ঠিক আছে। তো সেটা নাম দেওয়া হচ্ছে কি একটু স্টাইলিশ নাম, মানে রিসার্চ প্রজেক্ট, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি তোমার বই লেখার সময় যে যে জিনিসগুলো থাকে না বা বইতে, ঠিক সেম জিনিস এখানে ধরো তুমি কপি পেস্ট করো, ঠিক আছে, ওই প্যাটার্নটাই কিন্তু এখানে ফলো করছে। তো ওটাই মাথায় রাখতে হবে যে অথরের সারনেম, ওই যে যেটা অ্যালফাবেটিক্যালি লিখতে হবে। তোমার সারনেম তখন তুমি লিখছো, ধরো রাখি দাস তুমি লিখছো, ঠিক আছে। রাখি লেখার সময় রাখি আরটা বড় হাতে দিতে হবে, আবার ডিটা বড় হাতে দিতে হবে। তো এই যে মানে এত সিম্পল সিম্পল জিনিসও তোমার এখানে ডিটেলসে দেখো 2.32 পেজে এই জিনিসগুলো কিন্তু পরপর রয়েছে, পেয়েছো খুঁজে। তো এই জন্যই হচ্ছে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার গুলো এতটা হিউজ এই বইতে। মানে তুমি যে আমি যে ধরো যে যে নাম লিখছি, ধরো তোমার নাম লিখছি আমি রাখি দাস লিখছি, সেটাও বলে দিচ্ছে যে আরটা বড় হাতে লিখতে হবে। তারপর আরেকে এস আই লিখলে তারপর একটা স্পেস দিতে হবে, তারপর স্পেস দিয়ে আবার ডি লিখতে হবে এবং সেটা কিন্তু বড় হাতের হবে। তারপরে দাস লিখে একটা ফুল স্টপ দিতে হবে। এইভাবে কিন্তু এই যে জিনিসগুলো আমি যা যা বলছি, এই জিনিসগুলোই দেখো 2.32 পেজে কিন্তু এই জিনিসগুলোই রয়েছে, ঠিক আছে। পেয়েছো খুঁজে 2.32 পেজে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে এই কারণে হচ্ছে তোমার এই যে তারপরে যে অথরে তোমার বড় হাতের ইউজ করতে হবে, মানে বড় হাতের ক্যাপিটাল ইউজ করতে হবে। অথরের নাম যখন লিখছো তুমি ছোট হাতের দেখা যাবে না। এই বেসিক্যালি এইসব জিনিস নিয়ে কিন্তু পরপর বলা, ঠিক আছে। এই জিনিসগুলো পরপর এখানে রয়েছে, এখানে আর দেখার দরকার নেই। উম, ও এরপর যে জিনিসটা তোমার মোস্ট ফান্ডামেন্টাল জিনিস এখানে, যে রিসার্চ এথিক্স। রিসার্চ এথিক্স যেটা হচ্ছে তোমার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, 2.35 পেজে চলে আসো। 2.32 পেজে, 2.32-এ যে রিসার্চ এথিক্স মানে, এথিক্স মানে কি, নীতিশাস্ত্র, নীতিজ্ঞান। মানে তুমি দেখো যখন রিসার্চ পেপার তৈরি করছো বা রিসার্চ করছো, তো তখন তোমার জিনিসটা করা দরকার যে আমি কপি পেস্ট করবো না। কোনো একটা জিনিসের লেখা আমি জিনিস লিখবো না, বা আমি যেটা করবো অথেন্টিক ওয়েতে নিজে লিখে করবো বা নিজে ভেবে তার উপর করবো। তো এই জিনিসগুলোই কিন্তু এখানে পরপর এখানে বলছে যে মেইন অ্যাপ্রোচ টু রিসার্চ এথিক্সে তোমার যেটা এথিক্যাল যে সিস্টেম তোমার থাকবে, ইউটিলিটারিজম অ্যাপ্রোচ থাকবে, মানে উপযোগিতাবাদ তত্ত্ব থাকবে। তো উপযোগিতাবাদ তত্ত্ব এখানে বোঝাচ্ছে যে বুঝতে পারছো যে তুমি একদম ক্রিস্টাল ক্লিয়ার যেন তোমার আইডিয়াতে থাকে, কোনো কোনো জিনিসের থেকে তুমি অনুপ্রাণিত হও, ঠিক আছে, কিন্তু কপি পেস্ট যে ব্যাপারটা ওই জিনিসটা কিন্তু করবে না। তো ঘুরিয়ে ফিরিয়ে একই কথা এখানে বলা, ঠিক আছে।
যে এথিক্স ইন রিসার্চ, তোমার নীতিশাস্ত্র জ্ঞানগুলো থাকবে, সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকবে। এই যা যা বললাম 2.36 পেজে আসো, 15খানা পয়েন্টে ঠিক এই জিনিসগুলোই বলেছে, ঠিক আছে। যে সদা সোসাইটির উন্নতির জন্য কাজ করতে এবং সেই যাতে উপকৃত হয় সবাই, সেই ধরনের তোমার মোটিভ থাকবে, চিন্তা ভাবনা থাকবে। এই জিনিসগুলোই কিন্তু দেখো 2.36 পেজে তুমি পেয়েছো, ওই বড় করে ওই একই জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি সোজা কথায় বললাম যে তুমি এথিক্যালি যে জিনিসটা করা দরকার, মানে সোসাইটির জন্য ভালো হবে, কোন জায়গাতে কপি পেস্ট করবে না, ঠিক আছে, ওপেননেস থাকবে, কোনো জিনিসটা তুমি সবাই যাতে বুঝতে পারে এতটাই ডিটেলসে বলবে, ঠিক আছে, বা কোনো হেজিটেট করবে না, ঠিক আছে, বা কোনো ট্যাবু টপিক, সেই টপিকটা যত একটু সিম্পল হয়তো তুমি বলো, যাতে কারণ লুকোছাপা না থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলোই রয়েছে পরপর এখানে, দেখো যে অ্যানিমাল কেয়ার থাকবে তোমার, তারপরে তোমার যে জিনিসটা থাকবে তোমার প্রফেশনাল যে একটা এথিক্স, এটাও থাকবে যে কারোকে তুমি হার্ম করে কোনো জিনিস করবে না, বা অন্য কারো জিনিস সে করেছে কিন্তু তাকে তার নাম দিলে না, তুমি নিজের নামে চালিয়ে দিলে, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে বলছে যে রেসপেক্ট করা ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট মানে যেটা আছে, তুমি ধরো কারো জিনিস নিজের নামে চালিয়ে দিতে পারবে না, ওই যেটা বললাম সেটাই দেখো যে রয়েছে 6 নম্বরে। মানে ওই একই জিনিসগুলো কিন্তু পরপর এখানে ডিটেক্ট এখানে পরপর এখানে করা হচ্ছে, ঠিক আছে। পরপর এই জিনিস পরপর এখানে বলা। প্লাগারিজম, এবার দেখো তোমার 2.37 পেজে যে জিনিসটা দেখো, 3rd নম্বর পয়েন্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমার অবশ্যই ভাইটাল খেয়াল রাখাতে হবে। প্লাগারিজম মানে কি, অন্য জিনিস লিখে দেওয়া। ধরো তুমি পিএইচডি তুমি নাম লিখেছো, তুমি মেন্স স্টাডি এটা নিয়ে তুমি পিএইচডি করছো, ঠিক আছে। তো সেটা তুমি না লিখে অন্য তোমার বন্ধুরে, আরে ঠিক আছে আমি তোকে 2 দিন বিরিয়ানি খাইয়ে দিচ্ছি, তুই আমার এটা লিখে দে, ঠিক আছে, অন্য কাউকে দিয়ে লিখে নিলে, ঠিক আছে। তো এই জিনিসটা বা অন্য কারো, আর সেও আবার এটা করলো, সে আবার আর এক স্কিম করলো, সে নিজে না লিখে সে 2বার বিরিয়ানি খেয়ে নিল, ঠিক আছে, কিন্তু সেটা নিজে না লিখে সে অন্য কোনো জায়গা থেকে বই থেকে ছেপে তারপর সেটা টাইপ করে তোমাকে প্রিন্ট আউট করে দিয়ে দিল, ঠিক আছে। তো এই যে যে জিনিসটা হলো, সে প্লাগারিজম করলো, মানে অন্যের লেখা জিনিস সে নিজে নামে চালিয়ে দিল আর কি। সে তো তুমি তো নিজে লিখলে না, ঠিক আছে, কিন্তু সেও যে তাকে যে দেওয়া হলো যে সে লিখবে, তাও না লিখে অন্য জায়গা দিয়ে কপি পেস্ট করে নিজে খালি প্রিন্ট করে সাথে সাথে চাই লিখে নিল। তো এই যে যে জিনিসটা কিন্তু বলে, এটা কিন্তু প্লাগারিজম কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। যে কারো জিনিস তুমি নিজে করছো না বা নিজে তৈরি করছো না, কিন্তু অন্য জিনিস টুকে আর কি, ঠিক আছে, টুকে নিজের নামে চালিয়ে দিচ্ছ, এই জিনিসটা কিন্তু প্লাগারিজম বলা হয়ে থাকে। তো এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস এবং এটা খুব হার্মফুল থাকে, এর উপর ডিপেন্ড করে কিন্তু কোশ্চেনে কিন্তু বারবার এসছে। তুমি যদি প্রিভিয়াস এর প্রিভিয়াস সেকশনে তুমি যদি নেটের কোশ্চেন দেখো, এই প্লাগারিজমের উপর কিন্তু কোশ্চেন আছে। প্লাগারিজম জিনিসটা কি বুঝতে পেরেছো রাখি, এটা কিন্তু মোস্ট ভাইটাল পয়েন্ট, এটা থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেনও এসছে। তুমি যদি প্রিভিয়াস এর কোশ্চেন দেখো, প্রিভিয়াস সেমিস্টারে বা প্রিভিয়াস ইয়ারে, মানে এখানে বেসিক্যালি বলতে চাচ্ছে তুমি যদি অন্য জিনিস তুমি চুরি করছো, সোজা কথা, ঠিক আছে, যেটা তুমি নিজে কষ্ট করে করোনি, অন্য জিনিস চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে যেটা, ঠিক আছে, কারণ নিজে কষ্ট হবে না, খালি খালি অতক্ষণ ধরে করবে, এত লেখালেখি কি দরকার, ঠিক আছে, অন্য চালিয়ে দিই। তো সেটা কিন্তু সাথে সাথে ধরা পড়ে যাবে, এবং সেটা ধরা পড়লে কিন্তু পুরোটাই ক্যান্সেল, ঠিক আছে, পিএইচডি টপিক ক্যান্সেল, নিজে সবই ক্যান্সেল হয়ে যাবে। এবং সেটা কিন্তু এম্বারাসিং, তাই না? তো যেটা আমি কিন্তু দেখো প্রথম দিকেই বলেছিলাম, ওই টপিকটা কিন্তু এখানে এখানে রয়েছে পরপর। এরপরে হচ্ছে দেখো তোমার ইম্পর্টেন্ট মেজার্স টু মেক রিসার্চ ফর এথিক্যাল, ঠিক আছে। তো 2.38 পেজে চলে যাও, এটা মেইন খুব টপ। ইনফর্ম কনসেন্ট, ধরো কারো কাছ থেকে যখন কোনো জিনিস শুনছো, তো তার সম্মতি নেওয়া যে আমি কি আপনার থেকে এটা নিতে পারি বা আমি এটা ইউজ করতে পারি, এই জিনিসটা নেওয়া। তারপরে তোমার প্রোটেক্টিভ রিসার্চ ডিজাইন, তো তুমি যে ডিজাইনটাই তুমি ফলো করছো ওই ডিজাইনটা প্রোটেক্ট করা, কারো কাছ থেকে কপি পেস্ট করা না থাকে, তুমি নিজের মতো করে স্টাইল করে তৈরি করা। তারপরে স্ক্রিনিং করা, ঠিক আছে, পাইলট স্টাইল খুব ডেপথে পড়াশোনা করা, তো সেই জিনিসগুলো তারপরে সেখান থেকে নিয়ে তারপর সেই জিনিসগুলো কিন্তু ইউজ করা। আউটসাইড প্রপোজাল রিভিউ, ধরো আউটসাইড প্রপোজাল রিভিউ মানে কি, ধরো তোমাকে একটা টপিক বলে দেওয়া হয়েছে যে তুমি এই টপিকে লিখো, তুমি যদি না লিখে অন্য কাউকে দিয়ে ওই জিনিসটাকে তুমি করে নিয়ে নিবে, ঠিক আছে, বা অন্য কাছ থেকে রিভিউ নিয়ে করে নিবে। বা ধরো তোমাকে এটা এটা বোঝাচ্ছে, ধরো তোমাকে একটা গ্রামে গিয়ে তোমার একটা সার্ভে করতে হবে, ঠিক আছে, তো সেখানে তুমি গ্রামে না গিয়ে, হ্যাঁ, গ্রামের নাম টাম দিয়ে দিলে, তারপরে তোমার বাড়ির পাশে আশেপাশের লোকের কাছে গিয়ে ওইটা জিজ্ঞেস করে নিয়ে তাদের নাম দিয়ে করে দিলে যে জিনিসটা। তো এটা কিন্তু পুরো বেসিক্যালি ঘাপলা থাকলো না। তো এই জিনিসটা কিন্তু এখানে বোঝাচ্ছে যে আউটসাইড প্রপোজাল রিভিউর মধ্যে কিন্তু এই জিনিসটা আসছে। তারপর প্রফেশনাল কোড থাকে কিছু, যে এই জিনিসগুলো তোমার ফলো করতে হবে প্রফেশনালি, সেই জিনিসগুলো এখানে রয়েছে। যে একজন রিসার্চার হিসেবে তোমার যে রেসপন্সিবিলিটি রয়েছে, যে একটা দায়িত্ব কর্তব্য রয়েছে, যে জিনিস নিয়ে তুমি করছো,
এতটা সময় নিয়ে করছো এবং তার জন্য তুমি টাকাও পাচ্ছ, কিন্তু সেটা যদি ঠিকঠাক ভাবে না করা হয়, যে গ্র্যান্ড দেওয়া, সেই জিনিসগুলো কিন্তু তোমার এথিক্যালি সেটা কিন্তু ঠিক হচ্ছে না। তো এই জিনিসটাই কিন্তু এখানে বলছে যে প্রফেশনাল কোডের মধ্যে। ঠিক আছে, তারপর দেখো গভর্নমেন্ট রেগুলেশন, মানে গভর্নমেন্টের কিছু কিছু সরকারের কিছু কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে, যে সেই সেই জিনিসগুলো কিন্তু টার্মস এন্ড কন্ডিশন গুলো ফলো করতে হয়। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে পরপর বলা হচ্ছে, যে তুমি যখন এভাবে রিসার্চ করবে কোনো একটা বিষয় বা করা হচ্ছে, তোমার ইন্টারেস্টে তুমি করছো, তো সেটা যেন গভর্নমেন্টের যে সকল রুলস এন্ড রেগুলেশন কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, যে টার্মস এন্ড কন্ডিশন গুলো রিসার্চ স্কলার হিসেবে তোমার কিন্তু মেনটেন করতে হবে। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে বলা হচ্ছে, যে গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন তোমার কিন্তু অ্যাজ এ রিসার্চ স্কলার বা অ্যাজ এ রিসার্চার তোমার কিন্তু মাথায় রাখতে হবে। এরপর তোমার দেখো ওয়েবিনার অ্যান্ড ওয়েব কনফারেন্স, এটা বা সেমিনার, এই জিনিসগুলোর কথা বলা হচ্ছে। কনফারেন্সের কথা দেখো 2.39 পেজে। কনফারেন্স তো বুঝতে পারছো যে বিভিন্ন ধরনের তুমি যখন রিসার্চ করছো বা রিসার্চ স্কলার যখন পিএইচডি করছো যখন, তো তখন বিভিন্ন টাইপের কনফারেন্স করতে হয়, বিতর্ক সবাই তোমার গ্রহণ করতে হয়, বিভিন্ন টপিক নিয়ে তোমার ডিসকাস ডিবেট করতে হয়, সেখানে যেতে হয়, রেগুলার এগুলো করতে হয়। তারপর তোমার ওয়েবিনার করতে হয়। ওয়েবিনার মানে হচ্ছে তোমার অনলাইনে কোনো একটা বিষয় তোমার ডিবেট ডিসকাশনে অংশগ্রহণ করা। ধরো তুমি তোমার যে স্যার বা ম্যামের আন্ডারে পিএইচডি করছো, তার সাথে ডাইরেক্ট দূরে গিয়ে বাড়ি থেকে দেখা না করে তুমি বাড়িতে বসে কিন্তু এই যে অনলাইনে এটা করছো, তার সাথে যেরকম বেসিক্যালি যে আমাদের ক্লাসটা হচ্ছে ঠিক সেরকম, এটাকে তোমার ওয়েবিনার বলে। কোনো একটা টপিক নিয়ে তোমার কোনো কোশ্চেন থাকলে তুমি করছো, স্যারের সাথে সেও বলে দিচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা যেটা হচ্ছে ওয়েবিনার করা। সেমিনার করা, সেমিনার করা মানে তো বুঝতে পারছো কি সেমিনার করতে হয়। একটা টপিক, তুমি যে টপিক নিয়ে পিএইচডি করছো সেটা নিয়ে সেমিনার করা রেগুলার, তার আউটপুট গুলো দেওয়া, এবং সেখান থেকে সার্টিফিকেট গুলো শো করা, যে হ্যাঁ আমি এই সেমিনারে অংশগ্রহণ করেছি, এখান থেকে এই জিনিস জানতে পেরেছি। তো কারণ সেই জিনিসগুলো কিন্তু বিয়ার করে সেই ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, ওয়ার্কশপ করতে হয়। ঠিক আছে, বিভিন্ন টপিক নিয়ে, ধরো তুমি যে টপিক নিয়ে করছো, তো তুমি সেই ওয়ার্কশপ করতে, মানে সোসাইটিতে এই এই জায়গায় এই প্রবলেম হচ্ছে, তো সেইখানে আমি কি কি স্টেপ নিলে আরো ঠিক হবে, তো সেগুলো তুমি সরেজমিনে গিয়ে নিজে গিয়ে সেগুলো করছো। সেই জিনিসগুলো কিন্তু তোমার ওয়ার্কশপের আন্ডারে পড়ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে 2.40 পেজ, এইভাবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে। তো এখানে দেখো আমরা যা যা বললাম সেগুলো কিন্তু পরে এমসিকিউ গুলো করা রয়েছে, প্রচুর এমসিকিউ রয়েছে। তো এই এমসিকিউ গুলো তুমি কিন্তু বাড়িতে বসে করো। ঠিক আছে, নেক্সট ক্লাস আমাদের যখন আছে তার আগে কিন্তু এখানে তুমি এমসিকিউ গুলো করতে পারো। আর এমসিকিউ করতে কোনো প্রবলেমও হবে না, কারণ এগুলো কিন্তু লাস্টে তোমার অ্যান্সারও দিয়ে দেওয়া রয়েছে। তো তোমার কাজ হবে তুমি অ্যান্সার না দেখে করো। ঠিক আছে, রাখি অ্যান্সার না দেখে তুমি পেন্সিল দিয়ে করলে এগুলো কিন্তু তোমার অটোমেটিক কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে এখানে। তো সেই জিনিসটা কিন্তু করো। ঠিক আছে, আর তারপর তুমি আবার পরে চেক করে রাখলে যে হ্যাঁ আমি এই যেগুলো করেছি, এই ধর অপশন আমি সি দিয়েছি, তারপরে লাস্ট দিয়ে কিন্তু উত্তরও দেওয়া রয়েছে, তুমি উত্তর দেখে নিলে যে হ্যাঁ আমি এটা অ্যান্সার সি করেছি, এটা কি ঠিক। পরে দেখলেন যে না, ডি। তো তখন তুমি চেক করে নিয়ে আবার করে নিলে। তুমি ডিডি করে দিলে, তো পুরোটা কমপ্লিট করে তারপর চেক করলে যে হ্যাঁ এখানে আমার ভুল হয়েছে। তারপর পেন্সিল দিয়ে করবে। ঠিক আছে, পেন্সিল দিয়ে করলে তারপরে তুমি মুছে দিলে। ঠিক আছে, মুছে দিয়ে ইরেজার দিয়ে মুছে দিয়ে তারপরে তুমি আবার শুরু করলে, মানে তারপর প্র্যাকটিস হয়ে গেল আবার এই চ্যাপ্টারটা। তাহলে যে কোনো টাইপের এখান থেকে কোশ্চেন আসো, তোমার কিন্তু অটোমেটিক্যালি প্র্যাকটিস হয়ে যাচ্ছে। বুঝতে পারছো রাখি, এটা কিন্তু তোমার হোম টাস্ক আর কি। এমনি তো এই চ্যাপ্টার তুমি তো পুরো তো রিভাইজ দেবেই। ঠিক আছে, কিন্তু তারপরে এই যে যে এমসি গুলো রয়েছে এগুলো কিন্তু পড়বে। আর করার সিস্টেম তো আমি বললাম, তো তারপর তুমি নিজেই দেখে নিতে পারছো, আমাকেও করা লাগছে না। ঠিক আছে, কোন নিজেও কিন্তু প্র্যাকটিস হচ্ছে, কারণ অ্যান্সার এখানে দেওয়াই রয়েছে। কিন্তু ফার্স্টে কিন্তু অ্যান্সার তো দেখো না। ঠিক আছে, তাহলে কিন্তু এটার কোনো মানে থাকবে না, মানে এক্সামের কোনো মানেই থাকবে না দেওয়ার। ঠিক আছে, এই অ্যান্সারটা ফার্স্টে দেখো না, নিজে অ্যান্সার না দেখে করো। সব ভুল হোক, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে দেখে দেখে করবে, যে হ্যাঁ এগুলো ভুল হচ্ছে আমার। ধরো এখানে ধরো 250টা রয়েছে, 250টাই ভুল হোক। তারপর তুমি অ্যান্সারটা তো দেখে নিলে, তারপরে না আবার প্রথম দিয়ে করো। মানে বেসিক্যালি ওই জিনিসটা তোমার জানা দরকার। ঠিক আছে, যাতে এক্সামের সময়, মেইন এক্সামের সময় যাতে তোমার কোনো প্রবলেম না হয়। বুঝতে পেরেছো? এটা কি ক্লিয়ার? তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু সুবিধা হবে। আর এই এই চ্যাপ্টার অবধি তো আমাদের হলো। নেক্সট দিন হচ্ছে আমরা আবার নেক্সট চ্যাপ্টার যেটা আছে শুরু করব। তো নেক্সট চ্যাপ্টার হচ্ছে যেটা আছে কি দেখো, কম্প্রিহেনশন। তো কম্প্রিহেনশন কিভাবে করতে, কারণ কম্প্রিহেনশন অনেকগুলো থাকে, তো সেগুলো নিয়ে আমরা হচ্ছে নেক্সট দিন। বুঝতে পেরেছো নাকি? তো চলো তাহলে আজকে তাহলে এই অবধি থাকলো। নেক্সট দিন হচ্ছে আমরা এই চ্যাপ্টার কম্প্রিহেনশন থেকে আমরা শুরু করব।